শালগড় বিধানসভার মধ্যে তার যে ইতিমধ্যে এমজিএনরেগা ফান্ডে সেখানে বোর্ডার বসানো হয়েছে। তার কস্ট যেটা সেটা গেছে প্রায় আমাদের 3,76 টাকা এবং টেন্ডারও হয়েছে। সেই টেন্ডার টেকনিক্যাল কারণে ক্যান্সেল হয়েছে। তো যে পদক্ষেপ সেটা গ্রহণ করা হয়েছে সেটা আগামী দিনেও জারি থাকবে এবং এই নদীর এবার যে বন্যার যে ভয়াবহতা আমরা দেখছি তাতে করে বিশালগড়ের যে পৌরবাসী তার ব্যাডলি এফেক্টেড হয়েছে। আশেপাশে আমাদের টাকারজোলা জম্পুজোলা মানে যে সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে নদীটা প্রবাহিত প্রত্যেকটা অংশের মানুষ বাই দ্য ব্যাংক অফ দ্য রিভার যারা বসবাস করছে তারা খুব এফেক্টেড হয়েছেন ব্যাডলি। তো আগামী দিনেও প্রায় আরো 2.5 কিলোমিটার এই নদীর বোল্ডার মাধ্যমে ইরোশন রিভার ব্যাংক ইরোশন যে কাজগুলো করা হবে এবং এই নদীর পাড়ে যে বিভিন্ন এলআই স্কিমগুলো রয়েছে সেই এলআই স্কিমগুলোকেও সঠিকভাবে অর্থ খরচ করে আগামী দিনে কাজ করার জন্য অলরেডি দপ্তরের তরফ থেকে ওয়াটার রিসোর্স প্রয়োজন করে। স্যার, প্রথমেই অতি সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার সদ্গতি কামনা করছি। তৎসঙ্গে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই দুর্যোগপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং বিগত কয়েক দশকের মধ্যে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলা রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে কাজ করছে তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রশাসন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বিশালগড় বিধানসভা এলাকাও এই ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশালগড়ে বিগত দিনের সব রেকর্ড ভেঙে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। কিন্তু আগামী দিনে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বিশালগড়ের উপর দিয়ে বয়ে চলা বিজয় নদে পারে বাঁধ নির্মাণ করা এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। আমি এই বিষয়ে কিছু তথ্য হাউজের সামনে রাখতে চাইছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিজয় নদের পারে বিগত 3 দশক আগে বাঁধ নির্মাণ করা হয়েছিল যা দীর্ঘ বাম আমলের সংস্কারীন অবস্থায় ছিল। এর ফলস্বরূপ আমরা বিশালগড়বাসী এক ভয়াবহ বন্যা প্রত্যক্ষ করেছি। আগামী দিনে বিশালগড়কে বন্যার কবল থেকে বাঁচাতে বিজয় নদের পার বরাবর 3 কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক বাঁধ নির্মাণ করা যায় কিনা আমি ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর জল নিয়ন্ত্রণে রেখে আগামী দিনে এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব হবে। বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর নব্যতা বৃদ্ধি করতে হবে। তাই আমি হাউসের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ, নমস্কার। যেহেতু নদী ভাঙ্গনের তো আমি এর আগেও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমি চিঠি বা বারবিলে আমি শনিবারই কথা বলেছি। কুমারঘাটে দেও এবং মনো এই দুইটি নদী তার মিলন হয়েছে কুমারঘাট শহরের মাঝখানে। তো যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর বৃষ্টি বা বর্ষাকালীন সময়ে যখন নদীর জল বাড়ে তো কুমারঘাট শহরের যে পার্টটা রয়েছে বা যে সাইড রয়েছে প্রতিনিয়ত সেটা ভাঙছে এবং সাম্প্রতিককালে অনেকটাই ভেঙে গিয়েছে। তো কুমারঘাট শহরের যে দেও নদী মানে কুমারঘাট কৈলাস শহরের যে ব্রিজটা রয়েছে গত 2 বছর ধরেই ব্রিজের একটা অংশ প্রায় মাটি সরে গিয়েছে। সেই বিষয়ে আমি বারবার কথা বলেছি। যথারীতি আজকে থেকে 3 বছর আগে একটা টেন্ডার সেখানে করা হয়েছিল, জানি না সেটা পরবর্তী সময়ে ক্যান্সেল হয়ে গিয়েছে। যদি কোনো কারণে এই ব্রিজের অংশটা যদি ভাঙে তাহলে ব্রিজটাও ভেঙে পড়ে যাবে, পাশাপাশি সমস্ত নদীর জল শহরের ভেতরে ঢুকে যাবে। এইভাবে 91 মাইল থেকে দেব এবং মনো নদীর যে সঙ্গমস্থল এই যে প্রায় 2.5 কিলোমিটার জায়গা হবে শহরের যে অংশটা, যদি অতি সত্বর কোনো প্রোটেকশন না করা হয় বা দেওয়া যায় তাহলে আমার মনে হচ্ছে যে কুমারঘাট শহরটাকে আগামী দিনে বাঁচানো খুবই কষ্টকর হবে এবং কঠিন হবে। অতএব অতি দ্রুততার সঙ্গে যেন কুমারঘাট শহরকে বাঁচানোর জন্য বা শহর এলাকায় যারা বসবাস করছেন যারা পরিবার রয়েছেন তাদের বাড়িগুলোকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা বা তার একটা প্রোটেকশনের ব্যবস্থা অবশ্যই সেটা করা প্রয়োজন আমি মনে করি। সেই বিষয়ে আমি আজকে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ আমি করছি যে এই কুমারঘাট শহরের কথা মাথায় রেখে এবং শহর বাসীর কথা মাথায় রেখে যেন যত দ্রুত সম্ভব
সেটাকে একটা ব্যবস্থা নেওয়া, কারণ প্রতি বছরই 2-3 বার জল বাড়ছে মানে ফ্লাড হচ্ছে, যেহেতু দুটি নদীর মিলন সেখানে, দুটি নদীর জল যখন আসছে অটোমেটিকলি জলটা খুলে যাচ্ছে আর একটা পাত ক্রমাগত সেটা ভেঙে যাচ্ছে। তো সেটাকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা করা। আমি যখন ওয়াটার রিসোর্স দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, ওনাদের বক্তব্য ছিল যে অর্থের যে বিষয়টা, আমি বলবো যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ সেই অর্থের ব্যবস্থা না হয় তাহলে এসডিআর এর থেকেও যদি অতি সত্তর সেটাকে টেন্ডারের মাধ্যমে বা যে কোনো ভাবে যদি এটা প্রোডাকশন দেওয়া হয় তাহলে কুমারঘাট শহরটা বেঁচে যাবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ স্যার। স্যার, ভাঙন প্রসঙ্গে কাটাবনে ব্যাপকভাবে কয়েকটা জায়গায় এমন ভাবে ভেঙেছে যদি এগুলিতে ফ্লাড প্রোটেকশনের জন্য ব্যবস্থা করা না হয় তাহলে আগামী দিনে এইবার তো আমতলি শালগড়া কয়েকটা গ্রাম এই দুমতির ভাঙনে শেষ হয়ে গেছে। শালগড়া থেকে শুরু করে কাটাবন এরিয়ার মধ্যে আপ টু কিশোরগঞ্জের শেষ সীমানা অর্থাৎ সোনামুড়া বর্ডার পর্যন্ত দুই সাইডে এমন অনেকগুলি বাড়ি দুমতি ভেঙে নিয়ে চলে গেছে। এবার বাঁধগুলিও দুটা জায়গায় ভেঙেছে, যার ফলে কুসামারা পুরা পঞ্চায়েতটা জলের নিচে ছিল, এখনো তারা বাঁধের উপরেই আছে। তো এই বাঁধটা অনেক আগে বাঁধা হয়েছে। আমার একটা প্রস্তাব হলো এখানে বাঁধের পাশে যেটা নদীর দিকে সাইডটা, এই বোলটা দিয়ে যদি সাইডটা না দেওয়া হয় অনেক আগে যে কোনো জায়গা দিয়ে আগামী দিনে কোনো বন্যা হলে পরে সেটা ভেঙে যেতে পারে। এক, দুই নম্বর হচ্ছে যে নদীটা দিয়ে জল যাওয়ার পথে রানী ছড়া বলে একটা জায়গা আছে, এটা আক্রমণ এবং রানের মাঝখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা এবার অন্তত কমপক্ষে 30 মিটার রাস্তাটার কোনো চিহ্ন নেই। এই জলটা যেতে না পেরে রাস্তা ভেঙে কাকরাবন বাজার পর্যন্ত ডুবে গেছে। এটা ঘুরে এইভাবে কাকরাবন হয়ে ঘুরে জলটা এসছে। অর্থাৎ ভূমন্ডিত নদীর যেইটুকু আছে আমাদের 7 থেকে 8টা পঞ্চায়েত, এই বাঁধটা যদি আরেকটু পোক্ত করা না হয় তাহলে আগামী দিনেও যদি কোনো সমস্যা হয় অর্থাৎ বৃষ্টি হয় এই ধরনের, তাহলে অনেক ক্ষতি হবে। এবং আমার একটা প্রস্তাব হচ্ছে যে আক্রমণ থেকে যেটা মির্জা যাওয়ার রাস্তা, সেখানে যদি একটা মিনি সুইচ গেট করা হয় তাহলে রাস্তাটাকে রক্ষা করা যাবে। তা না হলে যত উঁচুই করা হোক রাস্তাটা ভাঙবে এবং জলটা যদি ছেড়ে যাওয়া যায় তাহলে রাস্তাটার তো প্রোটেকশন দেওয়া যাবে। তার জন্য একটা মিনি সুইচ গেট যদি করা যায় তাহলে রাস্তাটা যেমন বাঁচানো যাবে তেমনি কাকরাবনে জল ঢোকাটাও বন্ধ হবে। প্রায় আমাদের 17টা পঞ্চায়েতের মধ্যে 15টা পঞ্চায়েত এবার বাঁধ এফেক্টেড হয়েছে, তার মধ্যে দুর্নীতি হচ্ছে মুখ্য কারণ। এবং দুটো বাঁধ ভাঙার ফলে এই গ্রামগুলি প্লাবিত হয়েছে। যদি বাঁধগুলি না ভাঙতো তাহলে আরো কিছু হয়তো গ্রাম রক্ষা করা যায়। সুতরাং আমার একটা বক্তব্য হচ্ছে নতুন করে বাঁধ যেমন দেবেন তেমনি পুরো বাঁধে নদীর ভেতর সাইডটা তাইলে যদি বোল্টা দিয়ে ম্যাট দিয়ে এটাকে প্রোটেকশন করা যায়, কিছু কিছু জায়গা আছে আর একটু উঁচু করা যায়, তাহলে আগামী দিনে এই সমস্যা থাকবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি বিশেষ করে আমাদের ওয়াইড সম্পর্কে সবারই জানা, যা ফ্লাড হয়েছে তো বিপদসীমার উপর সারা বছর সেটা নদী ভাঙন বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমার কল্যাণপুরে। তাই আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ কল্যাণপুরের একটা পঞ্চায়েত গিলাদি দুটা পার্ট হয়ে গেছিল, সেটা আমাদের সরকার আসার পরেই গিলাদি বোর্ডার সেন্টন করে সেটাকে রুট করা হয়। তারপরে গিলাতুলি গাঁওসভা আজ পর্যন্ত পারা যায়নি। পাতেখা, পশ্চিম গিলাতুলি, দক্ষিণ দুর্গাপুর এবং বিশেষ করে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এমন একটা জায়গা দাঁড়িয়েছে কয় নদীর পাশে করা রয়েছে, যে কোনো মুহূর্তে সেই বিদ্যালয়ে অঘটন করতে পারে, একদম বিল্ডিং এর কাছাকাছি চলে এসেছে। এবং চেপটি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আমার বিধানসভার মধ্যে। হ্যাঁ, এবং ইদানিং সত্য মানে কয়েকদিন আগে টেন্ডার হয়েছে বোল্ডারে, একটা হয়েছে কমলনগর গাঁওসভাতে একটা চেপটি পরিসরে যদিও সেটা আরো বৃহৎ আকারে করা প্রয়োজন নতুবা সেগুলো আকার যেহেতু এখানে একটা সুশান্ত বাবু সেই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটা এনেছে, এই সুযোগে আমি বলছি এই কয় নদী সম্পর্কে বিশেষ করে নজর দেওয়ার জন্য। কারণ কয় নদীটা কখন কোন দিকে যাচ্ছে, অনেকগুলো বাড়িঘর অলরেডি বাড়ি আজকে নয় আরো 10 বছর আগে থেকে 15 বছর আগে থেকে বাড়িঘর ফেলেও অন্য যেতে হয়েছে, ঢাকা বাড়ি সব নদীর তলা চলে গেছে, তালিকাপুর, হ্যাঁ, বাগান বাজার বিস্তীর্ণ। এটা হচ্ছে যদি আলাদাভাবে একটু চিন্তাধারা করার জন্য আমি মূল্য নিকট আপনার মাধ্যমে মন্ত্রী সাহেবের নিকট অনুরোধ রাখবো এই বিষয়গুলো কয় নদীর বিষয়ে যেভাবে নদী ভাঙন চলছে আগামী দিন মানে যদি রোধ না করা হয় তাহলে বিপদের সম্মুখীন হবো প্রত্যেকটা পরিবার। তাই বিশেষভাবে আমাদের সরকার সেখানটা কাজ করতেছে, বললাম 18 সালের পরেই কয়েকটা ভাঙন রোধ হয়, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এইবারও যাতে অন্তত যেহেতু পাড়ও হয়েছে, পাড় ছাড়াও কয় নদী ভাঙন অব্যাহত রয়েছে, এই জায়গায় যাতে আমাদের
এই খোয়াই নদী ভাঙানোর উপরে আলাদা নজর দেওয়া হয় তার কোনো কারণ নেই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার স্যার, মাননীয় মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে যেহেতু নদী ভাঙন নিয়ে কথা উঠেছে, আমার ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে গোমতী নদী, সেটার লাস্ট প্রান্ত সোনামুড়াতে একদম বর্ডার এলাকায় আমার একটা গ্রাম পঞ্চায়েত আছে, দুর্গাপুর পঞ্চায়েত। তো সেই বেড়িবাঁধের ভেতরে আমার প্রায় 150 থেকে 200 পরিবার আছে। এইবার বন্যায় আমরা 8 থেকে 10 দিন এই 200 পরিবারের সবাইকে আমরা রিলিফ ক্যাম্পে রেখেছি। 10 দিন পর্যন্ত ছিল ওনারা, কারণ এই নদীর জল কমেনি। তারপর যখন এই যে দিন বন্যা হলে এরপরের এই দিনই রাত্রেবেলা এই দুর্গাপুরের মানুষ এবং আমি সহ আমার এসডিএম সাহেব সহ আমরা পুরো রাত্র পাহারা দিয়ে রেখেছি। ওইখানে একটা ক্লাব আছে, টাইটনিক ক্লাব, ওইটার পাশ দিয়ে নদীটা ভাঙার জন্য, এই যে আইটা ভাঙার জন্য প্রায় ভেঙে গিয়েছিল যদি এসডিএম সাহেব এবং ডিপার্টমেন্টের ওনারা তৎপরতা না করতো, গ্রামবাসীরা তৎপরতা না করতো। যদি ভেঙে যেত তাহলে পুরো সোনামুড়া টাউনটাই জলের তলায় ডুবে যেত। যাই হোক, এখন যখন জল কমেছে মাননীয় স্পিকার স্যার, এখন ওই যে নদীর ভিতরে যে 150 থেকে 200 পরিবার, 4-5টা বাড়ি নদীর ভেঙে নদীতে চলে গেছে। তো আমি ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করব, এখানে যদি 300 থেকে 500 মিটার জায়গার মধ্যে আমরা বোল্ডার দিয়ে সেফগার্ড করি, তাহলে আগামী দিনে এই যে বড় আতঙ্কটাই থাকবে না। কিন্তু এটা লাস্ট প্রান্তে, সোনামুড়ার লাস্ট প্রান্তে একদম বর্ডার এরিয়াতে আমার পঞ্চায়েত দুর্গাপুর। দয়া করে আপনার মাধ্যমে আমার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, 3 থেকে 500 মিটার জায়গা যদি আমরা বোল্ডার দিয়ে রক্ষণাবেক্ষণ করি বা সেফগার্ড করি, তাহলে আমাদের 150 থেকে 200 পরিবার আতঙ্ক থেকে বেঁচে যাবে আগামী দিনে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কমলাসাগর বিধানসভা এনএস রোড শেখেরকুল চিনাই নদীর ভাঙনে ফুলতলি এবং পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতে কমসে কম 1000 জমি নষ্ট হয়েছে। কৃষি দিক দিয়েও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সিনাই নদীর ভাঙনে আমাদের একটি ফুলতলি গ্রাম পঞ্চায়েতে গাবতলি একটা গ্রাম আছে, ওইখানে যে ভাঙনে অনেক ক্ষতি হয়েছে। তারপর ওইখানে যদি প্রোডাকশন বা সুইচ গেটের ব্যবস্থা করা হয় তাহলে অনেক কৃষকদের অনেক উপকৃত হবে। তারপর রাধানগর এবং কুনাগন গ্রাম পঞ্চায়েতে পাহাড় থেকে জল এসে অনেক বাড়িঘর জল উঠেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দুটো ব্রিজ ভেঙে গেছে, ছোট ছোট ব্রিজ। তো এগুলো যদি তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করা হয়, এবং যে কুনাগন এবং রাধানগর গ্রাম পঞ্চায়েতের যে টিলা থেকে অনেক উঁচু জায়গা থেকে যে জল এসেছে, তো অনেক বাড়ি ঘরের ক্ষতি হয়েছে, অনেক ঘর ভেঙে গেছে। তো ওইগুলো আমরা রিপোর্ট হয়েছে। আগামী দিন যদি ওইগুলো ওইদিকে দেখা যায় যে সিনাই নদী এবং যে টিলা ভূমি আছে ওইদিকে যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং ওই দিক যদি দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে কৃষকদের অনেক উপকৃত হবে। নমস্কার। আমি আপনার মাধ্যমে ভারপ্রাপ্ত মন্ত্রীকে কিছু অনুরোধ করতে চাইবো। আমার এরিয়া যেমন কাকারজলা এরিয়া, ডম্পুই জেলার বৃদ্ধি বাজার হইতে কাকারজলা অবধি যেহেতু নদী ভাঙন নিয়ে কথা হচ্ছে, নদী ভাঙন অ্যাকচুয়ালি ইজ দ্য বার্নিং ইস্যু। এই ফ্লাডের পরে সব জায়গাতে দেখা গেছে যেখানে নদীগুলো আছে অলমোস্ট কিন্তু যে স্ট্রিমটা এটা চলে গেছে আরেকটা দিক। তো আমি দেখেছি আমার এরিয়াতে একটা পরিমাণ নদী আছে। এই পরিমাণ নদীটা এখন জাপার ফ্লাডের পরে প্রায় এরিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার মতো হবে। সব নদীগুলা রাস্তাগুলা বাড়িগুলা সব অলমোস্ট ফিনিশ লাগে। তো ওইখানে যদি এখন থেকে যদি প্রোটেকশন না করি, এখন যদি মিনিমাম বর্ডার দেওয়া যদি না করি, দুটো সাইডে কিন্তু অলরেডি চলে গেছে। আমার কাকারজলা এরিয়াতে মোটামুটি উঁচু জায়গা, কিন্তু সেই জায়গাটিও কিন্তু লাস্ট ফ্লাডে এমন ফ্লাড হয়েছে, নদী ভেঙে সব প্রায় একটা বেশি আছে আমার নর্থ কাকারজলাতে অনেক প্যানিক হয়েছে। এখানে নদী ভেঙে সব জলগুলো ঢুকে গেছে এই গ্রামের গুলো। ওইখানেও আমরা কিন্তু বোট দিয়ে নৌকা দিয়ে লোক কাটতে হয়েছে, মানে পাতেই পারেন এরকম জায়গাতে জল ঢুকে যাবে, তো সেরকম জায়গাতে জল ঢুকে গেছে। তো মানে অনেকগুলো জায়গা আছে, অনেক স্কুল আছে, যেটা নদীর পাশে যেটা স্কুল আছে ওটা কিন্তু অলমোস্ট ড্যামেজ হতে যাচ্ছে। অনেক রাস্তা আছে আর অনেক ব্রিজ আছে, যে ব্রিজটাও কিন্তু এখন যদি না করি তাহলে সেই বড় বড় যে ব্রিজ বানানো হচ্ছে এইটাও কিন্তু আগামী 5 বছর বা 2-3 বছর আমরা থাকতে মানে নাও থাকতে পারে, এরকম কন্ডিশন হচ্ছে। তো আমি ডিএম সাহেবের সঙ্গে কথাও হয়েছে, ডিএম এর সঙ্গে
তো ওনাকে রিকোয়েস্ট করেছি আমি, আপনি এসে একটু ভিজিট করুন, তো না হলে পরে আমরা এগুলো পাবেন, পরে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি মন্ত্রীর কাছে এটাই অনুরোধ করবো, যদি এইগুলো এখন থেকে যদি প্রোটেকশন করতে পারি, তাহলে আগামী দিনে আমরা কিন্তু এই বিরাট একটা সমস্যা থেকে আমরা কিন্তু এখন মোটামুটি সেগুলো আসতে পারি। এটা না করলে কিন্তু আমাদের আগামী দিনে আরো ক্ষয়ক্ষতি হতে পারে। আর এখন কিছু বৃষ্টি আসলেই অনেক বাড়ি চলে যাবে। আমিও নিজে গিয়ে ভিজিট করেছি, কিন্তু অনেক বাড়ি অলমোস্ট ড্যামেজের দিকে আছে। তো আমি রিকোয়েস্ট করবো মাননীয় আপনার অধ্যক্ষ মাননীয় মন্ত্রীকে আমি জানাবো এটা অতি সত্ত্বর এটা একটু দেখার জন্য ইমপ্লিমেন্টেশন বা টেন্ডার দিয়ে একটা সলিউশন আনা যাবে। মাননীয় স্পিকার স্যার, এখানে 8টা গ্রাম রক্ষা করার জন্য আমি দপ্তরের কাছে অনুরোধ করব। বিশেষ করে মোহরির অববাহিকা, এর মধ্যে 5টা গ্রাম এবার খুব তছনছ করে দিয়েছে বর্ষায়। এর মধ্যে আছে কলাবাড়িয়া, মনোরমুখ, চিত্তলি। এখানে ব্যাপকভাবে ফসলের জমি যেমন ক্ষতি হয়েছে মোহরির অববাহিকায়, তেমনি আমাদের রামঠাকুরপাড়া, আমলাপাড়া, দক্ষিণ বিলোনিয়া, তালুকদারপাড়া, নন্দীপাড়া, এই 8টা গ্রাম রক্ষা করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করবো এই জায়গাগুলো রক্ষা করার জন্য ব্যাপক বাঁধ সেখানের মধ্যে তৈরি করা দরকার। বিশেষ করে শহরকে রক্ষা করা একটা বিরাট প্রশ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে, কারণ এবারও খুব আতঙ্কের মধ্যে মানুষ সেখানের মধ্যে ছিল। একদিকে বাংলাদেশ তার গুলি তাকে রোধ করার জন্য একসময় বাঁধ তৈরি হয়েছিল, কিন্তু এত ভয়াবহ বর্ষা এই পরিকল্পনা নিয়ে বাঁধ সেখানে তৈরি করা হয়। সেদিক থেকে আমি এটা বলবো যে এই বাঁধ নির্মাণ যদি করতে আমরা না পারি, তাহলে এই গ্রামগুলোকে আমরা রক্ষা করতে পারবো না। এই ব্লক হোক, হোল্ডার হোক, এটা কিভাবে করবেন টেকনিক্যাল তারা ভালো বুঝবেন। তো আমি একটা অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে এই এলাকাটাকে ভিজিট করার জন্য। ভিজিট না করলে বিষয়টা হয়তো সেভাবে বুঝতে পারবেন না। বিশেষ করে এবারের ভাঙন এত ভয়াবহ সেখানের মধ্যে ছিল, সেই জন্য আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে ভিজিট করার জন্য এবং এই সম্পর্কে একটা পরিকল্পনা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, আমার নিজ বিধানসভা সুরমা বিধানসভা ধলাই নদীর তীরবর্তী এলাকা। আর এই বিধানসভায় যখন এই ধলাই নদীতে জলের স্রোত বেড়ে যায়, সেই সময় আমার নিজ বিধানসভার 3টি পঞ্চায়েত দেবীচড়া, মেট্রিমিয়া, আলুনি, এই 3টি পঞ্চায়েতে প্লাবিত হয়। এবারও যে বন্যা হয়েছে সেই বন্যায় 3টি পঞ্চায়েত প্লাবিত হয়েছিল এবং এই 3 পঞ্চায়েতে অধিকাংশ নাগরিক শিবিরে যেতে হয়েছিল। প্রায় 4 দিন ওরা শিবিরে ছিলেন। আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রাখবো যে এই যে 3টি পঞ্চায়েত এলাকা রয়েছে আর ধলাই নদীর তীরবর্তী যে জায়গাটুকু, নদীতে যেহেতু নদীর নাব্যতা কমে গেছে, তার জন্য সংস্কার প্রয়োজন। তৎসঙ্গে যেহেতু এই এলাকাগুলো আমাদের ঘর বাড়ি রয়েছে এবং সঙ্গে 2টি বিদ্যালয় রয়েছে, হয়তো সামনে যদি এগুলো মেরামত না করা হয় এবং নদীতে যদি বাঁধ দেওয়ার খুবই প্রয়োজন, যদি আমরা নদীতে বাঁধ দেওয়া হয় তাহলে এই 3টি পঞ্চায়েতকে রক্ষা করা যাবে এবং বিদ্যালয়গুলো রক্ষা করা যাবে। আর মন্ত্রী মহোদয় আমি আবেদন রাখবো যত তাড়াতাড়ি সম্ভব বাঁধের ব্যবস্থা করা হয়। অবিভক্ত কৈলাসের মুখ, মনু নদী এবং দেউ নদ, এই এরিয়াতে 100 কিলোমিটার লম্বা বাঁধ। সেই বাঁধে দেখা যায় 40 বছর 50 বছর আগে লোয়ার সুইচ গেটটা মেরামত হয়, যার ফলে এবার বন্যাতে দেখা গেছে সুইচ গেট দিয়ে জল ঢুকে কৈলাসের টাউনটা প্রায় জলমগ্ন হচ্ছে এবং সেখানে জলটা পাম্প দেওয়া করতে সুইচ গেট মেরামত বিশেষ প্রয়োজন। আর 2 নম্বর, যখন ডিপার্টমেন্ট থেকে প্রপোজাল আসে বিভিন্ন ইঞ্জিনিয়ার বলেন বা স্টেট গভর্নমেন্ট থেকে তাড়াতাড়ি টাকাটা স্যাংশন করা দরকার যদি করাইতে হয়, কারণ ফ্লাডের সময় কাজ শুরু হয়ে দেখা যায়। ফ্লাড আসলেই একটা বোল্ডার করানো হয়, শীতের দিন করা হয় না কেন? যেখানে এত করাপশন হচ্ছে, 100 বোল্ডার ফলারে 1000 বিল হচ্ছে সব জায়গায়। যাতে আমি গভর্নমেন্টের কাছে নজর রাখতে চাই আপনার মাধ্যমে, সঠিক টাইমে বাঁধ যাতে মেরামত করা এবং ওই সুইচ গেট গুলো যাতে রিপ্লেস করে। আমি আপনার মোটামুটি হয়ে গেছে, এরপরে আপনার বক্তব্য থেকে বাল সংক্রান্ত লিখিত আকারে দিয়ে অন্য কিছু স্যার আপনার মধ্যে দিয়ে এটা দেন।
আমাদের বিধানসভা প্রতাপপুর বিধানসভা হাওড়া নদীর যে বিধানসভাটা হাওড়া নদীর মানে চারিদিকে বলতে পারি। এবার বর্ষা লক্ষ্য করতে পেরেছি আমাদের প্রথম যে শুরু হয়েছে বলদাকাল থেকে শুরু যে পঞ্চমটি বাজার আড়ালিয়া, সেখানে কয়েকটা পুরনো দোকান, এই দোকানগুলো এখন নদী গর্ভে যাওয়ার পাশাপাশি আমি লক্ষ্য করতে পেরেছি আমাদের বিদ্যাসাগর চমুনি, সেখানে একটা বিভিন্ন ল্যান্ড, সেখানে অনেক পুরনো বসত বাড়ি, বড় বিল্ডিং, নদীর দিকে ছিল না, নদী একটু গড়ে আর একটু ভাঙে। এখন এই বিল্ডিং গুলো দেখছি আস্তে আস্তে মানে কিছুদিনের মধ্যে নদী গড়ে চলে যাবে। পাশাপাশি আমি লক্ষ্য করতে পশ্চিম প্রতাপগড়, আপনার ঠাকুর বলি পশ্চিম প্রতাপগড়, যেখানে সেই এলাকাগুলোর মধ্যে এখন এমন জায়গায় ভাবে মানে ভাঙন শুরু হয়েছে যে আগামী দিনে এখানে মানুষ বসবাস করে কঠিন হয়ে দাঁড়াবে। তো আমরা যখন এলাকায় যাচ্ছি, আমাদের বিয়া ফান্ডের থেকে এই বোর্ডার তৈরি করে নদী রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। যদি আমরা বিয়া ফান্ডের থেকে যে কাজ করি, তাহলে আমরা অন্য কাজ ঠিক কি করে বলবো। আমি মাননীয় মন্ত্রী করে বলবো যে যাতে ওই সমস্যাগুলা নজর দিয়ে দেখে। অধ্যক্ষ মহোদয়, আমি একটু মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমেই আপনার কাছাকাছি দিয়ে তো অনেকে বললো তো আশপাশ থাকবে। হ্যাঁ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমেই মাননীয় সদস্য শ্রী সুকান্ত দেব মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় আনবার। নদী ভাঙ্গন, খোয়াই নদী, আমি বলছিলাম যে খোয়াই নদীর ভাঙ্গন, এটা একেবারে তেলিয়ামুড়া থেকে শুরু করে আমাদের খোয়াই শহর পর্যন্ত প্রায় গোটা খোয়াই জেলার উপর দিয়ে বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে এই নদীটা বয়ে গেছে। এবং এটা শুধু আবার বন্যার সময় না, এটা প্রতি বর্ষার সময় আমরা দেখি নদীর একটা ভাঙ্গন হয় এবং এর ফলে বহু বাড়িঘর এগুলি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। কিন্তু দেখি না, যাই হোক, আমি এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে সাম্প্রতিক বন্যায় আমাদের যেটা নজরে আছে খোয়াই নদীর বিস্তীর্ণ এলাকায় ভাঙ্গন, তার পাশাপাশি আমি নির্দিষ্টভাবে যেটা বলতে চাই খোয়াই শহরের একেবারে পার্শ্ববর্তী এলাকায় শহরমোড়া গ্রাম পঞ্চায়েত, এখানে বাল্লারদের ওই পাড়াটা একটা বিরাট অংশের জমি নদীগর্ভে তলিয়ে গেছে। ফলে ওই এলাকাটাকে রক্ষা করতে গেলে খুব তাড়াতাড়ি সেখানে দপ্তরকে ভূমিকা নিতে, সেখানে উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে খোয়াই শহরের পাশে দিয়ে যে নতুন হাইওয়েটা তৈরি হবে, এই হাইওয়েটা তৈরি হওয়ার ফলে আমরা দেখতাম এটা একটা বাঁধের মতন হয়। স্বাভাবিকভাবে নদীর জলটাকে যেভাবে শান্তির উপর দিয়ে যখন নদী বিপদসীমার উপরে উঠে যেত, তখন নদীর জলটা বয়ে যেতে পারছে, এবার একটা জায়গায় আটকে যাচ্ছে। তার ফলে যেখানে নদীর উপর ব্রিজটা তৈরি হলো শহরে ঢোকার আগে, সেই জায়গায় আমরা দেখলাম যে নদীর জলটা আটকে যাওয়ার ফলে পার্শ্ববর্তী যে গ্রাম সোনাতলা, গ্রামীরা, এই এলাকাগুলি দারুণভাবে সেখানে প্লাবিত হবে। ফলে ওই জায়গাটার মধ্যে ওই এলাকার মধ্যে একটা বাঁধ তৈরি করা যায় কিনা, এই বিষয়টা দপ্তরকে বিশেষভাবে দেখবার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি এবার আমাদের শহরেরও ভিতর থেকে মানে বাঁধের ভেতর থেকে জল হয়ে কিছু কিছু বাড়ায়, আর মূল বিষয়টা হচ্ছে সুইচ গেটগুলি মেরামত করা। এই বিষয়গুলি সম্পর্কেও দপ্তর যেন সেখানে নজরদারি করেন। বিশেষ করে খোয়াই শহরের মোরা নদী, আমলাপাড়া ইত্যাদি এলাকায় আমরা দেখলাম যেটা সাধারণত হয় না, এবার এসব এলাকাতেও জল। তার কারণটা হচ্ছে জলের ওই মেশিনগুলি ঠিকমতো কাজ করছে। ফলে দপ্তরকে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমি বলবো, একদিকে নদী ভাঙ্গন রোধ করবার জন্য সেখানে বোল্ডারের ব্যবস্থা করা, পাশাপাশি বাঁধ নির্মাণ করা, বিষয়গুলি দপ্তর যেন গুরুত্ব দিয়ে দেখেন এই অনুরোধ। অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, Mr. Speaker, sir, point of clarification. আমাদের বনমালীপুর দক্ষিণ দিকে হাওড়ার দিঘা আর উত্তর দিকে হলো কাটার মধ্যে একটু বৃষ্টি হলে দক্ষিণ চন্দ্রপুর, আপনি জানেন, আমি পড়েছি, এটা শ্রীলঙ্কা বস্তি বলে অনেকে, এটা দক্ষিণ। এখানে আমার এটা আমার মনে হয় মাননীয় মন্ত্রী জানবেন যে ব্রহ্মপুত্র রিভার কমিশনের রিভারগুলি দেখে কিনা আপনি দেখবেন, আর আমাদের ওয়াটার রিসোর্সের যেটা মিলে একটা টিম করে আমি দেখলাম যে ট্রেজারি বেঞ্চের থেকেও সারা ত্রিপুরা রাজ্যের রিভার নিয়ে বক্তব্য। তাইলে আমি এখানে কোনো আহত করতে চাই, আমি বলবো কনস্ট্রাকটিভ
ক্রিটিসিজম আমি করতে চাই। আপনারা জানবেন আমি যে কথাটা বলছি, আমাদের এখানে আমি বলবো, আমি বনমালী প্রথম বলি, রামঠাকুর গার্লস স্কুল পর্যন্ত এখানে এই আছে, বাঁধ আছে। এখান থেকে রামঠাকুর যে আশ্রম আছে, এখান দিয়ে যদি নদীর পাড় দিয়ে যদি পাড়টা ওই কলেজের পিছন দিয়ে, আপনিও পড়েছেন এই কলেজে, আমিও পড়েছি, এই পিছন দিয়ে গিয়ে এখান থেকে ডাইরেক্ট চন্দ্রপুর পর্যন্ত যদি পাড়টা যায়, এই বিস্তীর্ণ এলাকা বেঁচে যায়। আর দ্বিতীয় কথা, এখানে বোল্ডারের কথা একজন আমাদের মাননীয় সদস্য বলেছেন, বিরোধীবাবু বলেছেন, বোল্ডারটা আপনার শীতকালেই দেওয়াটা ভালো, বর্ষাকালে একদিকে দিয়ে একদিকে নেই। এখানে কিছু হয় কি না হিসাব কিতাবটা মন্ত্রী বাহাদুর দেখবেন, আমি যেটা বলছি, বা দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, একটু ধৈর্য রাখবেন প্লিজ। আপনি আমাকে ডিসব্যালেন্স করতে পারবেন না, করবেন, চেষ্টা করবেন। I know you more than 40 years, if not more. আমি আপনাকে বলি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা হলো এখন বলা হচ্ছে জাতীয় বিপর্যয়। এই যে ফ্লাডটা হলো, মানুষ মারা গেল, they cannot deny their responsibility. You also, you should not be, you should not be the party of the event. You should be neutral. I am telling you frequently. আমি যেটা বলছি যে প্রত্যেকটা নদীর নাব্যতা কমে গেছে, এগুলিকে দেখতে হবে। এবং ওভারঅল ত্রিপুরা রাজ্যের সব নদী এবং নালাগুলি, ক্যানেলগুলি, এগুলিকে কিভাবে ডেভেলপ করা যায়, বাঁধ দিয়ে বা খনন করে বা বিভিন্ন স্টেপ নিয়ে ডিসকাস করতে হবে ব্রহ্মপুত্র রিভার কমিশনের সঙ্গে। আমি আপনাকে যতদূর বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনার অবগত আছে কিনা জানি না, আপনার ভালো বড় নদী আছে কিনা আমি জানি, তবে আমি রিকোয়েস্ট করি যে ইউ শুড অলসো টেক দ্য ইনিশিয়েটিভ। হ্যাঁ, মাননীয় মন্ত্রী যিনি আছেন, সম্মানিত মন্ত্রী, আমার স্নেহধন্য, ঠিক আছে, আমি ওনাকে বলবো এটা সিরিয়াসলি নিয়ে ব্রহ্মপুত্র রিভার কমিশন এন্ড আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের অফিসারদের নিয়ে সিরিয়াসলি দেখতে হবে। এক বন্যায় তো 33 জন গেল শোক প্রস্তাব করলে, আরেক বন্যায় এর থেকে বেড়ে যাবে। প্লিজ টেক ইট সিরিয়াসলি। আপনি সিরিয়াসলি নিচ্ছেন না। আমি বলি অভিষেক শুনুন, 2:05 শুরু হয়েছে আলোচনা, সবাই করছে, অনেক অনেক আপনার মমতি, দক্ষিণ ত্রিপুরা সব এগুলো সাইড হয়ে গেছে, কিন্তু সবাই বক্তব্যের মধ্যে অনেক জায়গায় প্লিজ। আচ্ছা, আগে সঞ্জয় বাবু, মাননীয় অধ্যক্ষ আমি বলবো, আপনি বলবেন, বসুন। সঞ্জয় বাবু, আপনার গোপালকে জানাই, আপনি জিতেন্দ্র বাবু বলেছে 11টা নদীর মধ্যে ত্রিপুরা রাজ্যে চুচুড়ি নদীর ওভারফ্লো হয়নি। কেন হয়নি সময় বলে বলে দেবো। আমরা প্রতি বছর নাম্যতাকে আমরা ইয়ে করি, নট ফর মি, এটাকে আমরা নাম্যতা বাড়াই, অনেক কিছু করেছি, পরে 100 বছর সবাই জেনে বলে দেবো, সরকারও নির্ভর করি না। প্লিজ প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গোমতী নদীর মেন সোর্স উৎস হলো আমাদের রাইমা শর্মা। তো আমি অর্ধেক পা যেটা হয় সেটা আমার বিধানসভার মধ্যে আছে, তার কারণে আমি আজকে না বলে পারি না। আমার বিধানসভার মধ্যে ফ্লাড বন্যার কারণে দুই পরিবারে 2 জন লোক মারা গিয়েছিল। তো এরপরে এখন ভূমিধসে প্রচুর বহু পরিবার ওখান থেকে উচ্ছেদ হয়েছিল। আমি চাই তাদের, যখন আমি ভিজিট করতাম গিয়েছিলাম, তখন তাদের একটা বক্তব্য ছিল আগামী দিনে ভাট ভেঙে আরো ভূমিধসে যেন তাদের ক্ষতিগ্রস্ত না হয়, যার কারণে তাদের প্রিভেন্টিভ হিসাবে ওনারা বলছেন যে এইটা যেহেতু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আমার যে বিধানসভার গোমতী নদীর এবং সেই ইয়ার মধ্যে, আমি মাননীয় বনমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব ওনাদের বক্তব্যের মাধ্যমে, যেহেতু এই আশঙ্কার মধ্যে, তারা আতঙ্কের মধ্যে যেহেতু আছে, আগামী দিনের যে আরো আশঙ্কা থাকে যেন ক্ষয়ক্ষতি না হয়। তো ওনাদের একটা বক্তব্য হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে তাদের মানে বসতি স্থাপনের জন্য অন্য আরেকটা জায়গাতে নিয়ে মানে উচ্ছেদ করে অন্য, আর তাদের মানে যেহেতু তারা স্বীকার করছে, তাদের ইচ্ছা প্রকাশ করছে, সেটাকে যেন ভিজিট করে। আমি মাননীয় বনমন্ত্রীকে অনুরোধ করবো জয়েন্ট ভিজিট করে সেই জায়গাতে যাদের একটা সুবিধার জায়গাতে নিয়ে তাদেরকে বসতি স্থাপন নতুন ভাবে করানো যায়,
সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ রাখছি। ধন্যবাদ। প্লিজ আর যেন কেউ এই সংক্রান্ত মাননীয় অধ্যক্ষ পুরো মহোদয়, পুরো 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 কিন্তু উত্তর ধলাই কমতি যা যা আছে ওগুলো সব কিন্তু কভার হয়ে গিয়েছে। বলুন। আমাদের গোমতী জেলা এই ফ্লাডে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, এটা আপনারা সকলে জানেন। বিশেষ করে আমাদের উদয়পুর শহর এবং মাতাবাড়ি বিধানসভা থেকে শুরু করে আমাদের কাকরাবন সমগ্র জায়গায় প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের মহারানী থেকে শুরু করে কুঞ্জবন যে মেইন রোড নদীর পাশে আছে সেগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। এখানে আমি উদয়পুর শহরে আরো বড় ক্ষতি হতো, কারণ এই ফ্লাডের আগেই মাননীয় মন্ত্রী মহোদয় মাতাবাড়ির একটা অংশ থেকে শুরু করে শালগড়া পর্যন্ত সেগুলোকে নদীর পার বাঁধানোর কাজ আমাদের অনেক আগেই শুরু হয়েছে, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের এবার আরো বেশি ক্ষতি হয়েছে যে আমাদের ব্যারেজ থেকে যে ক্যানেলটা, যেটা গোমতী নদী জল যেটা দিয়ে কৃষিকাজের জন্য আমাদের বিভিন্ন বিধানসভাগুলোতে যায়, সেই আমাদের ক্যানেলটা ভেঙে গেছে এবং এটা অনেক পুরোনো ক্যানেল। এই ক্যানেলটাকে পুরো সংস্কার করতে হবে দুদিক দিয়ে। 4-5টা বিধানসভা এই সোর্স থেকে কৃষিকাজের জন্য কাজ হয়। পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাইবো যে ড্রেসিং এর জন্য অলরেডি প্রায় 30 কোটি টাকার উপর একটা টেন্ডার হয়েছে, যেটা মহারানী ব্যারেজ থেকে একদম সোনামুড়া পর্যন্ত সেটা পুরো ড্রেসিং হবে এবং টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। কিন্তু এই কাজের যদি গতি আরো বাড়ানো যায় তাহলে মনে হয় ভালো হবে, এবং এই কাজটা কোন পর্যায়ে আছে এটাও যদি একটু দেখা হয় ভালো করে, তাহলে আমাদের কিন্তু আমার সরকার কিন্তু অলরেডি অনেকে বলেছেন যে নদীর নাব্যতা বাড়ানোর জন্য বাড়ানোর কথা, কিন্তু অলরেডি কিন্তু সেটা টেন্ডারও হয়েছে, কাজও চলছে। কিন্তু তার গতি যদি আরো বাড়ানো হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। আর পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো আমি এটা অনুরোধ রাখবো, জানি না আমি নতুন সদস্য ভুলে হতে পারে, বাজেটে যদি আমাদের ওয়াটার রিসোর্সের যে বাজেট আমরা দেখেছি যে এইবার এই প্রথমবার দেখলাম লাস্ট বাজেটে যে অন্যান্য যে পরিমাণ পয়সা থাকতো ওয়াটার রিসোর্সে 10 কোটি বা তারও কম, তো সেগুলো দিয়ে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো হবে না। তারপর দেখলাম যে লাস্ট বাজেটে কিছু অ্যামাউন্ট বেড়েছে। তো ওয়াটার রিসোর্সের বাজেটে যদি আমরা একটা এই ফ্লাড প্রোটেকশনের জন্য, যেরকম আসাম গভর্নমেন্টও প্রায় 380 কোটি টাকা রাখা হয় এই প্রোটেকশনের জন্য, তো আমাদের বাজেটে যদি এই ওয়াটার রিসোর্সের জন্য টাকা রাখা হয় তবেই সমস্ত কাজকর্মগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। নাইলে আমরা বলতে পারবো টাকা কোথা থেকে আসবে, তার জন্য আগেই প্রভিশন রাখতে হবে। বাজেটে যদি রাখা যায় তাহলে যে মেইন জায়গাগুলো যেগুলো মানে ক্ষতি হয়, যেগুলো আমাদের বিভিন্ন এলাকা ডুবে যায়, সেগুলো প্ল্যান করে আমরা কাজ করতে পারবো। তার আশা থাকবে যে রাজ্য সরকার যথেষ্ট কাজ করছে এবং পুরো বন্যাতে ভালোভাবে মোকাবেলা করেছে, আমরাও চেষ্টা করেছি। এবং আমাদের উদয়পুরের মাননীয় মন্ত্রী মহোদয় উনিও সারা দিন রাত্র জেগে যখন আমরা ফোন করেছি আমাকে পেয়েছি, কাজ হয়েছে। শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা ভলেন্টিয়ারি সবাই কাজ করেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে এবং সমস্ত ভলেন্টিয়ারি যারা এগিয়ে এসেছে। বাজেট মন্ত্রী তো আপনার কাছাকাছি আছে, আপনি এবার বলবেন আবার সঠিক পয়েন্ট, সঠিক পয়েন্ট, এটা ওয়ারেন্ট আরো ফান্ডের দরকার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি ধন্যবাদ জানাবো মাননীয় সদস্য প্রশান্ত দেবকে, একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে এবং অলমোস্ট 17-18 জন বিধায়ক তাতে পার্টিসিপেট করেছে। শহর থেকে গ্রাম সর্বত্র একই অবস্থা, কারোর ড্রেজিং করতে হবে, কোথাও বোল্ডার ফেলতে হবে, কোথাও বাঁধ তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা ওয়াটার রিসোর্স নদী। এবং যেহেতু দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা আপনাদের যে ইস্যুস গুলো সেগুলোকে রেজ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিন। কারণ আজকে এই ইস্যুটা এসছে বলে সদস্যরা দাঁড়িয়েছেন এবং আলোচনা করেছেন, আমিও জানতে পেরেছি, নতুবা জানতাম না। আর এবারের বন্যায় যে ভয়াবহতা আমরা দেখেছি সেটা অনেক ক্ষেত্রে নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে, হাওড়া বলুন, আমাদের গোমতী বলুন, আমাদের দেউ জুড়ি যে তাই আলোচনা তো আমাদের আপনার এদিকে আছে তো ফ্লাড হয়নি, তো মিনিমাম সেই ক্ষেত্রে বা নদীর যে পার ভেঙে যাওয়ার সমস্ত বিষয় নিয়ে আমি বলবো আপনারা লিখুন মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু দপ্তর আজকে আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রশ্ন উত্তর থাকার জন্য, আমিও ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কথা বলবো যাতে ইস্যুগুলো অ্যাড্রেস করা হয় এবং বাজেটারি প্রভিশন যেন আগামী দিনে রাখা। ধন্যবাদ। সদস্যরা কখন দেবেন? এখানে যে রেকর্ড হয়েছে এটা একটা প্রিন্ট আউট করে দিলে সব ঠিক আছে, তাহলে সুবিধা হবে। কারণ কখনো সবগুলো পার্টি করেছে কখন দেবে ইজ ইম্পর্টেন্ট, যে এটা ভালো হবে। আর এখানে আমি অনিয়মিতভাবে বলতে চাই ফরেস্ট মিনিস্টারকে, আমরা ধর্মনগর 2018 সাল ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর স্লোগান দিই, প্রতি বছর আমরা প্রচুর গাছ লাগাই থ্রুআউট দ্য ইয়ার।
থ্রো আউট হয়ে যায়, গাছ লাগায় এবং পুরসভাতে গাঁওসভাতে আইন করে দিয়েছে, পঞ্চায়েত লেভেলে পুরসভা লেভেলে যে কোনো বেনিফিশিয়ারি কোনো সুযোগ দিতে এলেই আগে দেখাতে হবে তোমার গাছ লাগিয়েছে, ফটো তুলে দেখাও। সদস্য গোপাল সিনিয়র মেম্বার বুঝলাম না, তখন বৃক্ষরোপণ করেন তখন মাননীয় সদস্য গোপাল বাবুর একদিন Thank you. Now, laying of papers on the table of the house. Now, the business before the house is laying a copy each of number 1, the Tripura land revenue and land reforms, within bracket, allotment of land, 9th amendment, rules 2024. Number 2, the Tripura land revenue and land reforms, 18th amendment, rules 2024. Number 3, the first regulations 2018, 4th amendment of Maharaja B. Vikram University. Number 4, the regulations governing the undergraduate program. না একসাথে করে দিলে স্যার দুটো মন্ত্রী কাছে আমাদের সব একসাথে বলে That was serial উঠতে পারবেন না? 1 2 Land. রেভিনিউ ডিপার্টমেন্ট জন্য বলছি এরপর এডুকেশন। আচ্ছা বললে আমরা লিখব আমি আগে পড়ে নিই, সবটা পড়ে নিই। Number 4, the regulations governing the undergraduate program in affiliated college of MBB University as per NEP 2020 and implementation of choice-based credit system undergraduate level as second regulation 2023 of MBB University. And number 5, the audit report of Samagra Shiksha Tripura of the year 2021-22 on the table of the House. Now I request the Honorable Minister as charge of the Construction Department to lay a copy each of the above mentioned rules, regulations, and audit report on the table of the House. Land and Education. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of Assembly, the Tripura Land Revenue and Land Reforms Allotment of Land, 9th Amendment Rule 2024 as required under Section 198 of the TLR and LRA 1960. Second is Tripura Land Revenue and Land Reforms 18 Amendment Rules 2024 as required under Section 198 of the TLR and LRA 1960. And the audit report of Samagra Shiksha Tripura 2021 is recorded under section of the provisions of rules 242 within bracket 2 within bracket 4 of General Financial Rules GFR. They are short on the table of the House. Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy Maharaja B. Vikram University first regulation 2018 4th amendment as required under subsection 2 and 3 of section 52 of the Maharaja B. Vikram University Act. I hereby give notice my intention to lay a copy of regulation governing the undergraduate program in affiliated college of MBB University as per NEP 2020 and implementation of choice-based credit system undergraduate level as second regulation 2023 of MBB University as required under subsection 2 and 3 of the Maharaja B. Vikram University Act 2015, Tripura Act 6 of 2015 on the table of House. Now the business before the House is laying a copy of the annual reports of the Tripura Electricity Regulatory Commission for the financial year 2020-21, 2021, 2022, and 2022-2023 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Power etc. departments to lay a copy each of the above mentioned annual reports on the table of the House. Sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual reports of the Tripura Electricity Regulatory Commission for the financial years to 2021, 22, and 22 and 22-23 as recorded under Section 105 of the Electricity Act 2003. Now the business before the House is laying a copy each of number 1, 03 numbers of the notifications issued under the Tripura State Goods and Services Act 2027, Tripura Act number 9 of 2027, to 2017 during the period from 18 June 2024 to 30/30/6/2024 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance and Sector Department
to lay copy each of the above mentioned notification on the table of the House. Yes, sir. I beg to lay a copy each of the 3 numbers notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017, Tripura Act number 9 of 2017, during the period from 18 to 2024 to 2024 on the table of this. Now the business before the House is laying a copy each of number 1, the annual reports of the Tripura Urban Transport Company Limited, within the TUTCL, for the period ended 31st 3/2021 and 31st 3/2022 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Transport and Sector Department to lay copy each of the above mentioned annual reports on the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly annual report of Tripura Urban Transport Company Limited (TUTCL) for the financial year 2020 to 21 and 21 to 22 as required under Section 395 of the Companies Act 2013. Honorable members are requested kindly to collect the copies of the rules, regulations, audit report, annual reports, notifications from the notice office of the Tripura Legislative Assembly. Presentation of Assembly Committee reports. সবার পরবর্তী কার্যসূচি হলো কমিটি অন পাবলিক আন্ডারটেকিং এর 54তম প্রতিবেদন সহ উপস্থাপন। এখন এই মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন, চেয়ারম্যান কমিটি অন পাবলিক আন্ডারটেকিং কে কমিটির 54তম প্রতিবেদন সভা পেশ করার জন্য অনুরোধ করছি। Mr. Speaker, sir, by the chairman of the committee on public undertakings, on behalf of the committee, beg to present its 54th report on the tables on the House. মাননীয় সদস্যগণ, আজকে সবাই পেশ করা কমিটির রিপোর্টের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হলো কমিটি অন প্রিভিলেজের 47তম প্রতিবেদন সভা উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়, চেয়ারম্যান কমিটি অন প্রিভিলেজেস কে কমিটির 47তম প্রতিবেদন সভা পেশ করার জন্য অনুরোধ করছি। Mr. Speaker, sir, I, the chairman of the Committee on Privileges of Tripura Legislative Assembly, on behalf of the committee, beg to present the 47th report of the committee before the House. মাননীয় সদস্যগণ, আজকে সভা পেশ করা কমিটির রিপোর্টের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। সভার পরবর্তী কার্যসূচি হল কমিটি অন পিটিশনস এর 49তম প্রতিবেদন সভা উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়, চেয়ারম্যান কমিটি অন পিটিশনস এর কমিটির 49তম প্রতিবেদন সভা পেশ করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the chairman of committee on petition, on behalf of the committee, beg to present the 49th report of the committee on petitions before the House. মাননীয় সদস্যগণ, আজকে সভা পেশ করা কমিটির রিপোর্টের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ আছে। ডিসকাশন অন এ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। সভা পরবর্তী স্যার, পাবলিক ইন্টারেস্টে আমার নম্বর 7 নম্বর থেকে শাসন করছি। আমি ঘোষণা ডিসকাস করব লেট না আমি ঘোষণা দিন না। ওকে, কোনো একটা আর্জেন্ট কাজ আছে 3 নম্বর আইটেমটা যদি উনি আগে ডিসকাস করার সুযোগ। আমি কি বলছিলাম? ঠিক, আমি বলছিলাম শুনুন সুদীপ বাবু, আমি বলছিলাম আপনি সরকার বলছেন হ্যাঁ পেশেন্ট শুনুন, ঠিক শুনুন। ডিসকাশন অন ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক বলতে বলে দাঁড়িয়ে কি হতে পারে? পাবলিক কোনটা? সাবজেক্টটা বলি আগে, পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। এখন গোপাল বলছিল 3 নম্বর, আমরা 1 নম্বরে দেবো, কোনো অসুবিধা নাই। কে কে এনেছেন আমি বলে দিই আগে। ম্যাডাম আর্জেন্ট ডিমান্ড দোষ প্রথমটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন, বিষয়বস্তু নাই বা গেলাম। দ্বিতীয় দিয়েছেন মাননীয় সদস্য তথা বিরোধী শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। 3 নম্বর এনেছেন তৃতীয় নোটিশটি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। এখন 2 নম্বর আছেন জিতেন বাবু, আপনি গোপাল বাবু 1 নম্বরে চাইছেন, সুদীপ বাবু 1 নম্বরে। ওকে, গোপাল বাবু প্রসিড। 3টা শুরু করলেন কিন্তু গোপাল বাবু সবগুলো করে মিলিয়েছেন নাকি? মিস্টার স্পিকার স্যার, আমার যেটা ডিসকাশন অন ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন, ধর্মনগর থেকে সাবরুম সমেত সমগ্র ত্রিপুরা রাস্তার অচল অবস্থা সম্পর্কে। স্যার, it is a great concern for the treasury also.
আমি যেটা বলবো যে আপনি তো স্যার আপনাকে বলতে হবে না, কারণ আপনি তো ট্রাভেল করেন ধর্মনগর থেকে আগরতলা। রাস্তার অবস্থা বর্ষার আমাদের ফ্লাডের আগেও অত্যন্ত দুরবস্থা ছিল। আর ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বললাম আগরতলা হয়ে, তার বাইরে যেমন আমার এটা দরকার ছিল, আমি ভায়া অমরপুর আমি এতে গিয়েছিলাম। এত বাজে অবস্থা স্যার, যেমন গাড়িটা চলে মনে হয় ঘোরা চলছে, ইট ইজ সো ব্যাড। আর এই বর্ষার পরে তো কি অচল অবস্থা হয় আমি বুঝতে পারি না স্যার। এখানে এই আমাদের মানে আমাদের বলতে হবে, সরকার তো সরকার, এই নতুন সরকার আসার 2018-19 পাবলিক ওয়ার্কস রোডস এন্ড বিল্ডিং তখন বাজেট ছিল 569 কোটি 98 লক্ষ। তারপরে স্যার আসুন 2019-20 বাজেট ছিল রোডস এন্ড বিল্ডিং roads and buildings, sir, only 87 crores 9 lakhs. Roads and buildings. Therefore, sir, 2020-21 roads and building budget zero total 796 crores 23 lakhs. তারপরে হলো স্যার 2021-20 6 বছর হয়েছে সরকার। আমি কেন বলছি এই 6 বছরের বাজেটটা কেন বলছি, এই বাজেটে এই টাকাগুলি ছিল, কিন্তু এগুলি প্রপার ইউটিলাইজেশন হয়েছে কিনা মাননীয় মন্ত্রী ভিজিলেন্স, দেয়ার শুড বি ভিজিলেন্স অন দ্য ডিপার্টমেন্ট। আমি যেটা বলছি 2021 এবং 22-এ রোডস এন্ড বিল্ডিং এর ছিল 108 কোটি 1 লক্ষ টাকা। 2022-23 ছিল 950 কোটি 90 লক্ষ টাকা। 2023-24 লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ছিল 1026 কোটি 31 লক্ষ টাকা। বর্তমান অর্থ এটা পাবলিক ওয়ার্কস আছে 1409 কোটি 80 লক্ষ। এখন আমার বক্তব্য রয়েছে এই যে টাকাগুলি ছিল রোডস এন্ড বিল্ডিং, তাইলে রোডগুলির অবস্থা এমন হলো কেন? আমি এখানে আহত করার জন্য বলছি, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ত্রিপুরা পিপল। আমরাও মাঝে মাঝে যাই, এবং আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য এক্সপিরিয়েন্স ফ্রম ধর্মনগর টু আগরতলা। জানি না এর জন্য আপনারা অসুস্থ হয়ে পড়েছেন কিনা, কিছুটা শারীরিক, কারণ আপনার ব্যথার জন্য খেতেই হবে। এই ধর্মনগর থেকে সাবরুম না গিয়ে যদি বাইরের দিকে যান, আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওটা ওই সেকেন্ড রোডে রতনবাবুর এলাকা দিয়ে, রতনবাবু পর্যন্ত ঠিক আছে, উনি সব ঠিক রাখেন, এই ভয় পর্যন্ত, তারপরে বিরঙ্গ রোড এত খারাপ। এবং রতনবাবুর এলাকার পরে গিয়ে ওই যে ব্লকটা আছে এলাকার, ওইখানে অবস্থাটা ভালো। তাইলে রোডগুলি বর্ষা হওয়াতে এটা একটা ন্যাশনাল ডিজাস্টার। আমরা বলছি জাতীয় বিপদ পারবে, এমন তো এত খারাপ হয়েছে। এটা আমার মনে হয় যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে আমার মনে হয় সরকারকে এটা, কারণ আদারওয়াইজ আপনি রাস্তা দিয়ে চলা যাবে। রণিত বাবু আমার সঙ্গে ফাইন্যান্স মিনিস্টার, উনি একমত হবেন, রতনবাবু একমত হবেন, রতনবাবু ট্রাভেল করেন, আমাদের অন্য মন্ত্রী মহোদয়রাও একমত হবেন যে রাস্তাগুলি ভালো না। আমি গিয়েছিলাম কিছুদিন আগে, পঞ্চায়েতের আগে, ওই যে ফটিক রায়, এখানে মন্ত্রী মহোদয়, মানে এখানে যাওয়ার সময় অ্যাকচুয়ালি কষ্ট না, কাজ হবে কি করে? ভোট হলে তো কাজ হবে, তাহলে 71% উইদাউট কন্টেস্ট কিভাবে হয়? এটা তার আনওয়ান্টেড কেউ যদি ডিস্টার্ব করে
আরে স্যার আপনি কিন্তু আমাকে টাইম দিতে, আমি যেটা বলি যেই রাজ্যে আপনি ওয়ান্টেড ডিস্টার্ব চান। আমি আপনাকে আপনার এটার জন্য দায়ী আছেন, কারণ আপনি কেন কিন্তু নির্বাচন হয়নি তার ঠিক মতো আমার কাছে খবর আছে। যদি কোন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন গাঁও পঞ্চায়েতে 71% উইদাউট ইলেকশন আনকন্টেস্টেড হয়, সেটা কি বলতে হবে ইলেকশন হয়েছে? প্রার্থী পাবে কি করে? আপনার সাবজেক্ট হচ্ছে আসাম তাহলে পঞ্চায়েত জিতেন্দ্রবাবু বলবেন। ইউ আর ফেইল টু কন্ট্রোল ইউ। না পঞ্চায়েত জিতেন্দ্রবাবু, ঠিক আছে স্যার, পঞ্চায়েত জিতেন্দ্রবাবু বলবেন। আমি এটা যেখানে যাওয়ার দরকার গিয়েছি, দি রোড ইজ ভেরি ব্যাড। আমি বলবো মাননীয় মন্ত্রী, তিনি এবার মনে মুখ্যমন্ত্রী আছেন নাকি ডেপুটি আছেন, এখানে দায়িত্বে কে আছেন, তিনি নিশ্চয়ই সুশান্ত মাননীয় মন্ত্রী বললেন যে আপনারা লিখে দেন, আমরা লিখে দেব, কোনো আপত্তি, কিন্তু একটা না 10 বার কিন্তু কাজ হচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, কিন্তু বলবো রাস্তার অবস্থা আপনাকে দিয়েই বলছি, ইউ আর দ্য উইটনেস। আপনি আসলে মনে করেন আপনি ট্যাবলেট খান, করি না আর্নিকা খান নিশ্চয়ই, বা ট্যাবলেট খান, কারণ আপনি বলেছেন একদিন কথায় কথায় বলতে আসতে গেলে কিন্তু কোমর ব্যথা। আমি আপনাকে দেখেন, আমি সিটিং ফাট করে দেবো, আমি আপনাকে বলছি, আমি রতন বাবু বলছি, রতন আমি জানি কোথায় কি হচ্ছে, তবে ভিজিলেন্স থাকতে হবে গভর্নমেন্টের, এবং এই যদি না হয় বিপর্যয় মোকাবিলা সব ডিপার্টমেন্টে হবে। আমি যেটা বলছি, আই রিকোয়েস্ট দ্য ট্রেজারিম্যান, আই রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট থ্রু ইউ, যে রাস্তাগুলি ঠিকভাবে মেরামত করার জন্য আপনারা সঠিকভাবে স্টেপ নেন। ধন্যবাদ। সুদীপবাবু তো নাই, ঠিক আছে, এবং এবার মন্ত্রীবাবু নামে মন্ত্রী বলবেন স্বপ্নাথ বর্মা মহোদয়া আলোচনা করবেন। हामबाय फोरम गोनां लामानो दै सानानिफ्राय बाबु एमएलए फोरम गोनां सायखांनानै आंबो गाबोन दैनो सासेनाय थिगनो धर्मनगर टु साबुं हाइवे लाइ दङ, ओमफ्राय नेशनेल हाइवे लामा दङ, लाइबो दङ, बा गाहाम बंगि दङ, बेयावबा बारा आमजाय बिसिं बासांनि लामा बेलेगहाय हामिया नङि दङ, अ हामिया लामा न लांमा नि दासिमबो साग्रा आं अबनो सानो लामा न लांमा लामा जों लामा न गाहामा खायनाय आंबो सरकारनि अंशदार न हायफानो लामाले गाहाम खालायनानै नांगौ। जों नेशनेल हाइवे बाबु गाहामखौ जलिखा बाबु एग्जाम्पल दिनानै थांखाय आगि खवायाव थाङै आंनि जे आगरतला फैदों खवायाव थानानै इंगा 1 घन्टा नांगौ, बाबु 45 मिनिट बायनो सफैयो बेलेग गाहामखौ अमहाय बेनो जोंफोर शर्टकाट लामा मास नामनाय सेमांखै जावो मास नामनाया बाबु गामनि आं मानदायनि बारौना एग्जाम्पल लिवानो बाबु जुदि मानदाय बाबु जिरानि ब्लक नि होइते मानदाय यांगरंदि नलबगला हलंसिकी मताय दङ एनटिकै जुदि तेलियामरा फाचा बाखै थानानो मानदायनि होइते अमहाय बे लामा फुबै नेशनेल हाइवे नि हाई उसु देखानो हाई खेलाई যদি লামার পোকাংকাই লামাতেও গাহাম খাইকাই চাও বাবু ডক্টরক দায়িত্ব মানা হানায় যেমন পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার তুই ডিভিশন তুই নাই সার্ভে খাইনানি দরকার সার্ভে খাইনাই যে নাংকুকমানি পর্যাপ্ত পরিমাণে রাং লুই নাই সামুং দতি খাইকাই চাও কারণ হিমালে जों नुखा अ प्लाट जेबाबे लामार आमियानखा
যেভাবে লামা নষ্ট অংখা ও লামা কাশিন খালাইগা যে নদী বাঙ্গন তুই নাই তুই মারক পাইমানি তুই সারক পাইমানি আও ওয়াটার রিসোর্স বন ইঞ্জিনিয়ার তুই নাই ও জায়গা লামা বাইখা আবো নাই নানি দরকার তামনি হিমালয় কাশিন সালাইগা আও সুইচ গেট শুধু মান্দাই কেন মান্দাই সিমি সুইচ গেট নালিয়া তারপর উদয়পুর সিমি সুইচ গেট নালিয়া প্রায় বিধানসভা কেন্দ্র বিষ্ণু অনেক লামা প্রয়োগে থাকা আর ব জায়গাও ব নদীও সুইচ গেট না जों गासै सैमान दङ आरो प्राय जागावनो अमहाय लामा बां बांनि थांगा बाय थांनाय का गति थांनाय का बेबो जों गासै सालिया थांनै जतन आरो बायजा जतन आरो सुसकेट नांगौ जतन आरो लामा बेलाय कि हामिया लामा न पैसा गाहाम गायलांनानै बागिनाय যদি সরকার দায়িত্ব না হারি বিরোধী দল গাইলা সুতাই যাতে খাইনাय সামুং পাংখাंखाय बेलाय न आं जावनि मने खायो डॉक्टर पीडब्ल्यूडी डॉक्टर डिविजन एग्जीक्यूटिव इंजीनियर ट्रेनाय सारबो खायनाय बो लामा खायनाय नांगौ नेशनल हाईवे हाई यापानो हाई इंतुतै सौत्रत्रक लायनाय para amta लामा बेलाय कने हामिया पासिं सामानि जे कराय कामा हाइरो बुंगु निनाय para amta यखा अमहाय गनो कराय कामानि हाइनो उंगु गारि गुरा रक्तरि थांखाय लामा रक्तपुति फुकाय जानाय ताइ लामा रक्तिखाय जानाय आसुना মাননীয় স্বপ্নদেব বড় মহোদয়ের কাছ থেকে দারুণ একটা লাইন পেলাম, রাস্তাই জীবন, জীবনই রাস্তা। ক্লাসিক 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 ফাইন, ধন্যবাদ জানাই আপনাকে। স্যার আমি যদি জাস্ট এক সেকেন্ড যদি ইন্টারপ্রেটার না থাকতো আমরা এই সুন্দর লাইনটাকে মিস করতাম, ঠিক না? ধন্যবাদ আপনাকে। বলবেন আপনি? দেখো বলুন। আচ্ছা এক মিনিট আগে 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 দীপঙ্কর বাবু একটু বলুন, তারপর আপনি বলবেন। প্লিজ বলুন দীপঙ্কর বাবু। মাননীয় স্পিকার স্যার, প্রথমত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হোক আরো, আমরা সবাই সেখানের মধ্যে চাই। তার কারণ হচ্ছে গ্রামীণ এলাকা, তার সঙ্গে শহর এলাকার সংযোগ এবং শহরের সঙ্গে রাজধানীর সংযোগ, এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা অত্যধিক আমাদের রাজ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য। কিন্তু যেটা দেখা গেছে যে রাস্তাগুলো সংস্কারের অভাবে যে রাস্তাগুলো ছিল ভালো ভালো রাস্তাও সেখানের মধ্যে ভেঙে গেছে। সময় মতো যদি যে কোনো রাস্তায় সংস্কার করা না হয় তাহলে স্বাভাবিকভাবে এটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় তার পরবর্তী সময় সেটাতে কোটি কোটি টাকার প্রশ্ন সেখানের মধ্যে এসে যায়। এই জন্য দেখা গেছে বেশ কিছু রাস্তা সংস্কার যদি করতো তাহলে গ্রামীণ রাস্তাগুলো বিশেষ করে এত খারাপ অবস্থার মধ্যে গেছে, কোনো রাস্তা উল্লেখের প্রয়োজন নেই। প্রতিটা গ্রামীণ রাস্তায় এখন এমন একটা অবস্থা হয়েছে যেখানে এখন ছোট গাড়ি বড় গাড়ি তো প্রশ্নই নেই, ছোট গাড়ি পর্যন্ত চলার অযোগ্য সেখানের মধ্যে রয়ে গেছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় সেখানে দেখা গেছে যে কালভার্ট আগে সেই স্পান পাইপ দিয়ে সেখানে আছে, কিন্তু এই স্পান পাইপটাকে যে পরিবর্তন করা দরকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাকে বক্স কালভার্ট যদি করা যায়, এবার বর্ষায় যেটা দেখা গেছে যে ছোট্ট একটা স্পান পাইপ এটা পরিবর্তন না করার জন্য প্রায় 30 মিটার 40 মিটার পুরো রাস্তাটাই সেখানের মধ্যে নিয়ে চলে গেছে। কাজে সেদিক থেকে দপ্তর তার অফিসার তাদের প্রতি নির্দেশ সেখানের মধ্যে থাকুক, কোথায় কোথায় যে বহু পুরাতন স্পান পাইপ তার উপরে নির্ভর করে আমরা চলছি তাকে বক্স কালভার্টে পরিণত করা দরকার। এই জিনিসটা দপ্তরের কাছে সেই নির্দেশ যদি দেয় তাহলে ভবিষ্যতে এই রাস্তাগুলো সেখানের মধ্যে ভাঙবে। আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, আগে আমাদের 10 চাকা 12 চাকা গাড়ি সহসা সেখানের মধ্যে আসতো না, এখন বিভিন্ন ধরনের উন্নয়ন বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের জন্য বাইরে থেকে বিভিন্ন মালামাল সেখানের মধ্যে আসে, কিন্তু আমাদের রাস্তাগুলো যেগুলো তৈরি হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি সেই ধরনের চাকা লোড নেওয়ার মতো রাস্তা না, যার ফলে দেখা যায় এই গাড়িগুলো যখন যায় তখন পুরো রাস্তাটাকে সেখানের মধ্যে ড্যামেজ করে দিচ্ছে। এই রাস্তাগুলোকে আগের যে প্যাটার্ন সেই প্যাটার্নের থেকে পরিবর্তন করে আরো রোডের গাড়ি নিতে পারে মতো সব রাস্তা না, গ্রামীণ রাস্তার কথা বলছি না, কিন্তু মূল মূল রাস্তাগুলো সেভাবে সেখানের মধ্যে তৈরি করা দরকার। আমি একটা রাস্তার কথা সেখানের মধ্যে বলবো, এটা আগরতলায় আসার জন্য বিলোনিয়া শহরের মানুষ বা এমনকি সাবরুমের একটা অংশ রাজনগরের একটা অংশ সেখানে এই রাস্তাটাকে সেখানের মধ্যে ব্যবহার করে রাজধানীর সঙ্গে যোগাযোগ হচ্ছে। বীরচন্দ্র থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়ক করা হচ্ছে, কিন্তু মূল জায়গা যেখানে তারা ঢুকবেন সেই জায়গাটাতেই সেখানে জাতীয় সড়ক সেখানের মধ্যে নেই। আমি মুখ্যমন্ত্রীর কাছে লিখেছিলাম, তিনি আমাকে উত্তর সেখানে দিয়েছেন যেহেতু শান্তিরবাজার দিয়ে সেখানে জাতীয় সড়ক হবে কাজেই এই রাস্তাটার কোনো প্রয়োজন নেই। উনি হয়তো বিষয়টা বুঝেননি, কারণ শান্তিবাজার দিয়ে বিলোনিয়ার মানুষ কিন্তু আগরতলায় আসে না, এখন তারা আসে বীরচন্দ্র সেই সরকার রাস্তা দিয়ে সেখানে মধ্যে আসে। কাজেই রাস্তার লেন্থ খুব বেশি না, বীরচন্দ্র থেকে বিলোনিয়া শহরের রতনমণি সেতু পর্যন্ত এই জায়গাটাকে যদি এনএস করা হয় তাহলে পরে হাইওয়ে যদি করা হয় তাহলে পরে একেবারে স্মুথলি
আর বিলোনিয়া থেকে শুরু করে সাপ্রুমের যে সমস্ত গাড়ি যায়, রাজনগরের দিকে যে গাড়ি যায় সেটা দিতে পারে। তাহলে এই জিনিসটা নোট করার জন্য আমি সেখানের মধ্যে অনুরোধ করব। বিলোনিয়া শান্তিবাজার ন্যাশনাল হাইওয়ে জন্য প্রস্তাব গেছে, গভর্নমেন্টের তরফ থেকে প্রস্তাব গেছে, মুখ্যমন্ত্রী সেখানের মধ্যে বলেছিলেন, কিন্তু এটা স্যাংশন হবে কখন হবে? কাজে সেই আশায় যদি রাস্তাটাকে আমরা এভাবে ফেলে রাখি তাহলে শান্তিবাজারের সঙ্গে বিলোনিয়ার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। এবারও এই ফ্লাডের পরে দেখেছেন এখনো সেই যোগাযোগ সুগম সেখানের মধ্যে হয়নি। প্রায় 8-10 দিন তো সেখানে গাড়ি বন্ধ, সেখানে যেতেই পারেনি, সবাইকে জোড়াইবাড়ি ঘুরে বা বিচ্ছিন্ন ঘুরে সেখানে যেতে হচ্ছে, এমনকি টান বন্ধন পর্যন্ত সেখানের মধ্যে করা যায়। কাজে এই রাস্তাটাকে গুরুত্ব দেওয়া, সাব ডিভিশনের লিঙ্ক রুট, সেই রোডটাকে সেখানে গুরুত্ব দিলে তা ভালো হবে। হচ্ছে যে এখানে বেশ কিছু রাস্তার কথা আমি সেখানের মধ্যে বলবো, যেমন বিলোনিয়া কাটাকাটু লাউগান, এই দুটো জায়গা যেখানে গরু বাজারটা সেখানে রয়েছে, যাতায়াতের সাংঘাতিক অসুবিধা, সব জায়গা থেকে গরু গরু সেখানে নিয়ে যায়। লাগম থেকে বেতাকা, এই রাস্তাগুলো সেখানের মধ্যে সংস্কার হওয়া দরকার। বিলোনিয়ার ক্ষেত্রে আমি সেখানের মধ্যে বলবো উত্তর ভারত চরণনগর, চিত্তামারা, এই জায়গাগুলোর মধ্যে যোগাযোগ একেবারেই সেখানের মধ্যে করা যাচ্ছে না, রাস্তাগুলোর সংস্কার সেখানের মধ্যে দরকার। এছাড়াও গ্রামীণ সমস্ত রাস্তার কথা আমি সেখানের মধ্যে বলবো, গভর্নমেন্টের একটা পরিকল্পনা নেওয়া দরকার। অনেকদিন ধরে সেখানে কাজ না করার ফলে রাস্তাগুলোর মধ্যে বেহাল দশা সেখানের মধ্যে তৈরি হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত সেখানের মধ্যে করতে চাই না, আমি শুধু গভর্নমেন্ট তার অফিসারের মাধ্যমে যে রাস্তাগুলো বহুল ব্যবহারের হয়, যেগুলোকে রাস্তাগুলো সংস্কার না করলে না হয়, ফার্স্ট প্রায়োরিটিতে অন্তত এই অর্থ বছরে এই রাস্তাগুলোকে সেখানের মধ্যে করার জন্য সরকারের একটা উদ্যোগ সেখানের মধ্যে গ্রহণ করুক। গ্রামীণ রাস্তা যেগুলো একেবারে চলা যাচ্ছে না, সেগুলো মেনটেন্যান্সের জন্য তার একটা পরিকল্পনা সেখানের মধ্যে গ্রহণ করুক। তাহলে পরে অন্তত এই বর্ষায় যেটা একেবারেই ভেঙে গেছে, অন্তত সেই জায়গাগুলোকে প্রতিটা যোগাযোগের ব্যবস্থা সেখানের মধ্যে করা যাবে। এই হচ্ছে আমার আবেদন। যেহেতু রাস্তার কথা এখানে এসেছে, আর রাস্তা তো অত্যন্ত জরুরি, রাস্তা ছাড়া কিছু হবে না। আর স্পেশালি গ্রামীণ রাস্তার কথা বলতে গেলে তো এখন ফ্লাড হওয়ার পরে সব বক্স কালভার গুলা ভেঙে গেছে, সব আরডি রাস্তাগুলা পাটর গুলা সব ভেঙে এখন যেখানে কি বলবেন আগে রাস্তা ছিল এখন রাস্তায় নিয়ে জলে এসে গেছে, এরকম অনেক অবস্থা আছে। কিন্তু আমি যার কথা বলার জন্য এখানে এখন যা বলার জন্য দাঁড়িয়েছি, আমার এলাকাতে জম্পুজলা বাজারে বিরাট একটা সমস্যা হয়ে গেছে। যে সমস্যাটা হয়েছে চম্পননগর টু যে পাকনাতে একটা আছে শর্টকাট রাস্তা আছে, আপনারা সবাই জানি, চম্পননগর দিয়ে বায়া জম্পুজলা দিয়ে পুলিশ লাইন দিয়ে ওদিক করে যাওয়া হচ্ছে রাস্তা। থেকে একটা রাস্তা আছে, এটা জম্পুজলা যেটা মাঝখানে এমন হয়েছে বাজারে যে সেন্টার, ওইখানে এমন অবস্থা রাস্তার কোনো এখন বলতে গেলে মানুষের, আমি তো এসে পাবলিক ওই এলাকাতে, তো সবাই এখন বলছি এখন এমএলএ করে দিয়েছে, তো রাস্তা এখন করতে পারিনি, কারণ মেন এটা আমার নিজস্ব বাজার এবং জম্পুজলা এটাই একটা মেন বাজার, যেটা আপনি সবাই এসে কিন্তু এটা কি হয়েছে এমডিসির কাছে আমি অনেক তথ্য নিয়েছি, পিডব্লিউডির সঙ্গে কথা বলেছে, এজিসি ইঞ্জিনিয়ারের সঙ্গে এবং এক্সিকিউটিভের সঙ্গে কথা বলেছে, এটা লাস্টে পাওয়া গেছে এটা এমডিসির কাছে। তো আমি এনবিসি এর ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি, তো স্যার আমরা ঠিক আছে, এটা মনে হয় যে রিপেয়ারিং এনবিসি যে রিপেয়ারিং ক্যারিয়ারটা এটা শেষ হয়ে গেছে, এখন এনবিসি কিছু করে না, পিডব্লিউ কিছু করে না, এইভাবে চলছে। কেউ যদি যায় বুঝবেন এখানে কি হচ্ছে, এটা কি পাবলিক জনপ্রতিনিধি না এরকম ভাববে, কারণ পাবলিক তো আর কেউ কিছু বুঝে না, এটা কি এনবিসির কাছে আছে না এসে সেলের কাছে আছে না এসে পিডব্লিউর কাছে আছে, পাবলিক তার বুঝে না। পাবলিক শুধু একটাই কথা কয়, এখানে এমএলএ কিছু বলেন। আর আমি এটা নিয়ে অনেকবার একটা হাউসে অনেক কথা তুলেছি, কিন্তু আজ পর্যন্ত সলিউশন পাইনি। এরপরে আমি বলেছি যে এনবিসির যে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছে, উনি বলেন স্যার আমাদেরকে তো স্টেট গভর্নমেন্ট টাকাই দেওয়া হয়, তো এখন পিডব্লিউ এটা কেন বলতে চাইতেছে না কেন, যে রাস্তা অনেক খারাপ, কেউ ইনিশিয়েটিভ নিচ্ছেই না এখন। তো এই রাস্তা নিয়ে কে ভাববেন, কে চিন্তা ভাবনা করবেন, আর আমি তো কিছু বুঝতেই না, এখন বুঝতেছেই না এটা কি হবে কি না হবে, কারণ কি বিন্যাসের কথা বলেছেন কিছু হচ্ছে হ্যান্ডওভার হচ্ছে, তো যেহেতু অব্দি পিডব্লিউর কাছে হ্যান্ডওভার না হয় তারাও করতে চাইতেছে, তো পাবলিক তো সাফার হচ্ছে। তো আমি চাই না পাবলিক সাফার হোক, তো তার জন্য আমি অনারেবল স্পিকারের মাধ্যমে মন্ত্রীকে আমি এটাই রিকোয়েস্ট করবো, যেটা এমবিসিসি যতগুলো রাস্তা আছে, যতগুলো রাস্তা আছে, এটা একটু বিবেচনা করে যে কি কোন অবস্থাতে আছে। এরকম আমি জানি এরকম প্রায় 20-22টা লোকেশন আছে
রাস্তা আছে যেটা একদম ভাঙাচোরার মতো। তো এটা সব ম্যাক্সিমাম বন্ধাসোর আছে, কয়েকটা অ্যাসোসিয়েশন কার্যনপুরে আছে, এবং আমি জম্পুজাতে এই দুর্ভাগ্যবশত কারণে এই একটা আবার আমার এনডিসির কাছে আছে। তো এইগুলো তো আমাদের রাজ্যের যারা মন্ত্রীরা আছেন, যারা রেসপন্সিবল পার্সন, তার দেখার উচিত। আমি এটা রিকোয়েস্ট করবো, আমার এই জম্পুজার রাস্তাটাও একটু কাইন্ডলি দেখে নিন। আর এটা হচ্ছে আপনার চম্পনগর থেকে এটা পায়া জম্পুজলা, এটা উদয়পুর যাওয়ার রাস্তা। আর একটা ওইখানে জাস্ট আমি অ্যাড করতে চাইবো, জম্পুজলাতে এটা এই মেন রোড হচ্ছে এখন। মেন রোড হওয়ার ফলে কি হয়, ওইখানে যেদিন উইকলি মার্কেট হয়, যেদিন মার্কেট হয় সেদিন প্রপার সিন্ডিকেট মোটর স্ট্যান্ড থাকার না কারণে সব অটোগুলা ওইখানে বাজারে সাইড ফাইড সব আসে। আর মেন রোড হয়ে গেছে এখন, এটা মানে মোটামুটি এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে। আর সব মানে ব্যবসায়ীরাও সাপোর্ট করতে হচ্ছে, যারা পাবলিকও সাপোর্ট করতে হচ্ছে, তার জন্য এবং মোটর স্ট্যান্ডও কিছু দেখলে ভালো হবে। আমি চাইবো মাননীয় মন্ত্রী কাছে এগুলো একটু দেখুক, বিবেচনা করুন। আর আমার রিকোয়েস্ট থাকবো, এটা রিজলভ হলে জনগণের জন্য, জম্বুজলা এলাকাবাসীর জন্য ভালো হবে। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। স্যার, মাননীয় স্পিকার স্যার, যেহেতু রাস্তা রোডের কথা উঠেছে, অত্যন্ত আমি আনন্দিত যে আমি আমার এলাকার কথা কিছু বলতে পারবো। যিনি এটা উঠিয়েছেন আমার বয়োজ্যেষ্ঠ সদস্য, আমি বলছি যে বিশ্রামগঞ্জ থেকে শুরু হয়ে এখন মেলাগড় হয়ে সোনামুড়া হয়ে বেলুনিয়া যে রাস্তাটা গেছে, এবং সেই সোনামুড়ার সাথে জয়েন্ট হয়েছে আমাদের বিশালগড় থেকে শুরু হয়ে বক্সনগর হয়ে সোনামুড়া। কিন্তু বক্সনগর থেকে বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া যে রাস্তাটা অত্যন্ত জরাজীর্ণ, আমাদের ত্রিপুরার অনেক মন্ত্রী মহোদয়রা দেখেছেন। তো আমাদের ভাগ্য ভালো, এইবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া পর্যন্ত রাস্তাটার জন্য 63 কোটি টাকা বাজেট দিয়েছেন, টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে। এবং সোনামুড়া থেকে বেলুনিয়া পর্যন্ত 110 কোটি টাকা আমাদের বাজেট হয়েছে, টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে। এখানে প্রশ্ন হলো স্যার, যে মেলাগড় থেকে যে সোনামুড়া হয়ে যে এই রাস্তাটা জয়েন হয়েছে, মেলাগড় থেকে সোনামুড়া পর্যন্ত এটা নদীর আইল দিয়ে রাস্তাটা। তো আমি বলবো, আমি অনুরোধ করবো যে বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া বেলুনিয়া পর্যন্ত এই রাস্তাটাকে ন্যাশনাল হাইওয়ে যদি নেওয়া হয়, তাহলে এখানে আমাদের 6টা বিধানসভা কাজ হবে, প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ উপকৃত হবে। তাই আমার অনুরোধ আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে, যে বিশালগড় থেকে শুরু করে বক্সনগর হয়ে সোনামুড়া হয়ে বেলুনিয়া পর্যন্ত এটাকে ন্যাশনাল হাইওয়ে নেওয়া হোক। ধন্যবাদ। Honorable Speaker, sir, yes, I got this opportunity to say on the road. As my colleague here, Mr. Nicola, has said regarding the road conditions in the interior. Under my constituency, 60 constituency Kanchanpur, there is a stretch of road of 26 kilometers, which is the main and only road that connects Kanchanpur to Ananda Bazar, Dasda. And 13 kilometers out of 26, 13 kilometers is Kanchanpur to Dasda is under PMGSY, and the other remaining 13 kilometers from Dasda to Ananda Bazar under falls under HSCL. So it's very pathetic to say that the road condition, the only highway, road connecting several 50 to 60,000 population is in very bad shape. The problem here is, under a tri-party agreement, I think with the HSCL or whatever agency and state government and the central government long time back, during the maintenance period, the concerned agency are not doing the maintenance period. So not timely doing the maintenance, the road is in such a condition that it's not walkable. I have raised these issues, I have written a letter to different concerned, Chief Secretary, PM, Honorable CM, because this road is the only lifeline. I request, not only this, under 60 constituencies, there are so many roads that are under different agencies like HSCL and NHIDC. Because of their untimely things, mostly accident, people are patients, children, pregnant women, they are suffering, and it has taken a very toll on their daily living. So I request the concerned department to
to take all these roads under state government, because there is a problem here, as Mr. Kolle has said. As it is under HSCL or NHIDCL, PWD are not able to do the maintenance work, or neither the HSCL or NHIDCL are concerned to do the repairing work. So in between, the daily commuter and the villager are suffering. For example, sir, here under HSCL road, Ruipangpara, that is from Upper Dosta, Ikoto to Upper Dosta road, Punnojepara, PSR, came to Dohrapara. So these are some roads that neither the PWD are able to do repairing work, or neither the concerned agency which are assigned are doing the repairing work. So I will request the government to look into this matter and expedite the process of taking over. And one more thing, sir. As we know, that Jampui Hill is the only hill station that in our state, and where lots of tourists come. But Jampui Hill. So here, under NHIDCL, the National Highway 208 has been constructed. But here, there is one problem, that is Clarkship. I think everyone is aware of that landslide, irrespective of rain or non-seasonal rain. Here, even I would just like to inform, like even the situation in the Clarkship, the landslide is so much dangerous that the villager, I think 17 to 20 families has been relocated, and it is at the brink of relocating the whole village. And sometimes, not sometimes, sorry, even it so happened that some dead body under burial ground has been shifted to another location. So we are waiting for a disaster any time. And during this rainy season, the situation is very pathetic and it's very risky to travel also. So I will request, even I think the concern has been, some technical scientist has also come and did the survey, but till now there is no solution. So the tourists are unable to go and visit the Jampui, as well as the local villager from the Jampui Hill or from the Kanchanpur who would like to travel here and there to Jampui, they are unable to take the road. And if they are somehow able to travel, but it is very risky. Any movement of time, there can be a landslide, there can be the life of the traveler or commuter can be endangered. So I request the government, the concerned department as well as our state government to kindly look into it, because right now it's after the rainy season it will be a winter, so lots of tourists will come, and at least if the tourists cannot go, then I think some revenue will be lost for our state coffers. So I humbly request to look into it. Yes. শম্ভুলাল বাবু ওনার পরে বলবেন আমি জাস্ট এ মিনিট গোপাল বাবু রানিত এই সহযোগীর উপরে আর বলবেন নির্মল বাবু, তারপরে নির্মল বাবু, তারপরে শম্ভুলাল বাবু, প্লিজ। স্যার আমার একটু শুধু আপনি কথা শুনুন, এরপরে আরো দুটো সাবজেক্ট আছে, দুটো সহযোগী সবাই যদি বলতে থাকে আর 8:30 বাজে। দেখি না সময় ম্যানেজ করতে বলুন, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনারেবল স্পিকার স্যার, এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই পাবলিক আর্জেন্ট নোটিশ ফর শর্ট ডিউরেশনে আমাদের মাননীয় সদস্য গোপাল বাবু এনেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমি কনসার্ন ডিপার্টমেন্ট এর মন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কারণ সবাই আজকে রাস্তা নিয়ে এখন যেহেতু আলোচনা চলছে, তো এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ মাই আম্পিনগর কনস্টিটুয়েন্সি, অন্য কোনো কনস্টিটুয়েন্সির কথা আমি বলবো না। তাই আমি এখানে জয়েন করার পরে বা ইলেক্টেড হওয়ার পরে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের আন্ডারে রাস্তাগুলি হবে বলে আমার এরিয়ার মধ্যে প্রায় 14টা রুটস সিলেক্টেড হয়েছে এবং ফাইনালাইজেশন হয়েছে প্রায় 12টা। এর মধ্যে এখন অবধি প্রায় 1 বছর পেরিয়ে গেছে, একটা টেন্ডারও হয়নি। কি কারণে ডিলে হচ্ছে সেটা আমি অনারেবল স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাইব। এবং আরো একটা, যেহেতু রাস্তা নিয়ে কথা এখানে হচ্ছে, ছেচুয়াতু নিত্যবাজার হচ্ছে আপনাদের পাকমা বিধানসভা কেন্দ্রে
নিত্যবাজার জায়গাতে অবস্থিত এবং ছেচুয়া হচ্ছে আমার অ্যাসেম্বলির মধ্যে পড়ে। তো অ্যারাউন্ড 22 কিলোমিটার ছেচুয়া থেকে ওই রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই রাস্তাটা যদি হলে আমাদের অম্পিনগরের বাসিন্দারা এবং যারা কিলা বাগনাই বসবাস করেন ওই এলাকার বসবাসকারী লোকেরা ওনাদের অনেক অনেক সুবিধা পাবেন। আমি শুনলাম প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে ছেচুয়া টু নিত্যবাজার রাস্তাটা টেন্ডার হয়ে গেছে এবং এখনো চিফ ইঞ্জিনিয়ার সাহেবের টেবিলে পড়ে আছে, তাই আমি শুনলাম। তো যেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমি এই নজরটা আনতে চাইবো। এই রাস্তা খুবই ইম্পর্টেন্ট, একটা অ্যাসেম্বলি থেকে আরেকটা অ্যাসেম্বলির মধ্যে একটা কানেকশন হওয়ার একটা সুযোগ যেহেতু এসেছে, সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ অ্যাপ্রুভ হয়েছে, এরপরে টেন্ডারও হয়েছে, এখন শুধুমাত্র এক্সিকিউশন হওয়ার বাকি। তাই আমি হাউজের মাধ্যমে বা হাউজে আমি এই কথাটা বললাম। এবং আমাদের মাননীয় সদস্য বিশ্বজিৎ কলেজ বলেছেন এনবিসিসি রাস্তা নিয়ে আমার এর মধ্যেও প্রায় 6টা এনবিসিসির আন্ডারে রাস্তা আছে। ওনারা কোন সময় কি করে চলে আসেন আমরা কোনো কিছুই পাত্তা পাই না। এখন ডিস্ট্রিক্ট লেভেলে যখন ডিএম এর সঙ্গে কথা হয়, মিটিং হয়, সেই সময় যারা এনবিসিসি নিয়ে পরিচালনা করেন ওনাদেরকে বললেও ওনারা কিছুতেই কোনো কাজই করেন না এবং কোনো কর্ণপাতই করেন না। তো মাননীয় মন্ত্রীর কাছে আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ চাইব যেন নেসেসারি অ্যাকশন কিভাবে নেওয়া যায়, কারণ এভাবে গাফিলতি হলে পরে এনবিসিসি রাস্তাগুলির যে অবস্থা, নতুন করে 6-7 মাসের মধ্যেই রাস্তাগুলি সব উঠে যায়, কোয়ালিটি কিছুতেই মেনটেন করা হয় না। ওই সব যেন নজর দেওয়া হয়, কারণ একটা রাস্তার উপরে বছরের বছর যদি সরকারের বাজেটের টাকা যদি খরচা করা হয়, ডেভেলপমেন্ট কিভাবে হবে? আমার জানা মতে ফরেন কান্ট্রিগুলিতে একটা রাস্তা যদি ঠিক করা হয় কমসে কম মিনিমাম 20 থেকে 30 ইয়ার্স ওই সব দেশে একটা রাস্তার একটা ভ্যালিডিটি থাকে, এক্সপায়ারি থাকে। তো আমি দেখলাম সবচেয়ে এনবিসিসির আন্ডারে যতগুলি রাস্তা হচ্ছে কোনোটাই আজ পর্যন্ত আমি দেখি নাই যে ভালোভাবে বা কোয়ালিটি মেনটেন করে হচ্ছে। তো আপনার মাধ্যমে আমি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে এটাই আমি একটা অনুরোধ করব যেন সঠিকভাবে দেখা হয়। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, বলবো না বুঝুন না কি বলো মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই আউটের প্রবীণতম সদস্য সম্মানীয় গোপাল বাবুকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। তিনি সেই প্রস্তাবের মধ্য দিয়ে গোটা রাজ্য একেবারে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত রাস্তাঘাটগুলি সম্পর্কে সেখানে তুলে ধরবার চেষ্টা করি। তার একটা ঘটনা যে রাস্তাঘাটগুলির অবস্থা খুবই খারাপ, বিশেষ করে গ্রামীণেরা। এটা যে বন্যার পরে হয়েছে বিষয়টা এমন না, আগে থেকেই বন্যার পরে তো নিশ্চিতভাবেই বহু রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতি হয়েছে, কিন্তু বন্যার আগে থেকেই আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটগুলি ঠিক সময় মতো মেনটেন্যান্স, এরপরে রাস্তাঘাটগুলির অবস্থা খারাপ। গ্রামীণ এলাকায় এমনও রাস্তা আমরা দেখি স্যার, একসময় পিচ ছিল সেই রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর পিচ উঠে ইট উঠে এখন মাটি বেরিয়ে যাচ্ছে। ফলে দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটগুলি সংস্কার করছে। আমি অনুরোধ করবো দপ্তরের কাছে যে সমস্ত রাস্তাঘাটগুলি সময় মতো মেনটেন্যান্স না করলে পরে সরকারেরও খরচ হয়। সময় মতো মেনটেন্যান্স করার পাশাপাশি কার্যের কিছু হচ্ছে না তা তো না, কিছু কিছু রাস্তাঘাট মেনটেন্যান্স হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষণীয় হচ্ছে স্যার যে কাজগুলির গুণগত মান সেখানে রক্ষা হচ্ছে। সেখানে দপ্তর থেকে আরো বেশি করে নজরদারি করা দরকার। এমনও রাস্তা আমরা দেখি যে রাস্তাটা আজ থেকে 3 মাস আগে 6 মাস আগে মেনটেন্যান্স হচ্ছে, 3 মাস 6 মাসের মধ্যেই দেখা যাচ্ছে সেই রাস্তাটার অবস্থা একেবারে বেহাল হয়ে যাচ্ছে। বলে নিশ্চয়ই এখানে কোয়ালিটিটা মেনটেন হচ্ছে না, কাজে কেন হচ্ছে? সিরিয়াসলি সরকারকে বিষয়গুলি দরকার দপ্তরকে দেখা যায়। সেই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, পাশাপাশি আমি যে মহকুমার মধ্যে অবস্থান করি খোয়াই মহকুমার কথা যদি বলি সারা রাজ্যেরই সবাই বলছে, এটা গোটা রাজ্যেরই সমস্যা, তারপরেও আমি বিশেষভাবে বলছি আমাদের খোয়াই মহকুমার মধ্যে আমি যদি বলি সেখানে তবলাবাড়ির কথা, পূর্ব সোনাতুলা, পূর্বগন্তি অথবা আসারামবাড়ি, চাম্পাহাওয়ার, তুলাসীগড়, রামপুরা, বেলতলা, প্রত্যেকটা রাস্তার কথা, হাইওয়েটা বাদ দিলে পড়ছে
আমাদের যে বাকি রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাঘাটগুলি অবস্থা ভালো না, সেখানে মানুষের চলাচল করতে খুব অসুবিধা, বিশেষত গর্ভবতী মহিলাদের, অসুস্থ মানুষদের। যেমন কিছু কিছু রাস্তাঘাট আছে এখন গাড়ি যেতে চায় রাস্তার কারণে। এবং বিশেষভাবে স্যার আমি আরেকটি রাস্তার কথা বলে আমার কথা শেষ করবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি ওই রাস্তা দিয়ে আগে ধর্মনগর যেতেন, এখন যেতে হয় না, কারণ হাইওয়ে তৈরি হওয়ার ফলে আগের মতন আপনাদেরকে আর কয় শহরে ঢুকতে হয়। কিন্তু যারা ধলাই জেলা, ঊনকোটি কিংবা উত্তর ত্রিপুরায় যাতায়াত করে, আপনাদের কাছে এটা খুব পরিচিত রাস্তা। খোয়াইয়ের ধলাবিল থেকে যে রাস্তাটা খোয়াই শহর হয়ে সিঙ্গিছড়া হয়ে গিয়ে পাচাইবাড়ির দিকে গিয়ে, ওই রাস্তাটার অবস্থা এখন খুবই শোচনীয়। এই রাস্তাটা নিয়ে বারে বারে আলোচনা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এটা সেন্ট্রাল এজেন্সির ব্যাপার, এটা স্টেট পিডব্লিউডি কিছু করছেন না, সেন্ট্রাল এজেন্সি কাজ করছেন না। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল করতে হচ্ছে, কিন্তু এই রাস্তাঘাটগুলি মানে বিশেষ করে এই রাস্তাটা চলাচলের একেবারেই হয়েছে। তাই আমি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করবো, এটা সেন্ট্রাল এজেন্সি করবে না স্টেট পিডব্লিউডি করবে, এটা সরকারের বিষয়। সাধারণ মানুষ থেকে কিছু বুঝতে চায়, সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলতে চায়। ফলে এই ব্যবস্থাটা সরকার করুক, দপ্তর সেখানে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করুক। এই কথাগুলি বলেই আমার কথা বলা শেষ করছি। মাননীয় স্পিকার স্যার, কাকরাবন টু বরভাতরে একটা রোড আছে যে আপনার 30 কিলোমিটার, 18 কিলোমিটার রাস্তা হচ্ছে কাকরাবন বিধানসভার অন্তর্গত। এবং বজ্রিটি টৈনানি একটা রাস্তা আছে, টৈনানি টু মহারানী একটা রাস্তা আছে, সবগুলি রাস্তা এনপিসিসি করে এবং এগুলো 14 সালে টেন্ডার হয়েছে। কাকরাবন টু বরভাতরে যে রাস্তা 14 সালে টেন্ডার হওয়ার পর আমাদের সরকার আসার পর 18 সালে আমরা অনেক চেষ্টা করে কাজটা কিছুটা শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি সামান্য একটু মেনটেন্যান্স করে রাস্তার বিল উনি নিয়ে নিয়েছেন, রাস্তাটা এখন চলার মতো উপযুক্ত নেই। এর মধ্যে নতুন করে এবারে বর্ষায় কাকরাবন থেকে মির্জা দেওয়ার পথে একটা রাস্তার প্রায় 30 থেকে 40 ফুট অর্ধেক করে চলে গেছে। তুলামলা বাজারের পাশে একটা কালভার্ট আছে, এটা প্রায় 30 থেকে 35 ফুট রাস্তা উড়িয়ে নিয়ে গেছে। ওদেরকে বললে ডিপিআর নেই, পুল হবে না, কালভার্ট হবে না, পুরোনো কিছু কালভার্ট আছে, এ দিয়ে জল পাস হয় না। এখন কাকরাবন থেকে বরপাতলি পর্যন্ত যে রোড, এই রোডে চলার মতো কোনো অবস্থা নেই। 18 সালের পরে 19-এ কিছুটা মেনটেন্যান্স করেছিলেন, তারপরে সেই মেনটেন্যান্স সব পুরোনো রাস্তা দেখা দিয়েছে। 78 সালে প্রথম রাস্তাটা হয়, 14 সালে টেন্ডার করে এটার সংস্কারের জন্য হয়, আর 14 সাল থেকে এখন পর্যন্ত রাস্তাটা ঠিক করা হয়। বারবার দপ্তরের কাছে আমি বোধহয় কমপক্ষে আগরতলা 8 থেকে 10 বার এসেছি। আমাদের ডিএম সাহেব, মাননীয় মন্ত্রী আমাদের যিনি আছেন উদয়পুরে, মাননীয় প্রণয় সিংহ রায় বলেছে, আমি বলেছি রাস্তাটা হচ্ছে না, আপনি একটু দেখুন। উনি বলছেন আমিও কথা বলি। এরকম ভাবে এনপিসি যতগুলি রাস্তা উদয়পুরে আছে, গোমতীতে আছে, যেমন নিত্য বাজার যে কথাটা বললেন, এই রাস্তাটা সেই একই কন্ট্রাক্টর, যেটা কিশোরগঞ্জ থেকে সারগড়ায় ক্যাপানিয়া একই রাস্তার হাল, অর্থাৎ 6টা রাস্তা আছে এনপিসি, সবগুলি রাস্তার অবস্থা খারাপ। পাশাপাশি পিডব্লিউডি যে রাস্তাগুলি করছে আমাদের কাকরাবনে, সবগুলি রাস্তাই ভালো। মানুষ বলছেন মেইন রোডটা খারাপ, আপনারা সাইড রোড গুলো করছেন। মাননীয় স্পিকারের মাধ্যমে আমি শুধু এইটুকু বলবো, কাকরাবনের এই রাস্তা এবং মহারানী টু কল্যাণী এবং কল্যাণী থেকে মহারানী পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাগুলি অবিলম্বে যদি সংস্কার করা না হয় চলার উপযুক্ত থাকবে না। ধন্যবাদ স্যার। এই গোপাল বাবু, আমি তো শর্ট লাস্ট ফাইনালি হচ্ছে সফল আছেন বলুন, এরপরে যাবো কিন্তু আমরা সুদীপ বাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক, এই পবিত্র হাউসের সদস্য শ্রী গোপাল রায় মহোদয়ের আনিত যে বিষয়টা, সেই বিষয়ের উপরে আলোচনা করব। মাননীয় বিধায়িকা তথা এই হাউসের মেম্বার, ওনার যে একটা লাইন আমরা শুনেছিলাম, সেই লাইন দিয়ে শুরু করব। রাস্তাই জীবন এবং জীবনই রাস্তা। রাস্তা আমরা জানি অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুবিধা সৃষ্টি করার জন্য এবং যান চলাচলে সুরক্ষার জন্য আমাদের রাস্তাঘাটের ভালো ব্যবস্থার প্রয়োজন হয়। তো তার জন্য আমাদের অনেকক্ষণ ধরে আমরা শুনছিলাম, এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকজন আমাদের সদস্য এবং সদস্যবৃন্দ বিভিন্নভাবে নিজের এলাকা এবং রাজ্যের বিভিন্ন এলাকার বিষয় এখানে তুলে ধরছেন। তাতে
আমরা সবাই শুনছিলাম এবং অনুভব করছিলাম যে ওনাদের বক্তব্যগুলো। কিন্তু এখানে একটা বিষয় আমার উল্লেখ করার অনেক ইচ্ছে যাচ্ছে, এটা সরকারের পক্ষের বিধায়ক হিসেবে আমি বলছি তা না। যদি আমি নিরপেক্ষভাবে বিবেচনা করি বিগত দিনগুলিতে, কারণ এখানে যেহেতু একটা বিষয় এসছে, একটা মিলিত, অর্থাৎ একটা সেকাল করি, তাহলে আমরা তো দেখতে পাই বিগত দিনে বাম জমানার সময় রাস্তাগুলোর অবস্থা কিরকম ছিল আমাদের সবার জানে। এখানে নতুন করে বলার কিছুই নেই। বড় বড় গর্তে ভরা রাস্তাগুলো ছিল। অনেক সময় আমরা বড় বড় গর্তগুলোতে জল জমার কারণে মানুষদেরকে ব্যঙ্গ করার স্বরূপ মাছ ধরতেও দেখেছিলাম, মাছ ধরার অ্যাক্টিং আমরা বলতে পারি। তারপরে একটু শুনুন প্লিজ, আমরা শুনেছি আপনাদের বলছি গান লাগানো আমরা দেখেছিলাম, আমরা অনেক কিছু দেখেছিলাম, এবং অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ তৎকালীন সময় ছিল, এবং আমি যে এলাকা থেকে বিলং করি সামুন এলাকা, সেই এলাকার কথা তো বলেই লাভ নেই। একজন মানুষ, একজন অসুস্থ রোগী যদি হসপিটালে আসার জন্য চেষ্টা করেও আসার সুবিধা ওনার হয়ে ওঠে না। কেন? রাস্তাঘাটে করুণ অবস্থা তৎকালীন সময়ে। আর বর্তমানে যদি আমি বলি শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ের কথা, বিগত দিনে বাম জমানার সময় কয়টা ছিল? একটা, আসাম আগরতলা রোড, এর বাদে কোনোটাই ছিল না। বর্তমানে 6টা ন্যাশনাল হাইওয়ে। এগুলো যোগাযোগ ব্যবস্থাকে যদি গুরুত্ব না দিত সরকার, তাহলে কি এগুলো হতো স্যার? এগুলো নিশ্চয়ই হতো না। অবশ্যই রাস্তার গুরুত্ব, যোগাযোগের গুরুত্ব সরকার বুঝতে পেরেছে বলে এই রাস্তাগুলো হচ্ছে। এবং স্টেট হাইওয়ের সংখ্যা এখন বর্তমানে 21টা, যার কিলোমিটার হিসেবে আমরা 1057 কিলোমিটার আমরা জানি। কাজে তারপরেও কত কিছুর পরেও কিন্তু আমরা দেখতে পাই, এই যে আমার বক্তব্য শুনতে পাচ্ছিলেন না ওনারা, মাঝখানে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। এর কারণ হিসেবে আমি বলি, আমার সামনের মধ্যে আমি যখন প্রথম 2018 ইংরেজিতে ইলেকশনের সময় প্রথম ক্যান্ডিডেট হয়েছিলাম, বুথ প্রচারের জন্য অর্থাৎ ক্যাম্পেইন করার জন্য যখন আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য, পুরো এলাকা কভার করার জন্য, তখন লালছড়া টু তুইচন্দ আমাদের মাননীয় এলপি সাহেব জানবেন ভালো করে, কারণ উনি তো সারা রাজ্যব্যাপী ওনার একটা ধ্যান ধারণা বা অভিজ্ঞতা আছে, বিভিন্ন বহু বছরের রাজনৈতিক ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি রাজনৈতিক ব্যাপারে এবং এলাকার ব্যাপারে, রাজ্যের ব্যাপারে। কাজে এই লালছড়া থেকে তুইচন্দ লালডিঙ্গা আমি তৎকালীন সময় 2017 পরে 2018-তে যখন আমি বলতে দাঁড়াই, আইআইতে যেতে বাধ্য হয়েছিলাম সেই রাস্তাতে, লালছড়া টু তুইচন্দ। আর বর্তমানে পিছের রাস্তা। এটা কি উন্নয়ন নয়? এটা কি রাস্তাঘাটের বিষয়ে মনোযোগ দেওয়া নয় বা লক্ষ্য রাখা নয়? এক, লালছড়া টু বিজয় মাস্টার চৌধুরী পাড়া, এখানেও আমি আইআইতে যেতে বাধ্য হয়েছিলাম, এখন সেখানেও রাস্তা। মানিকপুর টু হাজিরাই চৌধুরী পাড়া বর্ডার সংলগ্ন, পূর্বে ইলেকশনের সময় বাম জমানায় সেই হাজিরাইতে ইলেকশন করার জন্য ইলেকশন কর্মীরা, নির্বাচনের যে যারা ভোট গ্রহণ করতে যান, ওনারা হেলিকপ্টার হয়ে যেতে বাধ্য হতেন রাস্তার অভাবে। বর্তমানে যান, এই রাস্তা কিন্তু আমিও পায়ে যেতে বাধ্য হয়েছিলাম 2018 ইংরেজিতে ভোট প্রচারের জন্য। কিন্তু বর্তমানে একদম বর্ডার সংলগ্ন, বর্ডার অব্দি বিওপি অব্দি আপনি যেতে পারবেন, বাই কার, গাড়িতে করে আপনি যেতে পারবেন। এটাই উন্নয়ন। তো তার জন্য আমি শুনছিলাম বিভিন্ন রাস্তাগুলো উন্নয়নের শেষ নেই স্যার, এবং দাবি দেওয়ারও কোনোদিন শেষ হবে না। আমরা যতদিন আছি উন্নয়ন, আমরা এখান থেকে এই অব্দি উঠি, আবার এই থেকে আবার এইখানে উঠার একটা আমরা চেষ্টা করবো, এটাই উন্নয়ন। কাজে উন্নয়নের কোনো শেষ নেই, উন্নয়নের সংজ্ঞারও কোনোদিন বিস্তৃত সংজ্ঞা আমরা শেষ করতে পারবো না একটা কোনো কিছু শব্দের মাধ্যমে। উন্নয়নের শেষ নিয়ে দাবি দেওয়ারও শেষ হবে না। কাজে যেভাবে বিষয়গুলো উঠে আসছে, মনে হচ্ছে যেন সব শেষ হয়ে গেল, কোনো কিছুই হয়নি, অর্থাৎ একদম শেষ সবকিছু। এই বিষয়টা আমি মানতে পারছিলাম না। আর বিষয়টা হচ্ছে যে কোয়ালিটি মেনটেনের ব্যাপারে আমাদের মাননীয় সদস্য নির্মল বাবু বলেছিলেন যে কোয়ালিটি মেনটেন করার ব্যাপারে, তাদের ঠিক কোয়ালিটি মেনটেন কিন্তু শুধু মন্ত্রী মহোদয় দেখলেই হবে না, শুধু সরকারের তরফ থেকে বললে হবে না, এলাকার জনগণ, এলাকার প্রতিনিধি যারা আমরা এমএলএ রা, আমাদেরকেও লক্ষ্য করতে হবে। কোয়ালিটি মেনটেন বিষয়টা এটা একটা সামাজিক জাগরণের বিষয়। এলাকার জনগণ যদি সচেতন না, কোয়ালিটি মেনটেন হোক বা বিভিন্ন বিষয়গুলো কিন্তু অনেকটা পেছালো হয়ে যায়। তো সেই কারণে এলাকার জনগণকে সচেতন করতে হবে। পাশাপাশি আমরা যারা জনপ্রতিনিধি, সে বিরোধীর হোক বা রুলিং এর হোক,
আমাদের সবাইকে সচেতনতার সহিত সেই বিষয়গুলো নজর রাখতে হবে যাতে কোয়ালিটি মেনটেন হয়। অবশ্যই আমাদের যারা কর্মচারী দপ্তরের যারা বিভিন্ন আধিকারিকরা রয়েছে ওনারা চেষ্টা করবে কিন্তু আমাদের দরকার ওনাদেরকে সাহায্য সহযোগিতা করা। অনেক সময় কি হয় ভালো কাজগুলো আমরা তুলি না, শুধুমাত্র খারাপ কাজগুলো বলে নেগেটিভ একটা ইফেক্ট বা নেগেটিভ একটা নেগেটিভ ক্রিয়েট করার চেষ্টা করি। আমার অনুরোধ থাকবে পজিটিভ দিকগুলো যাতে আলোচনা করা হয়। আমাদের রাজ্যের পিডব্লিউডি ডিপার্টমেন্টের বিশেষ করে আমার এলাকার অভিজ্ঞতা নিরিখে আমি বলছি, সারা ত্রিপুরা রাজ্যে তো আছে, আমি যেখানেই যাই বর্তমানে দায়িত্বের নিরিখে আমি অনেক ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতেই যাই। পূর্বে যে অবস্থা ছিল এখন অনেক পরিবর্তন আমরা দেখতে পাই। কাজে আমি বরং গোপাল বাবুর এই যে রাস্তার অচল অবস্থার ব্যাপারে উনি যদি মাননীয় সদস্য উনি যদি বন্যার পরবর্তী বিষয়ের কথা যদি উল্লেখ করেন তাতে কিন্তু আমার কিছুই বলার নেই, কারণ আমরা জানি বন্যার কারণে অনেক রাস্তা দুটুকরো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তার আলাদা। কিন্তু বন্যার পূর্ববর্তী ব্যাপার কিন্তু এটা কিন্তু মানানসই নয়, এটা আমি মানতে পারছি। কাজে এইরকম বক্তব্য ঠিক নয়, হাউসকে বিভ্রান্ত করা উচিত নয়। আমি বলবো ঠিকভাবে যাচাই করে বিষয়গুলো তুলে আনার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। জাননি না সত্যিবাবু বলো আপনি চলে যাবেন, কাজ আছে দিলাম। For the interest of the house and people, you left your personal interest. কাজ ছিল আমি শুনুন, এখানে আছে ধর্মনগর থেকে সাবরুম সমুদ্র সমগ্র ত্রিপুরা রাস্তার অচল অবস্থা বর্তমান। Question does not arise. They prior to flood, after the flood. This is না অতীত লাগা না, এই জন্য আপনার এই অবস্থা, এই জন্য প্রেসিডেন্ট লাইক দিস। আমি আপনাকে বলি এখানে বলতে হয় না, sensible man, it is clear, it is not prior to the flood. ঠিক আছে, ছাড়ুন না, এটা unwanted and irrelevant for this matter. নেক্সট সব কিছু হবে আপনার ওয়ান্টেড বাকি আমি শুধু বলবো যে হাইওয়ে একজন মাননীয় সদস্য বলেছেন যে হাইওয়ে তার স্ট্যান্ডার্ড হওয়া দরকার, এক্সপায়ারি পিরিয়ড হওয়া দরকার। আমাদের যে এই ওয়াইডিএ হোক বা পুরনো যে আমাদের ন্যাশনাল হাইওয়ে নতুন করে আপডেট হচ্ছে এবং সাবরুম অব্দি, এগুলো সাবরুমের রাস্তা এটা ঠিক আছে, এটা হ্যান্ডওভার হয়েছে, কিন্তু ভায়া আমবাসা কুমারঘাট এটা এখন হ্যান্ডওভার হয়নি, কাজ চলছে, ওয়াইডিও হয়। যে পরিমাণ ড্যামেজ ইভেন বিফোর দি ফ্লাড, আমার রিকোয়েস্ট থাকবে মাননীয় পূর্তমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্বে তিনি ন্যাশনাল হাইওয়ের যে তার প্রধান যারা প্র্যাকটিক্যাল এবং অন্যান্য যারা দেখেন তাদেরকে নিয়ে এসে বলা, সাইকারের পাহাড় ভেঙে পড়েছে তার জন্য ন্যাশনাল এনএসডিসিএল আমি দোষ দেব না, পাহাড় অতিরিক্ত ভেঙে পড়েছে, কিন্তু একেবারে সমতলের রাস্তা যেগুলো একটু এলিভেটেড করা হয়েছে এটাও হয় ডিপ্রেশন অথবা অর্ধেক হয়ে গেছে, এটা তো হওয়া উচিত, ভেরি সিরিয়াস, এটা কোয়ালিটির প্রশ্ন, এটা দেখা দরকার। সেকেন্ড হলো যে এসএসসিএল এবং এনবিসিসি যারা পিএমজিএস এর রাস্তা করেছে সবাই বলেছেন এগুলো অবস্থা, এগুলো নিয়েও পূর্ত দপ্তরের তরফ থেকে সম্ভব হলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ডিস্ট্রিক্টের যারা জনপ্রতিনিধি তারা চাইলে তারাও থাকতে পারবেন, এরকম একটা রিভিউ মিটিং হলে পরে কেন এগুলি ঠিকভাবে হচ্ছে না, উভয় পক্ষেরই অনেক সদস্য বলছেন, আমার মনে হয় সিরিয়াসলি দুটো জিনিস সরকারের বিবেচনা করা উচিত। ঠিক আছে, প্রকল্প বাবুর শুনে 2 ঘন্টা চলে গেল, এবার আলোচনা করুন সুদীপ বাবু। সরি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, শর্ট ডিউরেশন ডিসকাশন ছিল, এটা কোশ্চেন আওয়ার থেকে বেশি হয়ে গেছে। অলমোস্ট 1 hour। তো যাই হোক, খুব নদীর ভাঙনের মতোই যে প্রত্যেক সদস্যগণ তাদের বিধানসভা কেন্দ্রে রাস্তার অবস্থা সম্পর্কে হাউসকে অবগত করেছেন আপনার মাধ্যমে। এটা সঠিক যে এই সরকার গঠন করার পর রাজ্যে রাস্তাঘাটের সংখ্যা যেমন বৃদ্ধি হয়েছে নতুন এবং সেগুলিকে আপগ্রেডেশনও করা হয়েছে।
ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে আমাদের গ্রামীণ ভিতর যে রাস্তাগুলো সেগুলো প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতিকরণ করা হয়েছে। সারা রাজ্যে আমাদের 14,858.31 কিলোমিটার রাস্তা রয়েছে জাতীয় সড়ক। তার মধ্যে কিছু জাতীয় সড়ক যেগুলো ন্যাশনাল হাইওয়ে আন্ডারে NHADC এর আন্ডারে রয়েছে, কিছু আমাদের রয়েছে স্টেট হাইওয়ে PWD রোড, কিছু রয়েছে ডিস্ট্রিক্ট রোড, PMGSY গ্রামীণ রোড, এগুলো মিলিয়ে আমাদের 14,858.31 কিলোমিটার টোটাল রোড। বন্যার আগের পরিস্থিতি যেটা, অনেক সদস্য এখানে বলেছে স্বপ্নাদের বর্মা থেকে শুরু করে যে লাইফ ইজ রোড, রোড ইজ লাইফ। আগে অনেক বাই থেকে আসতে বেশি সময় লাগতো, এখন অনেক কম সময় লাগে। আমাদের প্রত্যেকেরই কমন স্থানীয় ভাবে যে কনসার্ন গুলো এসেছে বা ইস্যু গুলো আপনারা এখানে রেজ করার চেষ্টা করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে গত বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং বাজেটারি প্রভিশন রেখেছেন যে প্রতি বিধানসভায় আগামী 4 বছরে 30 কোটি টাকা করে দেওয়া হবে স্থানীয়ভাবে নতুন রোড তৈরি করার। অর্থাৎ প্রতি বছর যে কোনো একজন বিধায়ক 30 পার কিলোমিটারে 1 কোটি পার কিলোমিটার, 30 কিলোমিটার ইকুয়াল টু 30 কোটি। আমি টাকার কথাটা বললাম, বলছি আপনার প্রশ্নেও আসছে, আপনার আমি পেয়েছি কাগজ। তো আমি সবার কাছে বলবো, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী তার দায়িত্বে, যে আপনারা আপনাদের বিধানসভা কেন্দ্র থেকে প্রতি বছর 7 থেকে 8 কিলোমিটারের উপর রাস্তার প্রপোজাল আপনারা দিতে পারেন PWD র কাছে। অলরেডি বাজেটারি প্রভিশন ইজ দেয়ার, মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, উনি PWD কে অর্থ দেবেন, টেন্ডার হবে, আপনার এলাকায় রাস্তা। আমাদের যে ন্যাশনাল হাইওয়েজ সেগুলো আমরা জানি যে NHADC এর অধীন রয়েছে এবং এবার বন্যায় প্রায় 4,693 কিলোমিটার রাস্তা, 4,693 কিলোমিটার আউট অফ 14,858, এবং এই যে 4,693 কিলোমিটার রাস্তা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সারাই করতে 1900 কোটি টাকা দরকার। PWD থেকে অর্থ দপ্তরের কাছে অর্থ চাওয়া হয়েছে 200 কোটি টাকা অন আর্জেন্ট বেসিস, এবং ইমিডিয়েটলি মাননীয় অর্থমন্ত্রী সে টাকা মঞ্জুর করেছেন, স্যাংশন করেছেন, রিলিজ করেছেন। স্বাভাবিকভাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এটা PWD র অধীনে কোথায় কোথায় সেই রাস্তাগুলোকে মেরামতি করবে এবং যে ক্ষতি বন্যার মধ্যে হয়েছে যাতে বর্তমানে সারাই কাজ আমরা করতে পারি টেম্পোরারিলি, সেই বিষয়ে তারা সেখানে কাজ করবে। 200 কোটি টাকা স্যাংশন এবং রিলিজ আউট অফ 1900 কোটি টাকা, যেটা অর্থ দপ্তর থেকে সেটা প্রদান করা হয়েছে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, বিশেষ করে বিরোধী দলের ব্যাচ থেকে দীপঙ্কর বাবু জানতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পূর্ত দপ্তরের মন্ত্রী যে কিছু লিস্ট নেওয়া হয়েছিল, এই লিস্টগুলোর যে নামগুলো এসছে বিধায়কদের কাছ থেকে সেগুলো স্টেটাস, সেগুলো মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম যেগুলোর বাজেটারি প্রভিশন আছে অর্থ দিয়ে দেওয়া হবে এবং পূর্ত দপ্তর তার টেন্ডার করবে। আপনার যদি কোনো সেপারেট লিস্ট থাকে সেগুলো নিশ্চয়ই আপনি টেক আপ করবেন। যে শর্ট ডিউরেশন ডিসকাশন মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় এনেছেন, সারা রাজ্যে রাস্তার ভগ্ন দশা সেগুলো আমরা মানতে পারছি, কারণ প্রত্যেকে স্বীকার করে, অনস্বীকার ত্রিপুরা রাজ্যে রাস্তার ঘাটের উন্নতি হয়েছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা আগে একটা ছিল পরবর্তী সময় 6টা হয়েছে, আরো 3-4টে ন্যাশনাল হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে ডিক্লেয়ার করছে, অর্থ প্রদান করা হচ্ছে। NHADCL কে নোডাল এজেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকার যে ন্যাশনাল হাইওয়েতে কাজ করবে, এবং যে HSCL বা NBCC কথা এখানে বলা হচ্ছে, HSCL কে আমরা আনি নিয়ে যাচ্ছি, NBCC কে আমরা আনি নিয়ে যাচ্ছি, এগুলো দিদেন গভর্নমেন্টের সময় তারা এনেছিল, এবং কোয়ালিটি অফ ওয়ার্ক ওয়াজ সো পুয়ার যে 1 বছর যেতে না যেতে সেই রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রেসারত আমাদেরকে দিতে হচ্ছে। আজকে যে সরকারি থাকুক রাস্তাঘাট, এটা এমন নয় যে তার লংজিভিটি আজীবন, ভ্যালিডিটি চলতেই থাকবে, এটা নষ্ট হবে, বৃষ্টি বাদল গাড়ি যেগুলো নষ্ট হবে, মেনটেন্যান্সও হবে, এগুলো কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। তবে PWD খুব গুরুত্ব সহকারে সেই বিষয়ে কাজ করছে এবং আগামী দিনেও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে আমাদের স্কিমগুলো রয়েছে, কারণ আমাদের RIDF থেকে ফান্ড আনতে হয়, স্পেশাল অ্যাসিস্ট্যান্স থেকে ফান্ড আনতে হয়, আমাদের রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, যেটা আমি বললাম প্রতি বিধানসভায় 5 বছরে আমাদের টার্গেট নেওয়া হয়েছে 30 কোটি টাকা 30 কিলোমিটারের জন্য। এভাবে মিলিয়ে আমাদের যৌথভাবে উন্নয়ন করতে হবে, রাস্তাঘাটের সৌন্দর্যায়ন করতে হবে। প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো এবং মাননীয় সদস্য যে প্রস্তাব এখানে মুভ করেছেন শর্ট ডিউরেশন ডিসকাশনে, সেটা আমি ধন্যবাদ।
দৃষ্টি এনেছিলেন, যদিও প্রথমে এনেছেন সতীশবাবু। বিরোধিতার ব্যাপার না, বিরোধিতার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, সতীশবাবু বিরোধিতার ব্যাপার না। সতীশবাবু, আপনার বিষয় হচ্ছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের নিয়মিত বেতন সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ সমূহ শীঘ্রই পূরণ করতে হবে। এটা কি বিরোধিতা হয়? এটা সঠিক। রাস্তাগুলি খারাপ, আপনি বলতে পারেন ভালো, খারাপকে ভালো বলতে পারেন, খারাপটা স্বীকারও করতে পারেন। আপনি গভর্নমেন্ট ট্রাই ফর দ্য ডেভেলপ রিপেয়ার করার জন্য বলছেন, আপনি বিরোধিতা করলেন। রাস্তা খারাপ না, এই যে মাননীয় বিধায়করা বললেন যে রাস্তা খারাপ হয়েছে বর্তমানে, আপনি কি রিপেয়ার করবেন না? হচ্ছে আপনাকে টার্ন ডাউন করা নয়, বিরোধিতা মানে হচ্ছে আপনি স্যাটায়ার করি বলেছেন যে আপনি গেছেন, আপনার এসে ওষুধ খেতে হয়েছে, রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ যে আপনাকে ওষুধ খেতে হয়েছে। সেটা আমি বিরোধিতা করেছি, সেটার আমি বিরোধিতা করি। মানে এখন ওটা বিরোধিতা বলবো, but you cannot oppose this. রাস্তার অবস্থা খারাপ, your appeal should be enough. They will try to maintain. ভালো আছে, আপনি বলুন আপনার কথা। না না সুশান্ত বাবু, আমি বলছি গোপাল বাবুকে বলেছিলাম 1913-14 সালে, 2013-14 সালে 13-14 সালে দেখা হয়েছিল, বলেছিলাম এই রাস্তা দিয়ে আসলে কমার কথা করতে, আর এখন বলে অধ্যক্ষ মহোদয়, গোপাল বাবু কি বলেছে? মাননীয় সদস্য, ধর্মনগর থেকে সাবরুম সমেত সমগ্র ত্রিপুরার রাস্তার অচল অবস্থা সম্পর্কে আমি কি বলেছি? সমগ্র ত্রিপুরায় রাস্তার পরিমাণ কত? 14,858.31 কিলোমিটার। মিনিং দেয়ার বাই আপনি যেটা বলেছেন যে এই 14,858 কিলোমিটারের সম্পূর্ণ রাস্তা অচল হয়ে আছে সমগ্র ত্রিপুরায় রাস্তার অচল অবস্থা সম্পর্কে। তো আমি সেটার বিরোধিতা করি। আপনি তো ন্যাশনাল হাইওয়ে ওইদিকে হয়তো জাননি, বা যে 6টা ন্যাশনাল হাইওয়ে নতুন তৈরি হয়েছে সেগুলোতে আপনি ট্রাভেল করলে ভাববেন ফ্লাইটও বসলে টার্বুলেন্স হয়, এখানে কোনো টার্বুলেন্স হবে না, সেটা হবে না। তাই আপনি বরং মডিফাই করে যদি বলতেন যে পার্টটি কোনো কিছু কিছু জায়গা, যেটা আমরা অ্যাডমিট করতাম 14,858 কিলোমিটার সারা রাজ্যে, আপনার বক্তব্য অনুযায়ী সারা রাজ্যেই রাস্তার অবস্থা খারাপ, আসলে সেটা নয়, আমি সেটা বিরোধিতা করি। আর এখন তো কমার ব্যাটা করে না তো, কারণ ট্রেনে আসা যাওয়া করি তো আমি আরে গোপাল কারণ অযোগ্য মহোদয় সারা দেশ কত ওষুধ দেবেন কত? আমার বক্তব্য হলো মাননীয় মন্ত্রী মহোদয়, একটা কথা বলছি, কিছু কিছু উদাহরণ আছে, সবগুলি এখানে বলা হয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট। আপনি 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 যে জ্ঞানটা নিয়েছেন বিরোধিতা করেন, তাইলে একটা রাস্তা ভালো, খারাপ নেই আপনার কথা। আমার কথা হলো না না, সমগ্র ত্রিপুরাকে অবস্থা খুবই খারাপ। আপনি গ্রামে গঞ্জে যান, আমি আপনাকে বলি গ্রামে গঞ্জে যান, আমি স্পেশালি বলছি, আমি তখন বলিনি যে বিশালগড় থেকে যে রাস্তাটা আমাদের নতুন, আপনার পাশে বিরোজিৎ বাবু আছেন, কৈলাসহরের বিধায়ক, উনার এখান থেকে যে রাস্তা আছে সেটা বলুন না কি অবস্থায় আছে, স্বীকার করবে, উনিও স্বীকার করবে। সমগ্র ত্রিপুরার রাস্তা খারাপ আমরা মানছি না, পরিস্থিতি ভালো, কিছু কিছু জায়গায় খারাপ আছে এবং সেগুলো 200 কোটি টাকা স্যাংশন হয়েছে, সেগুলো দিয়ে কাজ শুরু হবে 2-3 মাসের মধ্যে সঠিক হবে। সুশান্ত বাবু, গোপাল বাবু বলেছেন সারা শরীরে ক্ষত, ওষুধ দেবো কত। আমি বলছি গোপাল বাবু, এবার আপনি বক্তব্য কত বিরক্ত। মাননীয় সৌরভ বাবু, মাননীয় সৌরভ বাবু, সৌরভ বাবু, মাননীয় অধ্যক্ষ মহাশয়, সকালবেলা থেকে মাইকের আওয়াজ কিন্তু খুব কম হচ্ছে, মাইকের আওয়াজ কিন্তু খুব কম হচ্ছে। না সবাই শুনতে পাচ্ছে, দেখবেন আমাকে বলে দিলাম তো, তান্ত্রিক অভিযোগ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের আমার শর্ট ডিউরেশন ডিসকাশনের টপিকটা হচ্ছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের নিয়মিত বেতন ক্রমে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ সমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা। এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের খুবই দুর্ভাগ্য
প্ল্যান করেছে 10:10 মুখ্যমন্ত্রী এখনো বিধানসভা এলেন। এই ডিসকাশন যখন করছি, না আছেন মুখ্যমন্ত্রী, না আছেন আমাদের বিরোধী দলনেতা। আমি অনুরোধ করবো বিরোধী দলনেতা যদি বিধানসভার ভেতরে থাকেন তাহলে দয়া করে যেন উনি এখানে উপস্থিত থাকেন। আপনার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে আনার চেষ্টা করব। সারা রাজ্য জুড়ে যে বেকার, তীব্র বেকার সমস্যা, এই কথাটা যখন বলি সবাই বলবেন এটা আন্তর্জাতিক সমস্যা। এই কথাটা দীর্ঘদিন ধরে শুনে আসছে। আমি আমার বক্তব্যটা শুধু ত্রিপুরা কেন্দ্রিক রাখবো। হাজার হাজার শিক্ষিত বেকার, তাদের ভেতরের যন্ত্রণা, একটা কিছু করে খাওয়ার জন্য রাজ্যে শিল্প নেই, শিল্পর অনেক গল্প আমরা শুনি। এই রাজ্যে দুর্ভাগ্য হলেও আইটির উপর, ইনফরমেশন টেকনোলজির উপর কোনো কারো চিন্তা ভাবনা নেই। স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকাররা তাকিয়ে থাকেন সরকারের দিকে, সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের দিকে। সত্য হলো, এটা আপনার সবাই জানে, যে এই রাজ্যে একটা ভয়াবহ বেকার সমস্যার সম্মুখীন আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষিত বেকার। এই সিচুয়েশনটাকে আরো এগ্রেভেট করেছে বর্তমান শাসক গোষ্ঠীর কোন ধরনের পরিকল্পনা না থাকার প্রেক্ষিতে। প্রতি বছর বাজেটের গ্লান্সে আপনারা দেখলে বুঝবেন, এছাড়াও তো ভিআরএস, তারপরে মারা যাচ্ছে, ভিআরএস নিচ্ছে, এই সংখ্যাটা আমি নাই দিলাম। প্রতি বছরে বাজেটের গ্লান্সের তথ্য মোতাবেক 5,000-এর বেশি করে বিভিন্ন স্তরের কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছে। অ্যাপার্ট ফ্রম ভিআরএস, মারা যাওয়া, এই সবগুলো ছাড়া বিভিন্ন দপ্তরের হাজার হাজার শূন্যপদ পড়ে রয়েছে। গল্প আমরা শুনি, মহাকরণে বসে প্রেস মিট আমরা শুনি, দেখাটা শুনেন, ইন্টারভিউ হয়, 4 বছর 5 বছর লেগে যায় ইন্টারভিউর ফল প্রকাশ করতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট হয়, লিখিত পরীক্ষা হয় না, বায়োগ্রাফি হয় না, ডাক পায় না। খোঁজ খবর বেকারে নিলে বলছে প্রসেস চালু রয়েছে, প্রসেস অনগোয়িং। বেকারপুর খুব হতাশ। আমি কয়েকটা দৃষ্টান্ত আপনার সামনে আপনাদের সাথে তুলে ধরতে চাইছি আমার এই কথাগুলোর সঙ্গে। ত্রিপুরা পুলিশের কনস্টেবল 1000 পোস্টের জন্য 2022 সালে এটা শুরু হয়েছিল। এই বেকাররা যারা এই পোস্টের জন্য, 1000 পোস্টের জন্য যারা পুলিশ কনস্টেবলের জন্য যারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, তারা খোঁজ খবর নিলে বলছে পাইপলাইনে আছে, চিন্তা করো না, দেখা যায়। ফায়ার সার্ভিস 1813টি পোস্ট, 8 জুলাই 2022-এ ফায়ারম্যান 1796 জন এবং ড্রাইভার 17 জন, মোট 18 জন, 1813 পোস্ট। ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়েছে, তারপর সবকিছু কমকে দাঁড়িয়ে আছে। এসটিজিটি
বুঝলাম না, গতকালকে প্রশ্ন উত্তরে শর্টেজ দেখাচ্ছে গ্রাজুয়েট টিচারের বেলায় 1721 জনের শর্টেজ রয়েছে বলছে, সাবজেক্ট টিচারের 691টা শর্টেজ রয়েছে বলছে। গ্রাজুয়েট টিচার রিটায়ার হয়েছে গত এক বছরে 262 জন বলছে, পোস্ট গ্রাজুয়েট টিচার রিটায়ার হয়েছে গত এক বছরে 376 জন বলছে, অথচ নিয়োগ নেই। এসপিজিটির বেলায় এখন রাজ্য সরকার একটা রিজার্ভেশনের খেলা ক্ষেত্রে এসসি এসটি ইউআর কথা হবে, এভাবে একটা সুপ্রিম কোর্টে একজন ইউআর একটা কেস করেছিল, হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছে, রাজ্য সরকার এসওপি দাখিল করলো সুপ্রিম কোর্টে এবং বিভিন্ন কায়দা করে এপেক্স কোর্টে এই মামলাটাকে ডিলে ডিলিং করানো হচ্ছে। Who are the worst sufferers? So many people have retired, teachers have retired. বিভিন্ন স্কুলগুলোতে যে রেজাল্ট যে খারাপ, তাদের ডিগ্রেডেশন হচ্ছে, হবেই তো। আজকে তো আমি চলি, আজকে ইউনিভার্সিটি গতকালকে আন্দোলন হয়েছে, আজকে আন্দোলন হয়েছে, 60% ফেল। এখন পাশ করার দাবিতে কারণ দেবে প্রমোটেড রেজাল্ট বের করতে দেরি হয়েছে, তারা সেকেন্ড সেমিস্টারে ক্লাস টাস আরম্ভ হয়েছে, নাও দেয়। এখন কি মনে হচ্ছে, আমরা যেহেতু আমরা ওখানে গেছি, সেকেন্ড সেমিস্টার ক্লাস টাস করে নিয়েছি, এখন ওদেরকে প্রমোট করতে হবে। একটার সঙ্গে একটা কো রিলেটেড। আমি ধন্যবাদ জানাবো আমার মুখ্যমন্ত্রী, আমার সৌভাগ্য আমার ডিসকাশন সময় আমার মুখ্যমন্ত্রী এসে পড়েছে এবং লিডার কম্পিটিশন এসে ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু। এএনএম এমপিডব্লিউ গত 7 বছর ধরে কোন রিক্রুটমেন্ট নেই। 2017-এ 791টি পোস্টের জন্য একটা নোটিফিকেশন করা হয়েছিল, বাস। তারপর there was a change in the government and everything came to a standstill. হালে কিছুদিন পূর্বে 100 পোস্টের জন্য অনুমোদন দেয় ফিনান্স দপ্তর। হচ্ছে বিভিন্ন সাব সেন্টার গুলোতে মানুষ প্রবলেম, সেন্টার গুলো এই এমপিডব্লিউ এনএম ছাড়া তারা ঢুকছে। পিএইচডি প্রায় 10,000 মতো আমাদের রাজ্যের ছেলে মেয়েরা পাশ করে বসে রয়েছে। হায়ার এডুকেশনে there is a lack of faculty. ফ্যাকাল্টি নেই। এই প্রোডাক্ট কি বেরোচ্ছে? এখন গোজাম কি করে কিছু গেস্ট লেকচার দিয়ে, ভিজিটিং লেকচার, গেস্ট লেকচার দিয়ে কলেজগুলো চালানো হচ্ছে। এখন গেস্ট লেকচার কি পায়? 500 রুপিস। তাও 7-8 মাস পর পর পায়। এখন ধরুন মাসে গিয়ে তাদের 3-4-5 হাজার টাকার বেশি তারা পায়। পিএইচডি পাস করে ছেলেমেয়েরা বসে রয়েছে, they are the ones who can build the generation next. এই প্রোডাক্ট আমাদের অফিস দপ্তরে কাজে লাগবে, আমরা এই সুযোগটা আমরা হারাচ্ছি। আমরা কেউ গভীরভাবে নিয়ে চিন্তা ভাবনা করছি। ইঞ্জিনিয়ার 1800 ভ্যাকেন্ট পোস্ট পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে। বিভিন্ন দপ্তরে প্রেজেন্টলি 1800 পোস্ট 2016 সালের লাস্ট ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা হয়েছে। ফিজিক্যাল এডুকেশন টিচারের নিয়োগ নেই। বিভিন্ন সিবিএসই স্কুলে
মিউজিক টিচার এখন মুখ্যমন্ত্রী এসেও করেছিলেন বোধহয় বাজেট অধিবেশনেই 396টি পোস্ট গ্রাজুয়েট পিজিটি মিউজিক টিচার সেকেন্ডারি এডুকেশনের জন্য রেজাল্ট জিরো। এই ওয়ার্ডে 249টি পোস্টের জন্য ডিসেম্বর 22-এ ফিজিক্যাল টেস্ট হয়। তারপর নো রিটেন নো ভাইভা। নার্স, স্টাফ নার্স, প্যারামেডিক্স পাস করে বসে রয়েছে। ল্যাব টেকনিশিয়ান 7-8 বছর ধরে কোনো ল্যাব টেকনিশিয়ান রিক্রুটমেন্ট নেই। রিটেন এক্সাম হয়েছে ল্যাব টেকনিশিয়ানের, রেজাল্ট নট ইয়েট পাবলিশড। 10 বছর ধরে স্পোর্টস ডিপার্টমেন্টে পিআই নিয়োগ বন্ধ। লাইব্রেরি সায়েন্স পাস করে ছেলেমেয়েরা বসে রয়েছে লাইব্রেরিয়ান পোস্ট। এখন তো বিদ্যাজ্যোতি স্কুলে ম্যান্ডেটরি প্রভিশন, নিয়োগ নেই। জিআরবিটি আমি কিছুদিন আগে একটা ঘোষণা শুনলাম, খুব শীঘ্রই নাকি জিআরবিটি গ্রুপ বি রেজাল্ট প্রকাশিত হবে আফটার লং স্প্যান অফ টাইম। আমার অনুরোধ থাকবে যারা গ্রুপ ডি তে রয়েছে মানে পরীক্ষার রেজাল্টটা বের করবেন, এদের একটা বড় অংশ ইতিমধ্যে অথবা প্রায় 2,500 বোধ হয়, 2,500-এর মধ্যে একটা বিরাট অংশ, 1,000 খানে হবে মিনিমাম, ইতিমধ্যে তারা অন্যান্য জায়গায় পরীক্ষা দিয়ে ফেস করে অন্যান্য জায়গায়, তাহলে এখানে ওয়েটিং লিস্টের পজিশনটা পাস থাকতে হবে। 2,500 যারা মেরিট লিস্টে বেরোলো তারপর ওয়েটিং লিস্টের পজিশন রাখতে হবে, আর অনেকে জয়েন করবে না। দেখলাম প্রায় 600 অধিক ইতিমধ্যে যারা ফেস করেছে ইন্টারভিউ, more than 600 belongs to other states adjoining states of অন্যান্য প্রদেশ থেকে এসে এখানে বিরাট অংশ এরা আসবে না। কাজে ওয়েটিং লিস্ট রাখাটা অত্যন্ত জরুরি, যাতে করে যারা জয়েন করবে না আবার পরীক্ষা না। যে পারপাসে এই গ্রুপ ডি নেওয়া, বিভিন্ন দপ্তরের কাজ কর্ম ব্যাহত হচ্ছে, তারা যদি জয়েন না করে এগেইন দেয়ার ডেফিসিয়েন্সি। ওয়েটিং লিস্ট এর প্রভিশনটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অবশ্যই রাখেন, সেটা যেন উনি সুনিশ্চিত করেন। ভোকেশনাল টিচার্স, টিচার আমি খুব ভারতে কোথাও শুনি না, অনেস্টলি স্পিকিং মুখ্যমন্ত্রী যে কোনো চাকরি যারা তাদেরকে 5 বছর ফিক্সড চাকরি করতে হয়। Why? রেগুলার স্কেলের চাকরি যে কোনো চাকরি পাবে জিআরবি থেকে 40 বছর, ওদের পরীক্ষা দিয়েছে 4 বছর, এখন 40 বছর পার হয়ে গেছে হয়তো 41-42 বছর চাকরি করবো। কত বছর? 60 বছর রিটায়ার, তাহলে 16 বছর বা 18 বছর। পেনশন বেনিফিট পেতে গেলে 25 বছর সার্ভিসের দরকার। আমি প্রায় এই যে ছেলেদের অপেক্ষা করিয়ে আমি ডিপ্রাই আমাদের হাতে ছেলেমেয়েরা, এদেরকে ডিপ্রেস করছি আমরা। তারপর এরা যখন ছেলেমেয়েরা বিয়ে শাদী করবে, ছেলেমেয়েরা তখন রিটায়ারমেন্ট করবে, তখন they won't be able to get the full benefit, pension benefit. তাহলে ওই পড়াশোনা যখন তাদের ছেলেমেয়েরা 10-12 উঠবে, then there will be acute financial problem, তাদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে। Who is there to hear them out? ফিশারি ডিপার্টমেন্টে
ফিশারি অফিসার এখনো প্রসেস চলছে, স্পেশাল এক্সিকিউটিভ প্রসেস জারি রয়েছে, সর্বশিক্ষা সরি 1 2 আমি সেদিন কালকে গোপাল একটা প্রশ্ন করেছিলাম, আলোচনা হয়েছে, আমি বিস্তারিত বলবো না। যে অনেকেই গেট 1 যারা ডিএলএড তাদেরকে রিভেরিফিকেশন করেন, তাদের সার্টিফিকেট হোল্ডার, তাদেরকে পাশ করা আছে ছেলেমেয়েরা, তাদেরকে রিভেরিফিকেশনের আপনারা নতুনভাবে করেন। এবং প্রতি বছর এক্সাম হওয়ার কথা, কিন্তু বিগত 2 বছর ধরে কোন ধরনের পরীক্ষা হচ্ছে। এবং দুর্ভাগ্য শুনতে খারাপ লাগে, মাননীয় দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই দপ্তর নেওয়ার পর একটা শিক্ষক নিয়োগ হলো না রাজ্যে। উনি শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর রাজ্যের মধ্যে একটা নতুন শিক্ষক নিয়োগ হয় নাই। আই ওয়ান্ট টু পুট দ্যাট রেকর্ড মাই স্টুডেন্ট। আমি অনেস্টলি স্পিকিং, আমি আই ডোন্ট ওয়ান্ট টু পলিটিসাইজ দিস ইস্যু। এবার আসি, our মুখ্যমন্ত্রী is folded hands. Please remove this PPSC chair. Please put for now. Why I tell you? UPSC guideline মোতাবেক, I have got the guideline. I can help you. Officers are there to help you out. প্রতি বছর কি কি পরীক্ষা হবে না হবে তার একটা ফিক্সেশন থাকে। এই মাসে এই পরীক্ষা, ওই মাসে ওই পরীক্ষা, এবং the entire process of October বিলি বন্টন জয়নিং ফাইলেশন উইথিন 1 ইয়ার সমস্ত পোস্ট গুলো ফিল আপ হয়ে যায়। ইউপিএসসি আমাদের এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামস ফর মিসেলেনিয়াস পোস্টস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14 2022 ডেটেড 10/8/2022। মেইন এক্সামস কবে হয়েছে? 19/11/2023। রেজাল্টস নট ইয়েট ডিক্লেয়ার্ড। Advertisement number 13/2023 dated 16/9/2023 for election inspector। এক্সাম হওয়ার কথা 2 জুন 2024, এটাকে রেফার করলো, কোথায় করলো? 16/6/2024। আবার রেফার হলো, কোথায় করলো? আবার এগেন রেফার টু 11/8/2024। আবার কিন্তু হলো না, বাট নট বিকজ 23 জুলাই 2024 এখানে প্রিলিমিনারি এক্সাম রেফার আনটিল ফার্দার অর্ডার। টিসিএস এবং টিপিএস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2022 ডেটেড 3/4/2022 40টা পোস্টের জন্য প্রিলিমিনারি রেজাল্টস 10 জুলাই 2023 আউট। মেন এক্সামস হেল্ড 25 সেপ্টেম্বর 2023। ইন্টারভিউ স্টার্ট হয়েছে এই 12 আগস্ট 2024, মানে 2 বছর, 2.5 বছর লেগে যাচ্ছে। মাননীয় সদস্য প্লিজ কনক্লুড। 30 মিনিটস ওভার। আরো 6 জন রয়েছেন। আরো আমি যখন দাঁড়িয়েছি না মাননীয় চেয়ারম্যান, I saw by the clock it was 4:15, it was 4:15 আমি দাঁড়িয়েছি এখানে। আপনি তো অথবা আপনি রিপোর্টটা দেখেন, and the discussion is for 1 hour, don't worry. আমার একটা অনুরোধ থাকে, একটা শুরু ছিল হওয়ার কথা কোনটা? টিপিএসসি, টিসিএস, টিপিএস এর পরীক্ষাগুলো আগে হবে। হইতেছে উল্টা, নিচের পরীক্ষাগুলো আগে হইতেছে। হইলে কি, প্রথম যদি টিসিএস টিপিএস হইতো তাহলে প্রিন্টটা যেত পরীক্ষায়, নিচে কি হলে কি হইতেছে, কবে হইব না পরীক্ষা দিছে, পাস করছে, পাস করছে, হয়তো জয়েন করছে। এখন আবার টিপিএসসি লিখে আসে, টিপিএস অ্যাডভার্টাইজমেন্ট দিছে, সে টিপিএসসি লেগেছে, সে টিপিএস চান্স করে এটা খালি দিতেছে। তাহলে জাস্ট সবকিছু উল্টা পাল্টা চলছে। টিপিএসসি এর মধ্যে টিসিএস টিপিএস পরীক্ষা দিলে কৃমি যারা মেইন তারা যাইতো না, আর বাকি পোস্টগুলো এরকম ভাবে যে ফিক্সেশন গুলো হওয়ার কথা হয় না। এইটা ফিটাস পার্সন একটা কর্নেল ইকুইভ্যালেন্ট টু এসপি doesn't speak well of the state of Tripura.
আউটসোর্সিং কিছু ঝাড়ামুছা করে মানুষ তত্ত্বকাল আমাদের রাজ্যের একটি মানুষ কথা কই থাকে কত বোকাও মা রাষ্ট্র কন যারা আপনারা তারা কন্ট্রাক্ট দিচ্ছেন ঠিকাদার তারা কিন্তু সরকার টাকা দিতেছে এই মেয়েটার টাকা একটু ঠিকাদার দিতেছে সরকার ঠিকাদার দিতেছে ঠিকাদার এই মেয়েটারে দিতেছে আমি জিজ্ঞেস করলাম মাকেও কত পাও ৩,৮০০ ঠিকাদার নেয় কত দিল আমি ঠিকাদারের ভূমি এনে বাড়াইতাম কেন আমি ঠিকাদারে একটা মানুষের একটা সংস্থার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে উদ্ধার করতাম আর আমাদের যে ছেলে মেয়েরা তাদেরকে এইভাবে কিনে কিনে আমি তাদের টর্চার করতাম চিন্তা করেন আমার প্রস্তাব থাকবে এই আউটসোর্সিং কথা বাতিল হোক সরকার টাকা দিতেছে আমি আমি টাকা খাই দিতেছি আমি যা খুশি খাবারই করতেছি মনিটর করার লিখে তাহলে আমার দপ্তর পাতো না মনিটর করতো আমি তো টাকা দিতেছি এবং কি তারা তো রেগুলার টাকা দেয় না 2 মাস পর দেয় টাকা 6 মাস পর টাকা পায় এবং ঘটনা আছে I strongly request with folded hands each one of you এই আউটসোর্সিং প্রথা বাতিল হোক ফিক্সড প্রথা বাতিল হোক আরেকটু সিরিয়াস মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বয়স তো আছে রিএমপ্লয়মেন্টের সরকারের নিয়ম মোতাবেক কত বছর ৬৫ বছরের পরে সরকারি কোষাগার টাকা নিয়ে কারণে রিএমপ্লয়মেন্ট দেওয়া যায় আর রিএমপ্লয়মেন্ট দেওয়াটা কি রিএমপ্লয়মেন্ট দেওয়াটা করতে চেনটা নষ্ট হয়ে গেছে যে প্রমোশন পাওয়ার সে পাইতেছে না তাই না যে ওই বেকারা আবার প্রমোশন পাইতেছে সব চাকরি গেছে কতগুলো এখানে আপনার প্রমোশন দিয়ে রাখছে মানে রিএমপ্লয়মেন্ট দিয়ে রাখছে কেন সেটা দিল ৭২ বছরের আপনার ফ্রেন্ড I have no personal animosity with anyone. The person who I am referring to he is an elector of my persons. But it's a matter of it's a ghatuna. Your OSD, he is 72 years of age. He is drawing salary an amount of in around 1 lakh rupees. 1 lakh rupees. Net amount from 94,792 টাকা এটা কাটতেছে 5,208 টাকা এটা কাটতেছে জানি ইনকাম ট্যাক্স Do you know he's bringing back name to once আমি জানতাম না even he is known as you know his nickname আপনি তো বলছেন না আপনি তো ভালো মানুষ আপনি তো কোথায় এইভাবে চিন্তাই করেন না 4 to 6% মানে 4%। আমি তো ঠকে গেছি বলি তা তো আমার ওনার বোঝানি কি ই জার্নিং ব্যাকম্যান অফিসে গেলে ক্যামেরা বাইরে বয়ে থাকতে হয় ভিতরে ঠিকাদারের লোকের মিটিং Is it different to chief minister? Why it should happen? He is revealing the formal residence of the chief minister. Why? Is he entitled? Has it become his office? And who surrounds him? I don't want to spell. That's what the thing I'll tell you face to face. You know one other thing. Many officers of big TCS officers are waiting for the TSP chairman to put down the signature for promotion. তাই না আমি জানি না একদিনের মধ্যে কৃষি কমিশন মধ্যে খবর কাগজে দেখলাম এমন একটা ঘটনা TCS গ্রেড 2 অফিসাররা তাদের প্রমোশনের ফাইনাল লিখে TCS গ্রেড 1 হইব ফাইলে সই করে না TCS চেয়ারম্যান কনফারেন্স যায় না আর এই ভদ্রলোক আপনার নাম মানে আপনি কোন দুনিয়াতে আছেন আপনি সবাই ঠগায় আপনার সে গিয়া টিপিএসসির থেকে প্রসেস জেনারেটিং এর জন্য
চেয়ারম্যানের কনফারেন্স নিয়ে এসেছে and in son-in-law promotion by a PRD proposed assistant professor PRI Edinburgh. Why this is happening? You know, the whom you are appointed, you should know it. How people are misleading and cheating you. How people are misleading and cheating you, you should be high time, you should be aware. You know, one of his closest relatives, whom you have put down the signature for Lokaita, chairman of Lokaita, he happens to be a close meeting of your wisdom. You know that? No, I damn sure you don't know that. I'm 100% sure Mr. Malik Shah is not aware of all these developments. I know him since years after years, since decade after decade, I know him. His daughter, out of turn, registered in National Law University. Son-in-law, daughter, are you aware of all this? আপনি aware হলে নিশ্চয়ই আপনি সম্মতি প্রকাশ করতেন। I'm very sure about it. তো behind the curtain, আমি যে মাঝে মধ্যে কই ষড়যন্ত্র চলছে, it is a fact. Your closest men are backstabbing you. আমার অনুরোধ থাকবে আপনি নড়ে চলে বসুন, দেখেন চোখ বিশ্বাস করে বয়সেন ঠিকই, বিশ্বাসের কাজে অমর্যাদা করতে, বিশ্বাস আপনার বিশ্বাসে ঠকাইতে ঠকতেছেন, আপনি ঠকতে কোনো রাজ্যে ঠকতে রাজ্যে মানুষ ঠকতেছে। আর 2-3 মিনিট, হ্যাঁ শূন্য, আমি ওই শূন্য পদই কথাই দিয়ে শূন্য পদে বুঝে গেছি। আর যাই হোক, আমার একটা অনুরোধ থাকবো, আপনি প্রথম থেকে শুনছেন না, আমার রেকর্ড আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, জিআরবিটির ওই লিস্টের কথা কইছি, টেট 1, টেট 2, STGT কথা কইছি। প্লিজ রতন বাবু, SLP-টা উইথড্র করেন, SLP-টা উইথড্র করেন। ডিভিশন বেঞ্চ রাইজিসিতে হারবেন, শুধু শুধু বেকারদের জীবন নষ্ট করে না। STGT যারা 2022-এ কোয়ালিফাই করছিল, তারা কিন্তু একটা রিজার্ভেশন নিয়ে কেস, আমি যেটা কইছি রিজার্ভেশন স্ট্যাটাস একটা কেস করছিল হাইকোর্টে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের পক্ষে রায় দিছে, রাজ্য সরকার এটারে চ্যালেঞ্জ করছে, SLP দাখিল করছে এফেক্স করে। শুধু শুধু ভাবতে দিতে পারেন লোকসংখ্যা কি ছেলে মেয়েদের একটা বেকাররা পাস করছে বইয়ের প্রত্যাশা দিয়ে, আর কত পোস্ট খালি, কি পড়াশোনা হইতেছে? আজকে শিক্ষক দিবসে একটা শিক্ষকের সম্পদা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বিচক্ষণ ব্যক্তি, I have no doubt about your integrity. You are striving hard for the benefit of the people, but you tend to be very, very alert. আপনি try to convince the highest authority, আমি জানি এটা আপনার না, চাপাই দিচ্ছি, আপনি কনভিন্স করেন, मेरे से 21 डिपार्टमेंट नहीं सह जाएगा, आपको सब देना तो किसी को साथ 25 डॉक्टर रखें, इधर मुख्यमंत्री BW में BW सकते, और আপনি সব ছাড়েন, ছাইরা একদম টোটাল আপনি মনিটরিং রাখেন, আপনি দেখুন আপনার বোঝা হয়ে গেছে। আমার বিনম্র অনুরোধ, why are you speaking this? This should help my state of Tripura to flourish. I am honestly speaking, বেকাররা যে যন্ত্রণা, ও একটা যন্ত্রণা আজকে আমি এখানে ভাষা দিতে আসছি, আমার কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, আমি হয়তোবা আবেগের জন্য লাইন টাইন হারাই দিচ্ছি, অনেকে কথা হয়তোবা কইতে মনে নাই, যারা কথা কইতে মনে নাই ওই ফোল্ডারের নাই মাপ চাই, কিন্তু তারা দিশে হারা লাগছে, ইন্ডাস্ট্রি না আইটি কোনো কিছু নাই, সরকারের দিকে আমরাই তাদেরকে তাকায় করে রাখছি, ওই যে তো আমার বিনম্র থাকবে, এই যে শূন্য পদগুলো, এইগুলো পুরো আমি যে কারণে আমার ব্যাপারটাই ছিল ডক্টরের নিয়মিত বেতন ক্রম, ওই যে ফিক্সড পোস্ট একদম না, নিয়মিত বেতন ক্রম, সরাসরি নিয়োগ,
ডোন্ট ইনভলভ আপনার এই যে পলিসিটা এগেইন আমি এটাকে উইথড্র করার জন্য আউটসোর্সিং কথাটা ড্রাইভারটা আপনি টাকা দিতেছেন, সরকার টাকা দিতেছে। আমি একটা এজেন্সির মালিক, আমি বিনা পরিশ্রমে আমার কাছে কিছু টাকা আছে, রোজগার করছি, এটা ফাল করছি, আমি বিনা পয়সায় এটা টাকা অর্ধেকের বেশি টাকা আমি খাইয়ে দিচ্ছি। একটা মানি আমার যে ছেলে মেয়েদের হাতে টাকা যা, কর্মচারীদের হাতে টাকা যা, মাই ইকোনমি উইগ্রো, আমার ছেলে মেয়েদের ভালো হইব। আমার বিনম্র অনুরোধ থাকবে, সকলের কাছে অনুরোধ থাকবো, অনেকে হয়তো আপনার বুঝতে পারে না, ভয় পায়, মিনিস্টার চিফ মিনিস্টার আপনার বাবা, আপনাদের বিতর্ক তো অনেকে জানেন না। হ্যাঁ, সব সারা রাজ্যের মানুষ করতেছে যে চাকরি হয় না, এটা সিস্টেম। এই পার্টি আমি এই পার্টির সিস্টেম, এটা আপনারা জানেন, এটা সবাই জানেন, এই পার্টির সিস্টেম আগের জন্য দেখছি, বর্তমানে দেখছি, এটা তাদের দেখবে না। পার্টির সিস্টেম হয়েছে, ইউ ক্যান কল স্পেড ইজ স্পেড ইন দিস পার্ট। I know it. I was also a part and parcel of this your team. Don't worry. I know each and everything, pros and cons of what happens, what is going on. But the fact of the matter is, এই পার্টিতে এরকমই বিনা কারণে ভদ্র মানুষ ভয় পায়, বুঝতে পারতো না। আমি করতেছি আপনার শূন্যপদ কথাই বলতেছি যে আপনি এই শূন্যপদ গুলো পূরণ করুন নিয়মিত স্কেলের দিন, এবং এই যে প্রথা ফিক্স কিংবা আউটসোর্সিং এগুলো বন্ধ করুন। আমি চাবো আগামী আমার বিশ্বাস এই সরকার নড়েচড়ে বইব এবং আগামী দিনগুলোতে খুব দ্রুততার সঙ্গে ফিল আপ করবেন। এবং এই যে টিপিএসসির মধ্যে রিপ্লেসমেন্ট, টিপিএসসি যে পোস্ট গুলো, এগুলো রিপ্লেসমেন্টের প্রভিশন রাখতেন, মাস্ট রিপ্লেসমেন্টের প্রভিশন রাখতেন। অনেক পোস্ট আবার খালি থাকবো, আবার প্রবলেম হইব। আর এই যে জিআইবিটির মধ্যে আপনারা ওয়েটিং লিস্ট রাখবেন। এটুকু কইলাম। আমি চাবো এ রাজ্যের বেকাররা তাদের মুখে হাসি ফুটুক, তারা স্বাধীনভাবে নিজের পায়ের তলায় বাঁচুক, যেহেতু সবাই চাকরি দিতে পারতেন না, এবং ট্রান্সপারেন্ট ভাবে যেন চাকরিগুলো হয়, এটা আপনারা সুনিশ্চিত করেন। এমন না যে মন্ত্রী বলছে যে আমি আমার সুযোগ পাই যাবো। হ্যাঁ, আমি জানি চাকরি ট্রান্সপারেন্ট দিক হইতো, মেধা আছে দিক হইতো, অনেক মন্ত্রী স্ত্রীরা ডেন্টিস্ট হিসেবে সুযোগ সুযোগ আমি নাম করে আমি চেনা কেউ কোনো আঘাত দিতাম না। আমি প্রথমে কইছি বললে আমি ABCD বলে কইতে হবো। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আজকে বক্তব্যটা কোনো পলিটিক্যাল লিগে না, আমি সত্যিকার অর্থে বেকারটা স্বার্থের কথা এই কইছি। ট্রান্সপারেন্ট ভাবে যেন চাকরিগুলো হয়। ডেন্টিস্ট পদ নিয়ে কি হয়েছে না হয়েছে, আমরা ফার্স্ট স্টেপ বুঝে নিই। জন্য NHM এর সব পরীক্ষা হয়েছে, CHR পরীক্ষা হয়, সব পরীক্ষা হয়। Dentist's written examination হইতো না, walk-in interview হইতো। Don't open my mouth. I don't want to say anything. I know many things I don't want to say because I don't want to politicize it. বেকারদের চাকরি পান, স্বচ্ছতা বজায় রাখুন, আপনার এই ফিক্স কথা বাদ দেন, আর আউটসোর্সিং কথা অতি অবশ্যই immediately cabinet should take a decision and come to a logical conclusion. With this I conclude. If I hurt anybody's sentiment, I get to the excuse. ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা কথা মাঝখানে বলেছেন STGT, STPGT এটা একটা জটিল সমস্যা, একটা প্রসেস চলছিল ক্যারি ফরওয়ার্ড SC ST পোস্ট। দেখা যায় এতদিন ধরে জাল চলছিল ত্রিপুরা রাজ্যে, আপত্তি ছিল না, এখন যে সিলেকশন হয়েছে STGT যেটা আপনারা যে ক্যাটাগরি যে পার্সেন্টেজ অফ রিজার্ভেশন SC এবং ST রাখছেন, it violates more than 50%। যদি এখন ওঠা হয় তাইলে ST ব্যাকআপ করতে হবে, আমাদের কোনো বক্তব্য ছিল না। আপনি এই সকলকে ইন্টারভিউ করছেন, ইন্টারভিউ করে ইউ আর পার্সেন্টেজটা কম রাখছেন, আছে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে দিন, আপনি ব্যাকআপ করেন। এখন এটার জন্য তো গভর্নমেন্ট আপনি ব্যাকআপ করতে SC ST ডিক্লাইড হয়ে বলে এটা চাকরি করতে পারবে। SC ST ডিক্লাইড আপনি জানেন ভালো যে হাইকোর্ট অন্য একটা পয়েন্টে ST ST যদি এখন যদি এই সূত্র করে তাহলে ST SC এর জন্য যে রিজার্ভেশনটা রাখা হয়েছিল
পোস্টগুলির জন্য এটা কিন্তু সবগুলি নতুন হতে হবে। এই হলো সমস্যা। এটা একটা জটিল হয়ে গেছে, এটা পরে আলোচনা করি। এটা কিন্তু জটিল, কারণ এই দপ্তরের মধ্যে আমি ছিলাম, তবে সেটা এটা জটিল। এটা বসে আমরা চল করে দেবো। হঠাৎ করে কেস উঠে করলে এসটিএসদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, এখন এ বিষয়ে বলবেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহাশয়, মাননীয় সদস্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন, যেটা ত্রিপুরার বেকারদের মনকে আকৃষ্ট করার জন্য। বাংলা একটা প্রবাদ আছে, চোরের কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক। বিধানসভার ভিতরে দাঁড়ায় আমি কমু বেকারের দরদ দেখামো, আর বিধানসভার বাইরে যায় আমি কেস করে তাতে চাকরি না দিতে পারে। 10,330 টাকা প্রমাণ, 10,300 রাস্তায় বসে দিছে। আমাদের সরকার আসার পর ধারাবাহিক ভাবে শূন্যপদ পূরণের পদ্ধতি চালু রাখছে দপ্তরের মাননীয় মিনিস্টার, মুখ্যমন্ত্রী তার বারবার বিধানসভাতে কত চাকরি দিয়েছে সেগুলো সেখানে উত্থাপন করছে। তারপর এমন ভাবে সাজাই করতে আছে যে শূন্যপদে চাকরি না দিয়ে সমস্ত বেকারের যন্ত্রণা, হতাশা তিনি তার প্রারম্ভিক ভাষণে বললেন যে হাজার হাজার শিক্ষিত বেকারের মধ্যে দুঃখ, হতাশা, এই সূত্র উনি কোথেকে পেয়েছেন? সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে ছেলেদের মানে চাকরিটাই তাদের মূল উদ্দেশ্য, সরকারি চাকরি। সরকারি চাকরি নেওয়া এটা সরকারি পদ্ধতি। শিক্ষক নেবে, ডাক্তার নেবে, ইঞ্জিনিয়ার নেবে, কত পদ, স্বল্প পদ। এখন হাজার হাজার শিক্ষিত বেকার, এই বেকারদের বাইরে বেকারদের কর্মসংস্থানে উৎসাহিত করা। প্রচুর বেকার আত্মনির্ভর হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, সরকারি চাকরির দিকে তারা দৃষ্টিপাত করছে না। মাননীয় সদস্য উনি আসলে কি বলেছেন যে জিআরবিটিতে টুসি অনেক চাকরি তারা অন্যদিকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছেন যে মানুষ আত্মনির্ভর হওয়া। কোন পদ্ধতিতে আমরা বেকারদের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, তার জন্য স্কিল ডেভেলপমেন্টের উপরে সরকার, এই সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার উপরে বিশেষ দৃষ্টিপাত করছে, যাতে হাজার হাজার অর্ধ শিক্ষিত, গরিব শিক্ষিত থেকে সমস্ত মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শুধু শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, জীবিকা নির্বাহ নয়, এই সরকারি সিদ্ধান্ত হলো সমস্ত অংশের মানুষ, যারা গরিব থেকে অন্য অংশের মানুষরা তার কর্মসংস্থান পায়। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর আবাস যোজনা যে ঘর দিয়েছেন, তো মানুষকে ঘর দেয়নি, ঘরের সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। 4 লক্ষ মানুষ ঘর পাচ্ছে, তার সঙ্গে মানুষ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, জুগারি তারা কাজ করছে। বিভিন্ন কৃষি সেক্টর গুলোকে এবং হর্টিকালচার গুলোতে অর্থাৎ আত্মনির্ভর হওয়ার জন্য কিভাবে তার উৎপাদন বৃদ্ধি করে, তার শিল্প স্থাপন করার জন্য, তার জন্য সরকারি ভাবে আমাদের এনিম্যাল হাজবেন্ডারি থেকে শুরু করে আমাদের শিল্প দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ভাবে লোনের ব্যবস্থা করেছে। লোন দিয়ে বেকার, শিক্ষিত বেকার সেই লোন নিয়ে তার কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি তৈরি করবে, সঙ্গে অন্যরা চাকরি পাবে। সুতরাং এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সরকারি চাকরি বেকারদের একমাত্র কর্মসংস্থানের উপায়, সেটা ঠিক নয়। সেটা দিঘা রাজনীতির জন্য রাজনীতি করা যায়, বেকারদের সুশ্রী দেওয়া যায়, বেকারদের নিয়ে আন্দোলন করা যায়, কিন্তু ভবিষ্যৎ ত্রিপুরা উজ্জ্বলতার জন্য, সমৃদ্ধি ত্রিপুরা গঠনের জন্য ছেলে মেয়েদের আত্মনির্ভর করা, প্রেরণা জোগানো প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি সমস্ত রাজনীতির দলের তাই দায়িত্ব রয়েছে। এবং সরকার কোথায়ও এই আজকে আমাদের বিধানসভায় যারা কর্মচারী রয়েছে তারা চলবে না বিধানসভায়, সেগুলো ধারাবাহিক চলছে, স্কুল চলছে, শিক্ষক মহাশয় লাগবে, ডাক্তার লাগবে, সেগুলো কোনো অবস্থাতে সরকার সেদিকে দৃষ্টি রেখে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছে। আমি আপনার মাধ্যমে আমি তিনি বলে তিনি চলে যান, ওনার অভ্যাস আছেন, উনি কথা বলে কথা শোনার মানসিকতা নেই। যার শোনার মানসিকতা নাই সে মানুষের জন্য কি করবে? তিনি প্রথমে এসে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন, মুখ্যমন্ত্রী নেই এত, এবং বিরোধী দলনেতা নেই, এবং দায়িত্বশীল ব্যক্তি, তিনি দীর্ঘদিন বিরোধী নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, এরপরে তিনি নিজে বলে সেখান থেকে পালিয়ে গেলেন, শোনার সাহস রাখেন না। সুতরাং আসলে এরা বেকারদের বিভ্রান্ত করা, মানুষকে বিভ্রান্ত করা, সস্তা রাজনীতি করা, কারণ জানে যে বেকারদের এই বিষয়গুলো যদি আমি তাদের কাছে তুলি তাদের একটা সমর্থন পাওয়া যাবে, আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে যাবে, হয়ে যাচ্ছে। এটাই প্রমাণ করছে ত্রিপুরার মানুষ। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা পরিষদের আপনারা দেখবেন এর মধ্যে আমাদের জিআরবিটি এবং বিশেষভাবে স্পেশাল এক্সিকিউটিভ থেকে এই বিভিন্ন কারণ হেতু
সেই চাকরিগুলোকে দিতে পারছে না। সরকার আন্তরিকতার সঙ্গে মুখ্যমন্ত্রী রয়েছে, সেগুলো কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, ব্যাপারটা দেখতে পাবে যে চাকরিগুলো সরকার কতটা পজিটিভ বেকারদের সম্পর্কে, সেটা আমরা তার প্রমাণ আমরা পেয়ে যাব। আমি মনে করি এইভাবে বিভিন্ন বিষয়ে অর্থাৎ বেকারদের যাতে বিভ্রান্ত থেকে দূরে থেকে অর্থাৎ কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে কাজ এবং জীবিকার ব্যবস্থা করে ত্রিপুরাকে সমৃদ্ধি করা যায় সেদিকে প্রত্যেকের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় চেয়ারম্যান মহাশয়, আমি এটাই এখন এদের এটা ওরা দোষ নাই তো, আসে বলছে তো ওই সিপিএম এর ভাষায় সেটা হাওয়া লাগবে তো, হাওয়ায় এমন হয়েছে। সিপিএম কি করতে আগে ইন্টারভিউ নিত, ইন্টারভিউ পর ইন্টারভিউ, শুধু বেকারের শুধু লাইনে ঘুরাইতো আর চাকরি দিত না। এরপরে কোন সরকারি নিয়ম নীতি মানতো না। আমাদের সরকার তো নিয়ম নীতি মান না, যোগ্যতার ভিত্তিতে এমন কোন উদাহরণ দিতে পারবে সুদীপ বাবুরা এবং বিরোধীরা যে একটা চাকরি কোন নেতা মন্ত্রীর ছেলে পেয়েছে, যোগ্যতা যারা আছে সেই চাকরি পাবে। আমরা 2018 সালে আগে বলেছি যোগ্যতার নিরিখে চাকরি পাবে সরকার, সেখানে নেতা মন্ত্রী এমএলএ হস্তক্ষেপ করবে না। এই যে একটা স্বচ্ছ নিয়োগ নীতি চলছে, এটাই তাদের ঘাত হয়েছে, এটাকে তারা সহ্য করতে পারছেন না। এমন ধরো তুমি দেখাচ্ছেন যে তিনি যেন বেকারের জন্য ওনারই মন কানে আর কারণ হয়, এবং সুতরাং এগুলো বলে বলে এবং ত্রিপুরাকে ধ্বংস করেছেন, আরো করতে চাইছেন। আমার বিশ্বাস ত্রিপুরার শুভ বুদ্ধি সম্পূর্ণ বেকাররা এদের কথায় কখনো বিভ্রান্ত হবে না, এবং এরা জানে যে এই সরকার বেকারদের এবং বিশেষভাবে কর্মসংস্থানের জন্য একটা স্বচ্ছ নীতি নিয়ে সেটা ধারাবাহিকভাবে শূন্যপদ পূরণ হবে, সেটা ধারাবাহিকভাবে থাকবে। কোন সরকার এখানে দাঁড়িয়ে বলতে পারবে না, কত সরকার কংগ্রেসের এসছে, বামফ্রন্টের এসছে, যে কোনো শূন্যপদ ছিল না, সমস্ত পূরণ করে দিয়েছে, তারপর তারা সরকার থেকে চলে গেছে। এগুলো ধারাবাহিকভাবে থাকে, এগুলো একটা প্রসেস, কারণ থাকবে শূন্যপদ খালি হবে, আবার শূন্যপদ পূরণ হবে, এগুলোই নিয়ম। এগুলো নিয়ে এমন দরদ দেখাচ্ছে হাজার হাজার হতাশা হয়ে গেছে, কোনো বেকার হতাশা হয়নি। বেকাররা এবং এই সরকারের আমলে তারা বলছে এই সরকারের আমলে লাইনে যেতে হয় না, মন্ত্রীর বাড়িতে যেতে হয় না, এমএলএ বাড়িতে যেতে হয় না, চাকরি তার যোগ্যতার নিরিখে হয়। এই সরকার বেকারদের যোগ্যতা দিয়ে তাদেরকে সমাজের মধ্যে মর্যাদা দিচ্ছেন এই সরকার। সুতরাং আমার ধারণা কোন রকম প্ররোচনাতে কোন বেকার বিভ্রান্ত হবে না। আমি আশা করি চাকরি চলবে, সঙ্গে সঙ্গে তারা নিজস্ব উদ্যোগ নিয়ে বিভিন্ন শিল্প সংস্থা গড়ার জন্য আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে তার ব্যবস্থাপনা রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা বেকারদের কর্মসংস্থান করে রোজগার করে ত্রিপুরাকে স্বনির্ভর করব। এই বিশ্বাস আমার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার রয়েছে মন্ত্রিসভার প্রতি, সকলের প্রতি বিশ্বাস রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই বিষয়ে এবার বলবেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়। মাননীয় চেয়ারপারসন মহোদয়, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে আমি কিছু যুক্ত করতে চাইছি। দেখুন, আমি যদি বিধায়ক না হতাম হয়তোবা আমিও বেকার যুবক হয়তোবা থাকতাম, তো বিধায়ক হওয়ার আগ পর্যন্ত এরকমই ছিলাম, করতে সেরকম কর্মসংস্থান ছিল না। তো আমরা যুবক হওয়ার সুবাদে অনেকের সাথে আমাদের যোগাযোগ, আমি একটা যুব সংগঠনের সাথেও যুক্ত। স্বাভাবিক যুবকরা রাস্তায় আছে, রাস্তায় থাকতে হচ্ছে, কিন্তু তাদের যে নিয়োগ নীতি যে রাজ্যের হওয়ার কথা সেরকম নিয়োগ নীতি না হওয়াতে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে, কোনো নীতি হচ্ছে যে কথাই হচ্ছে ম্যাক্সিমাম আউটসোর্সিং। তো দেখুন, আমাদের এই যে বিধানসভা, আমি বিধানসভা দিয়ে শুরু করছি, এই বিধানসভাতে এখন ত্রয়োদশ বিধানসভা চলছে, এর আগে দ্বাদশ ছিল, দ্বাদশ এবং ত্রয়োদশ বিজেপি সরকার। তার আগে যে একাদশ বিধানসভা পর্যন্ত ছিল, সেই বিধানসভাতে প্রত্যেক বিধানসভাতেই কিছু না কিছু নিয়োগ করা হতো। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার, আপনারা বলছেন এই দ্বাদশ এবং ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে আপনারা এই বিধানসভাতে আমাদের হাউসে মানে বিধানসভা পরিচালনার জন্য কোন স্থায়ী নিয়োগ আপনারা করলেন না। নোটিশ দিয়েছেন 2021-এ 37টা পোস্ট আপনারা নিয়োগ করবেন, কি হলো? তাদের থেকে কয়েক লক্ষ টাকা পরীক্ষার জন্য নেওয়া হলো, এখনো পাইনি, আর আপনারা সেটাকে বাতিল করে দিয়েছেন। কি অবস্থা? বিধানসভায় যদি এরকম অবস্থা থাকে তাহলে আপনার বিধানসভা থেকে নিয়োগ করা হয়, এটা তো কারো আন্ডারে নিয়োগ করতে হয় না। তো আমাদের বিধানসভাতে এরকম অবস্থা। বেকার যুবকরা আছেন, আপনার যুবকের কল্যাণে লোনের কথাই চিন্তা করলেন, চাকরি দেওয়ার কথা চিন্তা করবেন না। বিধানসভা কিভাবে চলবে?
হাউস কিভাবে চলবে যদি আমরা যে বিধায়কদের সাহায্য করার জন্য বিভিন্ন স্টাফরা থাকেন, কিন্তু আমরা কিছু মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করেছেন, সেটা দিয়ে সবটা হয় না। যাই হোক, আপনারা জানি না কবে এই বেকার যুবকদের যে এক্সামের জন্য যে টাকা দিয়েছেন কবে দেবেন, এটা আপনারা বলতে পারবেন। দেখুন, টিপিএসসি সবসময় নিয়োগ করে, কিন্তু আমরা দেখছি যে টিপিএসসি তে নিয়োগ প্রক্রিয়া নোটিশ দেয়, কিছু এক্সামও দেয়, কিন্তু তারপর বাতিল হয়ে যায় বিভিন্ন দপ্তরে। আপনার জেল পুলিশ বলুন, তারপর ফায়ার ডিপার্টমেন্ট, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তো অনেকে আমাদের বাড়িতে আসে। একজন বিধায়ক বলেছেন যে বিধায়কের বাড়িতে যেতে হয় না, আমাদের বাড়িতে আসেন, তো আমরা বিরোধী দলের বিধায়ক, তারপরে আসছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য কবে নেওয়া হবে, কি আসছে, কিন্তু আমরা জবাব দিতে পারছি না। তাদেরকে আমরা এটাও বুঝতে দিই না যে আমরা বিরোধী দলের বিধায়ক, আমরা আপনাদেরকে চাকরি দিতে পারবো না, এটা আমরা বলি না, কিন্তু আমরা বলছি দেখা যাক সরকার কখন নিয়োগ করবে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই সেই ক্ষেত্রে আপনাদের যে মানুষ কবে তারা পাবে। আর শিক্ষক বা বিভিন্ন ক্যাটাগরি বলুন, এটা তো প্রক্রিয়া, কিন্তু 10,323 যাওয়ার পর এই যে গ্যাপ যে স্কুলগুলোতে, এই গ্যাপ গুলো ফিল আপ করার ক্ষেত্রে সরকারের যে তড়িঘড়ি টাকার কথা, যে দুটো ভ্যাকেন্ট খালি হয়েছে, কিন্তু নিয়োগ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা সেরকম আমাদের টাইমটা একটু বাড়িয়ে দিই নাকি? কি বলছেন? তো সেই ক্ষেত্রে আপনাদের সেরকম প্রচেষ্টা নেই, কিন্তু আপনারা নির্বাচনের পূর্বে বছরে 50,000 আপনারাই বলেছেন বিষম ডকুমেন্টস দিবেন, চাকরি দিবেন বলেছেন, লোন দিবেন 50,000-এর মধ্যে যে লোন থাকবে বেকাররা কিন্তু জানতো না, বা ওই স্কিল ওয়ার্ক থাকবে 50,000-এর মধ্যে, এটা কিন্তু আপনারা সেপারেটলি বলেন, আপনারা ডাইরেক্টলি বলেছেন 50,000 চাকরি দেবেন। বেকাররা বিশ্বাস করেছে, ভোট দিয়েছেন আপনাদেরকে, কিন্তু আপনারা কি করছেন? করছেন না তো। কিন্তু এই রাজ্যে এই আমাদের যে বাজেট গ্ল্যান্স, এর তথ্য সরকারি তথ্য 1 জানুয়ারি 2018, মানে আপনাদের সরকার আসার পূর্বে এই রাজ্যে সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন। আপনাদেরই সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। এখন যদি বলেন দিন 1 জানুয়ারি 2024 পর্যন্ত সরকারি চাকরিজীবী সংখ্যা দাঁড়ায় 1,31,245 জন। তাহলে চাকরিজীবী কমেছে 19,975 জন। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া, ক্রমবর্ধমান প্রক্রিয়া, এটা থাকবে, কিন্তু এত গ্যাপ কেন? দিনে দিনে অফিস বাড়ছে, মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, কাজের পরিধি বাড়ছে। আপনারাই বলছেন রাস্তাঘাটে তো হয়েছে, অফিস এত হয়েছে, স্কুল বেড়েছে, কলেজ বেড়েছে, আপনারা বলছেন, তাহলে তো ওইটার সাথে কর্মচারী সংখ্যা তো বাড়ার কথা, ওই কর্মচারী তো বাড়ছে না, ওটা কমছে। যদি আপনারা যদি 5 বছর 50,000 চাকরি দিতেন, তাহলে এত গ্যাপ থাকার কথা না। আপনারা উল্টা ডিক্রিজ করেছেন, ইনক্রিজ করার কথা বলে ডিক্রিজ করেছেন। যদি নিয়োগ করার সদিচ্ছা থাকতো এরকম অবস্থা হতো না। আপনারা অনেক কিছু আইন দেখাবেন, স্কিল ডেভেলপমেন্ট দেখাবেন, লোন দেখাবেন, ভাই লোন দিয়ে সব হয় না, লোনের জায়গা লাগে, লোনের পরিধি লাগে, লোন যে ছেলেটা লোন পাবে, লোন দিয়ে কি করতে পারবে, তার যে যোগ্যতা বা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে, কিভাবে ইমপ্রুভ করবে, সেটা আগে দেখতে হবে। তাহলে একজনকে আমি 5 লক্ষ টাকা লোন দিয়ে দিলাম, 2 লক্ষ টাকা লোন দিয়ে দিলাম, তাহলে বেকার সমস্যা দূর হয়ে যাবে, এটা আপনি বলবেন। অনেক বেকার লোন নিয়ে এখন পথে বসে আছে, লোনের ইনস্টলমেন্ট দিতে পারে না, ব্যবসায় মাল মানে ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হতেই পারে, কিন্তু তার জন্য যে বেকার সমস্যা দূর হয়েছে, এটা লোন দিয়ে এটা বলা একদম ঠিক হবে না। কিছু ক্ষেত্রে সাহায্য হতে পারে কিছু যুবকের, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, স্কিল আপনারা ওয়ার্ক করাচ্ছেন, স্কিল দিয়ে আমি একটা কাজ শিখলাম, কিন্তু কাজ করার জায়গা লাগবে তো, সরকার আমাকে কাজ শেখালো, আমি ধরুন আমি একটা কাজ শিখলাম, ড্রাইভিং শিখলাম, স্কিল ডেভেলপমেন্ট থেকে শিখালো, আমি ড্রাইভিং শিখে একটা গাড়ি পেলাম না চলার জন্য, তাহলে আমার রোজগার কিভাবে হবে? আমাকে সেই বন্দোবস্ত করতে হবে যুবকদের। তো রাস্তায় বিভিন্ন সংগঠনের যুবকরা রাস্তায় আছে, বিভিন্ন দপ্তরে চাকরি নিয়ে, পোস্ট খালি আছে। আমরা বলছি না যে আপনাদের পোস্ট ক্রিয়েট তো করছেন না, ধরুন যে পোস্টগুলো খালি আছে সেগুলো নিয়ে করলেও অনেক অফিস ভালো চলতো, বিভিন্ন প্রতিষ্ঠান ভালো চলতো, সরকারও ভালো চলতো। আপনারা নিজের উপরে আনছেন, আপনাদের কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, এডিসিও আপনাদের সাথে এখন জয়েন্টলি আছে, নিয়োগ করতে সমস্যাটা কোথায়? করতে পারেন তো, সদিচ্ছা রাখুন, বেকার অসন্তুষ্ট হবে। তো আমি আবেদন রাখবো যে আগামী দিনগুলোতে সরকার সেই ভূমিকা নিয়ে যুবকদের কাজে লাগবে, সেই আমার আশা রাখতে আমার আলোচনা শেষ। এই বিষয়ে এবার বলবেন মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। মাননীয় চেয়ারম্যান, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল সেই বিষয়টা নিয়ে কিছু বক্তব্য রাখবো। বেকারত্বের যে
পরিপ্রেক্ষিতে যে প্রশ্নে আমরা এখানে আলোচনা করছি, all of us know that India is a welfare state, and so Tripura being the state of Indian Union, definitely the government of Tripura will have the onus in creating opportunities. And in this direction, we have the manpower department. Actually, it is the manpower planning should play the important role. কেন বলছি আমি এই কথাটা? আমাদের রাজ্যে কতটা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, যা কিছু আছে, সেখান থেকে যে হিউম্যান রিসোর্সেস তৈরি হবে, তাদেরকে আমাদের রাজ্যের জন্য কতটুকু তাদেরকে আমাদের প্রয়োজন, এবং পরবর্তী সময়ে যারা আসছে তাদেরকেও আমরা কিভাবে সেই দিশায় নিয়ে যেতে পারি, সেইটা কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের কি হচ্ছে, এই ম্যান পাওয়ার প্ল্যানিং এর কথা আমি কেন বলছি? ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট ইন দি স্টেট, ইন অল দি ডিপার্টমেন্টস, ইট মে বি ইন দি পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর। এটা কিন্তু আদৌ আমাদের মানে রাজ্যে হয়েছে কিনা আমাদের জানা নেই। তবু আমার সুচিন্তিত মতামত আমি ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা যেন এটা একটু এক্সারসাইজ করে যদি ব্যয় করতে পারি। কেন বলছি এই কথাটা? রাজ্যে কলেজ, জেনারেল কলেজেস, জেনারেল ইউনিভার্সিটিজ আমাদের অনেক হয়েছে, আরো হবে, প্রয়োজন আছে রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলি করার জন্য, অধ্যয়ন করার জন্য। কিন্তু মাননীয় চেয়ারম্যান, এই যে প্রতি বছর যে কলেজ ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে যাচ্ছে, তারা সবাই চাকরি পাবেন। যদি আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং যদি আমাদের হাতে থাকে, সবাই ডক্টর হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবেন না, সবাই আইএএস হবেন না, টিসিএস হবেন না, সবাই কিন্তু চাকরি পাবেন না। তাহলে বাকিদের জন্য আমরা কি করব? এই যে পরিকল্পনা যদি না করি, হ্যাঁ আমাদের কাছে এখন স্কিল ডেভেলপমেন্ট আছে। এই যে স্কিল ডেভেলপমেন্টের যে রল, কোন কোন বিষয়ে সেই স্কিল ডেভেলপমেন্ট তৈরি করা হবে, এবং যাদের স্কিল তৈরি হবে, আমাদের প্রয়োজনে স্কিল তৈরি করা হবে। দক্ষতা অর্জন করানোর লক্ষ্য এটাই, তাদের দক্ষতা অর্জন করার পরে সেই বিষয়ে তাদেরকে আমরা কাজে যেন লাগাতে পারি। আমি কোনো একটা দেশে এই কথাটা অর্জন করেছি বিভিন্ন ইন্টারনেটের মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে, নাম বলবো না। প্রায় 15 বছর না 20 বছর ধরে, না 15 বছর ধরে যারা এমবিবিএস করবেন, যারা প্রফেসরি করবেন, বা ভালো যারা লেখাপড়ায়, তাদেরকে সেদিকে যেতে দেওয়া হয়েছে। কিন্তু যারা লেখাপড়ায় ততটা ভালো না, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের দিকে নিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে প্লেসমেন্ট করা হয়েছে। এবং কেন, সেই কারণেই আমাদের ত্রিপুরাতেও এবং ভারতবর্ষেও আমি মনে করি না যে আমাদের প্রফেশনের জন্য বা কাজ করে যে জীবিকা অর্জন করার জন্য কোনো অভাব রয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম শিলংয়ে, তখন পত্রপত্রিকায় একটা আমি দেখেছিলাম, জাপান থেকে কিছু লোক এসেছিল, তখন ওইটাই পত্রিকাতে প্রতিফলিত হয়েছিল। ওনারা নাকি বলেছেন যে কিভাবে মেঘালয়া বা এখানকার লোকরা গরিব হন। কেননা এইখানে যে হার্টস আছে আমাদের আশেপাশে,
যেখানে আমাদের গাছ গাছরা আমরা দেখি, এইগুলি সবটি কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট। আমরা যেহেতু এগুলিকে কাজে লাগিয়ে, এবং আমরা সবাই জানি যে চিরাচরিত ভাবে যুগ যুগ ধরে এইগুলিকে কিন্তু এই মেডিসিন গুলি আমরা কাজে লাগিয়ে আসছি। হয়তো আমরা এখন আবার কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট থেকে মেডিসিন করার জন্য ইয়ে চলছে বা এটা এগিয়ে আসছে, রিসার্চ চলছে, এটা এই দিকটা আমাদেরকে দেখতে হবে। তো এইভাবে বিভিন্ন যে রিসোর্সেস আছে সেই রিসোর্সেস গুলিকে সমন্বয় ঘটিয়ে আমাদের লোকদেরকে সেই কাজে যেন যোগদান করানো যায়, তারা যেন আমাদের জাতীয় জীবনে যোগদান যেন করতে পারে, সেই দিশায় কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো এইটার জন্য কিন্তু ম্যান পাওয়ার ট্রেনিং খুবই প্রয়োজন। তো এইটা হচ্ছে একটা দিক। এই পরিকল্পনাটা শুধু আমাদের রাজ্যের জন্য বলছি না, যদি আমরা তাদেরকে মনে করি যে ম্যান পাওয়ারে হোক না কিনা আমার সেটে, তাদের অভিজ্ঞতা নিয়েছে বা তাদেরকে স্কিল ডেভেলপ করে কিভাবে তাদেরকে ব্যবহার করা যায়। এখানে আরো একটা ব্যাপার আছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যারা বলেছেন বিশেষভাবে 2012-তে আমি যদি ইফ আই এম নট মিস্টেকেন, আমরা একটা কাউকে দিয়ে আরটিআই করেছিলাম, প্রায় 14,000 ব্যাকলগ ভ্যাকেন্সি ছিল। বর্তমান সরকারও সেই ভ্যাকেন্সি গুলি একটু যাচাই করে সেটাকে দেখে বিভিন্ন ডিপার্টমেন্টে কোঅর্ডিনেশন করে ব্যাকলগ ভ্যাকেন্সি এসসি এসটিদের জন্য যে ব্যাকলগ ভ্যাকেন্সি গুলি আছে সেই ব্যাকলগ ভ্যাকেন্সি গুলি পূরণ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। একটু আগে যেটা মাননীয় পার্লামেন্টারি পরিষদীয় নেতা পার্লামেন্টারি মিনিস্টার যেটা বলেছেন ব্যাকলগ ভ্যাকেন্সির ব্যাপারে, 50% উপরে রিজার্ভেশন হয় না। ত্রিপুরাতে 50% রিজার্ভেশন কখনো ছিল না, এখনো নেই। এসটি 31%, এসসি 16%, মিলে হচ্ছে 47%। 48 আমি জানতাম 47, তাই হোক, তারপরেও কিন্তু 50% হচ্ছে না। কি হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে এটাকে ম্যানিপুলেশন, আই মে কাইন্ডলি বি এক্সকিউজ ফর ইউজিং দ্য ওয়ার্ড ম্যানিপুলেশন করার জন্য চেষ্টা করা হয়। কেন, ওই যে 50% রিজার্ভেশন উপর যদি হয়ে যায় তাহলে তো রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু সামহাউ অর দি আদার ওয়ে দ্যাট ক্যালকুলেশন, এটাকে কিন্তু মনে রাখতে হবে। কারেন্ট ভ্যাকেন্সি ক্যালেন্ডার ইয়ারে, একটা ক্যালেন্ডার ইয়ারে যে পোস্ট ক্রিয়েশন হয়, একটা ক্যালেন্ডার ইয়ারে যদি পোস্ট ক্রিয়েশন হয়, সেটা যদি যখন ফিল আপ করতে যান তখন 47 বা 48% হচ্ছে। সেইটার সঙ্গে ব্যাকলগ ভ্যাকেন্সিকে গুলিয়ে নিয়ে এটাকে মোর দেন 50% দেখানো হচ্ছে। তখন কিন্তু ওই যে ব্যাকলগ ভ্যাকেন্সি কিন্তু আমি যোগ করলেও 50% হবে না। ব্যাকলগ ভ্যাকেন্সি হয়েছে ওভার দি ইয়ার্স, তাহলে এটাকে কেন যোগ করা হবে? যোগ করার জন্য কোনো প্রশ্ন নেই। এইগুলি কিন্তু মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে দপ্তরগুলির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই। মাননীয় স্পিকারের মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীদের এবং দপ্তরের যারা অফিসার্স আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা কিন্তু এই 50% যে রিজার্ভেশন যে ক্রস করা যায় না, কোনদিনই করবে না। ত্রিপুরায় কোনদিনই 50% করবে না, অরিজিনালি 50% হয় না। তাহলে ব্যাকলগ ভ্যাকেন্সি যোগ করে কেন দেখানো হচ্ছে? তো এটা কিন্তু আমাদেরকে কি বলবো এনশিওর করতে হবে এটা যেন না হয়। আমি পরিষ্কার এটাই বলবো যে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে
যে ম্যান পাওয়ার প্ল্যানিংটা কিভাবে করতে হয়, এবং আমাদের যে মানব সম্পদ যে রয়ে গেছে ত্রিপুরাতে, এই মানব সম্পদে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে স্কিল করে তুলে দক্ষতা অর্জন করিয়ে, এই দক্ষতা অর্জন করার জন্য যেহেতু অলরেডি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কিম আছে, হয়তো বা এমনও হতে পারে একটা স্কিমের গাইডলাইনে অনেকটা গাইডলাইন কভার নাও হতে পারে। আমাদের রাজ্যের প্রয়োজনীয়তার নিরিখে যদি আরো কিছু সেখানে ইনক্লুশন করতে হয়, মাননীয় স্পিকারের মাধ্যমে আমি এই অনুরোধটুকু রেখে আমার যে কিছু সংযোজন ছিল সেটা এখানে সমাপ্ত করছি। নমস্কার। মাননীয় সদস্য শ্রী বিনয়ভূষণ দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী রায় বর্মন মহোদয় যে বক্তব্য, যে প্রশ্ন রেখেছেন, শূন্যপদের জন্য নিয়োগ প্রয়োজন, এটা অবশ্যই, কিন্তু এই শূন্যপদের হিসাব দিতে গিয়ে মাননীয় সদস্য নয়ন সরকার মহোদয় যে বক্তব্য রেখেছেন, শূন্যপদ 2018 আগে যা ছিল আরো বেড়ে গেছে। আমার মনে হয় হিসাবটা ভুল করছেন, এখানের মধ্যে 10,323 জনকে বাদ দিয়েছেন কিনা, এছাড়াও উনি যোগ করেছেন কিনা আমরা এসে কতটা চাকরি শূন্যপদ তৈরি করে গেছেন আপনারাই। এমনও হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে গ্রুপ বি তে 10 জন চাকরি করছেন, এই অফিসে দিয়ে চাকরি দিয়েছে। আমি বলেছিলাম চাকরিজীবী কত ছিল আর এখন কত আছে। উনি বলছে শূন্যপদ, আমি শূন্যপদের কথা বলেছি পরে। আমি বলেছি 1 জানুয়ারি 2018 পর্যন্ত সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন সরকারি চাকরি করত ওই সময়টাতে। তারপর 1 জানুয়ারি 2024 এখন চাকরি মানে ওই তারিখে চাকরি করছে 1,38,245 জন। এখন আমি শূন্যপদ কোথায় বললাম, ওই সময় কত চাকরি করতো আর এখন চাকরি কত করছে। তো আমি তো ভুল ব্যাখ্যা দিচ্ছি না, আপনি হয়তো মিসগাইড করছেন কিনা। ওকে ওকে বিনয়বাবু, 10,323 জনের চাকরি গেছে, তো কি কারণে গেল? রুল ফলো করেন নাই, তাই শূন্যপদ হবেই তো। টিচার সম্বন্ধে, শিক্ষক সম্বন্ধে আমাদের প্রশ্নকর্তা যেভাবে সবচেয়ে বেশি ব্যাখ্যা করে টিচার সম্বন্ধে, কারণ 10,323 জন যারা চাকরি দিয়েছেন তাদের বিএড বা ডিএলএড ছিল না, এর জন্য আদালত খারিজ করে দিয়েছে। আমরা বলেছি যে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হবে যদি 10,323 জন না থাকে। আমরা বহাল রেখেছি কিছুদিনের জন্য আদালতের অনুমতি ক্রমে, তারপর ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়েছি আমরা। আমাদের সরকার আদালতের অনুমোদন ক্রমে ওয়ান টাইম রিল্যাক্সেশন বিএড ডিএলএড ছাড়াও যেন তাদের টেট পরীক্ষা বসতে দেওয়া হয়, এবং হয়েছে সেটা। সবাইকে বসার অনুমতি দেওয়া হয়েছে, এছাড়াও যারা বেকাররা রয়েছেন তারাও বসেছেন, যারা পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এর মধ্যেও তাদের বিএড বা ডিএলএড ছিল না, তারা এখন বেতন পেয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা করে আসছেন, এসে জয়েন করেছেন। কি উদ্দেশ্য? শূন্যস্থান পূরণ করার উদ্দেশ্য। এরপরেও আমরা কি করেছি, প্রত্যেক যারা চাকরি পায়নি 35,000 টাকা করে সবাইকে দিয়েছি, 10,320 সবাইকে পেমেন্ট দেওয়া হয়েছে ওদের। তারপর কি করা হয়েছে, এনি ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা সর্বক্ষণ চেষ্টা করছি যাতে শূন্যস্থান, আমাদের সরকার চেষ্টা করছে যাতে শূন্যস্থান পূরণ হয়। একটু পরীক্ষা দিচ্ছে, তারপর ওনারা যারা পাচ্ছেন না তারা কেস করছেন, আদালতে মামলা হচ্ছে, সাবজু জাজ ম্যাটার, বিচারাধীন থাকলে চাকরি দেওয়া যায় না। আমরা ফিল করছি, আমাদের সরকার সেটা ফিল করছে।
কেন হচ্ছে না সেটা? এই যে অবস্থান যেটা আপনারা তৈরি করে গিয়েছেন, শিক্ষক স্বল্পতা, এগুলির জন্য দায়ী কিন্তু আপনারা। বিগত সরকার এটা করে গিয়েছেন, এখন সেই বোঝা আমাদের বইতে হচ্ছে। আপনারা বলছেন বেকার, আমরা বলছি রোজগার, একটু ডিফারেন্স আছে। বেকার বলতে কোনো শব্দ আসলে নাই, মানে বেকার মানে কিছু করে না, সবাই কাজ করে, আমরা আপনারা সবাই ছোট বড় সবাই কোনো না কোনো কাজ করতে, বেকার কি করে হয়? যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, যারা ট্যালেন্ট, পরীক্ষা পাস করে আইন মেনে সিস্টেম অনুসারে রুলস মেনে পরীক্ষা দেবে, পরীক্ষা পাস করে ওদিকে চলে যাবে, রোজগার করবে। এটা একটা সোর্স, রোজগারের একটা সোর্স চাকরিটা, সরকারি চাকরি বা বেসরকারি কোম্পানিতে যে কোনো কারণে চাকরিটা, এটা একটা সোর্স। এছাড়াও সোর্স রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। কিন্তু আপনাদের সময়ে যে ইন্ডাস্ট্রিগুলি ছিল এগুলি তো সব শেষ করে দিয়ে গেছেন। জুট মিল, নেরামেট, তারপর আমাদের বাউরি প্লাইউড, তারপর টিআরটিসি, যা ছিল সব, আর গমের কারখানা সব বন্ধ করে দিয়ে গেছেন আপনারা। এত এই যে বেকারের আপনারা যে পদগুলি শূন্য করে দিয়ে গেছেন, এদের আমরা কি করে পূরণ করবো এত সহজে? আপনারা 35 বছরে সব সেরে নিয়েছেন, খেয়ে নিয়েছেন, আমরা এতগুলি পোস্ট কি করে আমরা 5 বছর 6 বছরের মধ্যে পূরণ করবো? একটা ইন্ডাস্ট্রি করতে আপনাদের কতদিন লেগেছিল, কত বছর লেগেছিল? সেটার জন্য তো ধৈর্য ধরতে হবে নাকি? আমরা দেখুন রোজগার দিচ্ছি, আমরা মুদ্রা লোনের মাধ্যমে যারা যারা ইচ্ছুক বিজনেস করতে, যারা ইন্ডাস্ট্রি করতে, স্মল ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি, সরকারের লোনের মাধ্যমে, বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই ব্যবস্থা করছি। এবং এইভাবে বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে নির্মাণ শ্রমিক কল্যাণ, রেগা, এসএইচজি গ্রুপ, মহিলাদের আমরা সশক্তিকরণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন লাখপতি দিদি, একটা এসএইচজি গ্রুপে যদি 10 জন থাকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, ইন্টারেস্ট কত? 75 পয়সা। এইভাবে সাবসিডি দিয়ে দিয়ে 10 জন যদি থাকে, 10 জনকে আমরা 10 লক্ষ টাকা দিয়ে লাখপতি দিদি হলো কিনা জনে একজন। ওনারা বিভিন্ন ভাবে এই টাকাটা ইউটিলাইজ করছেন, সেলাই মেশিন কিনবে, যারা সেলাই জানে তাদেরকে হেল্প করছেন স্বল্প সুদে, পশুপালন করবে, হাঁস মুরগি পালন করবে, সর্বক্ষেত্রে মহিলারা আজকে শুধু ত্রিপুরাতে নয় সারা ভারতবর্ষে জেগে উঠেছেন, ওনারা কাজ করছেন। কিভাবে? এই তাদের কাজে লাগানো যায়, যারা কর্ম করতে ইচ্ছুক তাদের যাতে কাজে লাগানো যায়, এইভাবে কাজ করছেন। এগ্রিকালচার, হর্টিকালচার, জানেন আগের চেয়ে কত হর্টিকালচারে এখন ফুলের বিজনেস কিভাবে হচ্ছে, এগ্রিকালচারে কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে। তাই যারা শুধু পড়াশোনা করে সরকারি চাকরি পাবেন তাহলেই পারবেন, সম্ভব নয়। নিজের উৎসাহ থাকতে হবে। যারা অভিভাবক রয়েছেন, গার্জেনরা রয়েছেন, তারাও তাদের ইন্সপিরেশন করবেন যে কাজ করো, রোজগারের ব্যবস্থা করো। এবং আমাদের কাছে যখন কেউ আসে আমি কি করব, তখন আমরা প্রথমেই জিজ্ঞেস করি তুমি পড়াশোনা করেছো, মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও আগে বলো। সরকারি চাকরি করতে চাও, ইন্টারভিউ দাও, পাস করলে চাকরি পাবে, দেয় না। তোমার যোগ্যতা অনুসারে তুমি পরীক্ষা দিয়ে পাস করলে তবেই চাকরি পাবে। আমরা শুধু চেষ্টা করবো তুমি আর বাকি চাকরি ছাড়া কি করতে চাও। চাকরি দিলে ইন্টারভিউ দিতে হবে, পাস করতে হবে। এছাড়া তুমি কি বিজনেস করতে চাও, কি বিজনেস করবে বলো, সেটা লোনের ব্যবস্থা করা, তাকে আর্থিক সাহায্য করা, সমস্ত ব্যবস্থা আমাদের সরকার করছে। আমাদের সরকার বদ্ধপরিকর। যে প্রশ্নটা এখানে এসেছে, নিয়মিত বেতন প্রেমের মাধ্যমে শূন্যপদগুলি পূরণ করা, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বলবো যে হ্যাঁ, বেতনক্রম সরাসরি
নিয়মিত বেতনক্রম দিতে গেলে আমাদের আর্থিক সংস্থান কি আছে সেগুলির উপর কিন্তু চিন্তা করতে হবে। দেখতে হবে যে আমাদের ত্রিপুরাতে ইনকাম কি আছে, কেন্দ্র সরকার আমাদের কি দিচ্ছেন, আমরা নিয়মিত দিতে পারবো কিনা। যেগুলি আলোচনা এখানে এসেছে আউটসোর্সিং থেকে সবকিছু চিন্তার বিষয় রয়েছে। কেন আউটসোর্সিং দেওয়া হচ্ছে সেগুলি জানতে হবে, বুঝতে হবে। এইভাবে যে প্রশ্নটা এখানে এসেছে আমাদের সরকার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর এর মাধ্যমে চেষ্টা করা যাতে আমরা সঠিকভাবে নিয়মিত বেতনক্রমের মাধ্যমে আমরা সংকটগুলি পূরণ করতে পারি। এই আমার বক্তব্য। নমস্কার স্যার। বিনয়বাবু 10,323 একটা ফ্রেজ নাকি এরকমই একেবারে 10,323 একটা সিল মেরে দেওয়া হয়েছে, একটা ফ্রেজ অপমানজনক। এটা 10,323 জেলে যে কয়েদিরা থাকে যেরকম সিল থাকে একটা সিল মেরে দিয়েছিল আগে সরকার। আমরা এগুলি আস্তে আস্তে মানে এগুলি ডিলিট করার চেষ্টা করছি। ঠিক আছে, এইভাবে বেকার শব্দটাকেও ওনারা সিল মেরে দিয়েছেন, আমাদের মাননীয় সদস্য বলেছে একটু আগে। এইভাবে মানে বেকারদের বেকার বলে 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 এদের একদম মানে এমন ভাবে তারা উৎসাহিত করছেন যেমন এই সরকার যেমন একটা বেকায়দা করে যায়, এটাই উদ্দেশ্য। আমার নাম মাননীয় সদস্য বিধান বাবু। হ্যাঁ বলুন না, গোপাল বাবু তো কাজ সাইডে বসে করলাম, বলেন। মাননীয় স্পিকার স্যার, প্রথমে ধন্যবাদ দেব আজকের যে শর্ট ডিউরেশন ডিসকাশনের দিন শ্রী সুদীপ বাবুকে। এই হাউসে আমরা বহুদিন একসাথে ছিলাম এবং এখন আছি। কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে এত এবারে স্ট্রাকচার্ড, প্রিপেয়ার্ড এবং লজিক্যাল বক্তব্য রেখেছেন। রিজার্ভ বেঞ্চের বন্ধুদের মধ্যে হয়তো কেউ কেউ কিছু পলিটিক্যাল মানে বাধ্যবাধকতায় হয়তো বা কিছু বিরোধিতা শব্দ প্রয়োগ করেছেন, কিন্তু এটা সবারই মনে করতে তিনি বলেছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হলো ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতনক্রমের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদসমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে এক্সপ্লেনেটরি নোটে বলেছেন, বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রায় বন্ধ। এখন অনেক দপ্তর আছে যেখানে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে, ইন্টারভিউ হয় নাই, বা দুটোই সম্পন্ন হয়েছে, রেজাল্ট প্রকাশিত হয় নাই। এটাও লক্ষণীয় ব্যাপার যে বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হচ্ছে। এটা নাকি বেকার স্বার্থ পরিপন্থী। সরকারের উচিত বিভিন্ন শূন্য পদগুলো অতি সত্বর পূরণ করা। এখানে ত্রিপুরাতে সমস্ত বেকার যুবকদের কেন চাকরি হলো না, ঠিক আছে চাকরি বললাম না, রোজগারের ব্যবস্থা হলো না, এই প্রশ্ন এখানে করা হয়। Question the issue totally confined that there are huge number of vacancies is not being filled up for years together. মাঝে মধ্যে কখনো কখনো মন্ত্রিসভা থেকে ঘোষণা করা হয় এতগুলো পদ পূরণ করা হবে, পরীক্ষা নেওয়া হয়, তার রেজাল্ট বেরোয় না, হয় নানাভাবে আমাদের যুবকদের মধ্যে, রোজগার প্রাপ্তি যুবকদের মধ্যে হতাশা তৈরি হয়। আর সেই হতাশার যে তার বিস্ফোরণ প্রতিফলন আমরা দেখি ত্রিপুরার যে বারবারন্ত ড্রাগ এবং আরো নানা ধরনের যে সমাজের বিশৃঙ্খলতা যুব সমাজের মধ্যে আজকে বাড়ছে। এবং এটা শুধু সাধারণ মানুষের তাদের উপলব্ধি না, আমাদের দেশের সরকারের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোতে অবধি এটাকে রিকগনাইজ করতে হবে। এই জায়গায় মাননীয় সুদীপ বাবু অত্যন্ত যুক্তি সহকারে ফ্যাক্টস ফিগার ইত্যাদি উল্লেখ করে বলেছেন। আমি এগুলো নতুন করে বলে সময় নষ্ট করতে চাই। আমি যেগুলো বলতে চাই যে এই যে আজকে আপনারা বলছেন সরকার এত লোক কি করে দিতে পারবে,
কি করে তাদেরকে নিয়মিত দেবে, সরকারের সামর্থ্য আছে কিনা দেখতে হবে। কেন এই যুবকদের এসব নিয়ে পলিটিসাইজেশন করা হবে? আরে যদি এটা যদি করে থাকে, আপনারা করেছেন। Please recall 2017-2018 কি বলেছেন? তৎকালীন সরকার ইন্টারভিউ নেয়, শূন্যপদ ফেলে রাখে, পূরণ করে না। আমরা আসলে প্রথম বছরে ইন দ্য ফার্স্ট ইয়ার ইটসেলফ এবং প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকেই 50,000 এমপ্লয়মেন্ট না 50,000 শূন্যপদ পূরণ করার জন্য জবের ব্যবস্থা করত। দ্যাট ওয়াজ এ কমিটমেন্ট। দেখেন উপায় আছে, ইউ ক্যান ডিনাই ইট। তারপর আরো 6 বছর পেরিয়ে গেছে। এই 6 বছরে ইনওভ্যালিস যদি 5,000 করে যদি রিটায়ারমেন্ট সুপার ইনভিশন হয়, দেন এনাদার 30,000। আপনারা তখন বলছিলেন 50,000 শূন্য পদ আছে আপনাদের হিসাব হবে। গত 6 বছরে আরো 30,000 রিটায়ারমেন্ট হয়ে চলে গেছে, 80,000। হ্যাঁ, 10,323 সম্পর্কে আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন আপনারা, ঠিক আছে, তারা চলে গেল। তাহলে 80,000 আরো 10,000, 90,000 হিসাবে লেগে। আপনারা বলুন, last 6 years, this 90,000 vacancy is available according to you. It is fact. You can deny it. এই 90,000 এ আপনার কত হাজার আপনারা ফিল আপ করেছেন? সব কি নিশ্চয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হিসাব থাকলে আমরা আজকে শুনে যেতে চাই, রাজ্যবাসী শুনতে চাই। গত 6 বছরে এই যে 90,000 অ্যাভেলেবল ভ্যাকান্সিস, এটা তার মধ্যে কতটা ফিল আপ করেছেন, আজকে কত সংখ্যক এই ভ্যাকান্সি আছে ত্রিপুরার। যে এরপর আপনারা বলেছেন 7 লক্ষ যুবককে রোজগার দেবো, ঠিক আছে, সবাইকে বলছেন আপনার রোজগারের অর্থ শুধু সরকারি চাকরি না। ইয়েস, আমরা একমত। বলছেন যে না, আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি, সাবসিডি দিচ্ছি, সেই দিচ্ছি। স্কিল ডেভেলপমেন্ট করে তো স্কিলকে কাজে লাগাতে গেলে পরে এখানে তো উদ্যোগ তৈরি করতে হবে, ইনভেস্টমেন্ট আসতে হবে। মাননীয় সদস্য বলছেন জুট মিল বন্ধ হয়ে গেল, মেরামত বন্ধ হয়ে গেল। ইয়েস, জুট মিল কেন বন্ধ হলো? জুট মিল গোটা উত্তর পূর্বাঞ্চলে আর জুট প্রোডাকশন হয় না। আগে এখানে জমে মেস্তা হতো, আজকে মেস্তা হয় না। সমতলে সুতি হতো, সুতি হয় না। হাউ ক্যান ইউ ফিক্স? আপনি কি এই জুট মিল চালিয়ে রাখার জন্য ওই বিহার থেকে আপনি কাঁচা কাঠ দিয়ে এসে এখানে চালাবেন? আপনার সেই মিল চলবে? এনিওয়ে, ডিফারেন্ট। গত 6 বছরে ইনভেস্টমেন্ট এসছে, ইন্ডাস্ট্রি হয়েছে, মানুষ দেখছে, তো সবাই দেখছে। সরকারের দপ্তরগুলোতে সবাইকে চাকরি দেওয়া যাবে না, তার জন্য পাবলিক এন্ড প্রাইভেট দু রকমেরই ইনভেস্টমেন্ট চাই, দু রকমেরই উদ্যোগ চাই, এক্সপানশন চাই। কোনটা হয়েছে? আজকে ত্রিপুরার মধ্যে আমি ওই আইটি দপ্তরে কত লোক নিয়োগ হয়েছে বা আরো কিছু কিছু দপ্তর এগুলোতে হয়েছে, আমি এগুলো বলবো না। কতগুলো ত্রিপুরা রাজ্যের সোশিও ইকোনমিক কন্ডিশনে যে সমস্ত দপ্তরগুলো কি আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে রাখার জন্য এবং এটাকে সমৃদ্ধ করার জন্য, আমাদের আগ্রারিয়ান ইকোনমি, আমাদের জমি বেশি নেই, কিন্তু এই জমির উপরে 70% আয় উন্নতি কাজ এখান থেকে রোজগার থেকে আসে। আমার কৃষি জমি এক্সপানশন হয়েছে কিনা, সব মিলিয়ে এগ্রিকালচার বা হর্টিকালচার হয়েছে কিনা, এগ্রিকালচারের বা হর্টিকালচারের সারপ্লাস প্রোডাকশন তার উপর ভিত্তি করে এখানে কোনো ইন্ডাস্ট্রি হয়েছে কিনা,
এই যে স্কিল কোথায় কাজ করবে, থেকে তার রোজগার আসবে। তো যে কারণে যুবকদের তো খেতে হবে। যেরকম আমাদের শরীরে যদি কোথাও ফুরা বা ইত্যাদি কিছু হয়, এটা বেরোবার জন্য চেষ্টা হয়, এক সময় পেকে গেলে পরে মানে ফেটে যায়, ব্লাস্ট হয়। তো যুবকরাও অন্যদিক থেকে আমরা তাদেরকে নেশা, জুয়া এবং নানা ধরনের অপরাধমূলক কাজের দিকে ঠেলে দিচ্ছি। অর্থাৎ যুব সমাজের মধ্যে যে হতাশা, এই যে কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দলেরই পতাকা নিয়ে দলের লোকরা স্লোগান দিচ্ছে দলের বিধায়কের বিরুদ্ধে, উমুক চোর, উমুক চোর, উমুক চোর, বললাম না শব্দটা। তারা সেই দলের বিধায়ক আর সে দলের মধ্যে পতাকা দিয়ে সে দলকে বলছে তিনি সব করাচ্ছেন। হ্যাঁ, এই যে কেন, এই যে এগুলো কেন হলো, সময় হয়ে গেছে, শেষ করুন প্লিজ। আপনি তখন মূল কথাটা আনলাম, আপনি কি করছেন এই জায়গায়? তো কেন এই শূন্য পদ এগুলো পূরণ হবে না? একটা ইন্টারভিউ, এটা আপনাদের ওই সেই জেআরবিটি হোক, এসপিজিটি হোক, ফায়ার সার্ভিস হোক, মিউজিক হোক বা হেলথ হোক, ডিআরএস হোক, এএনএম, জিএনএম হোক, বছরের পর বছর আপনারা বলছেন যে না ত্রিপুরা রাজ্যের একটা এই হেলথ হাব হয়েছে, শিক্ষা হাব হয়েছে, যেখানে প্রিন্সিপাল নেই, লেকচারার নেই, স্কুলের টিচার নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, কিন্তু এক্সপার্ট আপনারা বলছেন পরিষেবা একেবারে সাংঘাতিক রকম মিলে গেছে। হাউ ইট ইজ পসিবল? হাউ ইট ইজ পসিবল? তো এই ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলা দরকার, রাজ্যের যুবকদেরকে না, রাজ্যের জনগণকে কনভিন্স করা দরকার, স্যাটিসফাই করা দরকার what government is doing, whether they are keeping their words, what they have uttered publicly, what they have committed. Not only the leaders who are sitting here, even their national leaders বলছেন যে না ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না। আজকে কেন সে টাকার অভাবের কথা আসছে? টাকার অভাব হওয়ার তো কথা না। সাথে আমি বলছি দেখা দরকার ত্রিপুরা যে অপরাধ বাড়ছে, কিন্তু ঠিক সেরকম ভাবে অপরাধী শাস্তি পাচ্ছে না। তার অন্য পলিটিক্যাল রিজনের সাথে আর একটা রিজনটা কি, আরো অনেক দপ্তরের সাথে আমাদের পুলিশের অফিসার এবং কনস্টেবল, এমনকি ত্রিপুরা স্টেট রাইফেল, আপনি দেখুন ইজি এটা সময়ান্তরে এখানে নিউ ব্লাড ইনফিউশন দরকার হচ্ছে না। এগুলো আমাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে একটা ডিসলোকেশন আনছে, যা সামগ্রিকভাবে আমাদের সমাজ জীবনে তার প্রতিফলন করছে, তার সুদূর প্রসারী ব্যাড এফেক্ট হচ্ছে। এ থেকে ইয়ে করা দরকার। ওকে স্যার, আর মতো কয়েক মিনিট এখানে আমি যেটা বলতে চাইছি একটা জিনিস, এই কি জানি আউটসোর্সিং সম্পর্কে, কেন আউটসোর্সিং কে আমরা কিন্তু উদাহরণ এনেছেন। আমাদের রাজ্য এসটি, এসসি, এসপিদের 31%, এসসি 17%, 48, বাকি 2% ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য। কিভাবে? তো ত্রিপুরা রাজ্যের এভারেজ আমাদের যে ল্যান্ড হোল্ডিং ছোট, আয় উচ্চ সেরকম ভাবে নেই, কারণ একটা সরকারি চাকরি আমাদের রাজ্যের জন্য সবচেয়ে সিকিউর প্রফেশন। এখন যদি আপনি আউটসোর্সিং করেন, সে আউটসোর্সিং এ হয়তো ত্রিপুরার কোন এন্টারপ্রাইজ অথবা বাইরের কোন এন্টারপ্রাইজ, দে রিক্রুট দ্য পিপল, ইউ পে মি দ্যাট এন্টারপ্রাইজ, তারা কন্ট্রাক্টর। সরকার কোন একটা কাজের জন্য, কোন একটা পদের জন্য যদি 10,000 টাকা দেন, আউটসোর্স সে সমস্ত লোকগুলো 10,000 টাকা পায় না, যেহেতু তারা কন্ট্রাক্টর। সেই কাজটাই কত কম পয়সায় করবে, 10,000 টাকা সে পায় একজন আউটসোর্স কর্মীর জন্য, কিন্তু সে যদি 3,000 টাকা দিয়ে তাকে যদি কাজ করাতে পারে, 3,000 দিয়ে কাজ করাবে। এক ধরনের এক্সপ্লয়টেশন। আরেক ধরনের এক্সপ্লয়টেশন হলো কি, এটাই যদি সরকারি ভাবে যদি নিয়োগ হয়,
তাহলে সেখানে এসটি রিজার্ভেশন, এসসি রিজার্ভেশন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ রিজার্ভেশন হতো। এবং সাবসিকুয়েন্টলি দ্যাট অ্যাপয়েন্টেড এমপ্লয়ি স্টাফ আফটার সার্টেন ইয়ার্স আফটার বিং রিক্রুটেড তো তার ইলিজিবল সমস্ত রকমের সুবিধা ভোগ করবে, সিএল, ইএল, আরো নানা ধরনের। আফটার 60 years they will enjoy till their death the pension. তারা মারা গেলে পরে তার স্পাউস পাবে। তো আপনি একদিক থেকে রাজ্যের ছেলেমেয়েরা তার সে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে সবথেকে দুর্বল এসটি, এসসি। সেকেন্ডলি হলো এরা কখনোই ইএল, সিএল, লেবারের ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়ম কানুন বর্তাবে না। So you are depriving your own children, own people. কেন ত্রিপুরার যে সমস্ত যুবকদের চাকরি দেওয়া যাচ্ছে না, এই প্রসঙ্গটা এখন আসেনি। আজকে প্রসঙ্গটা হলো there are vacancies but you are not filling out. এটাকে অন্যদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই কথা বলা, আপনারা কি আপনাদের এলাকায় কি কথাগুলি বলেন না তো এগুলো? এই ক্ষেত্রে কনস্ট্রাকটিভলি এসছে, কনস্ট্রাকটিভলি বিষয়গুলো স্বীকার করুন এবং কিভাবে তার সমাধান আসতে পারবে। আমি 2 মিনিট শেষ করছি। দেন আসছে রিএমপ্লয়মেন্ট। গভর্নমেন্টের একেবারে উঁচু তলা থেকে নিচু তলা অব্দি। কেন? এর কারণে কি হচ্ছে, বহু যারা এলিভেশন হবে অর্থাৎ প্রমোশন পাবে, এদের প্রমোশন স্ট্যাগার্ড হয়ে যাচ্ছে, স্ট্যাগনেশন হয়ে যাচ্ছে। আরেক দিক থেকে with due respect to all these employed people, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে বলেই তাদের, কিন্তু কি হয় এই সমস্ত রিএমপ্লয়মেন্টের লোকরা, এরা হয় কখনোই ভুল হলেও ভুলকে ওরা ধরিয়ে দেয় না, ধরিয়ে দিলেই তো যেতে হবে। ইনভারনমেন্ট কি হয়, দিস হার্মস দ্য সোসাইটি, দিস হার্মস ইউর কজ। আপনিও কিন্তু এই যে ক্ষতি তার মধ্যে আপনার পারফরমেন্স, আপনার সরকারের পারফরমেন্স, এভরিথিং ইট ইনভলভস। সেই জায়গাতে নিউ ফেসেস, নিউ এজেস, নিউ ম্যান, নিউ থিঙ্কিং আসা দরকার। কাজেই এগুলো এড়াতে পারলে ভালো, এড়ানোর চেষ্টা হবে আশা করি। সব মিলিয়ে আমি বলবো গভর্নমেন্ট ভেরি পজিটিভলি, কনস্ট্রাকটিভলি এই বিষয়গুলো এসছে। এটাকে অন্যদিকে এই সমস্ত পলিটিক্যাল লজিক ইত্যাদি দিয়ে না বলে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে জানি, কালকে সব করা যাবে বলছি না, বাট ইফ ইউ হ্যাভ দ্যাট উইল, আপনাদের সেই পলিটিক্যাল উইল থাকলে, তার করার ইচ্ছা থাকলে, দিস ইজ ভেরি মাচ পসিবল। এটাই কমপ্লেন করুন, চাই। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, সময় দিয়ে লক্ষ্য রাখবেন প্লিজ। স্পিকার স্যার, আপনি টেনশন মুক্ত হয়েছেন তো? টেনশন মুক্ত হয়েছেন তো আপনারা? কালকে থেকে টেনশন করছিলেন যে চিফ মিনিস্টার স্যার আসবেন কি না আসবেন কি না আসবেন, বললাম না the house attendance, টেনশন করেন ঠিক না? আমি বলেছি আপনারা টেনশন করেছেন। আমরা চিফ মিনিস্টার না থাকাতে একটা হাউসের গ্রেভিটিটা কম মনে করি না, টেনশন স্যার, আমার টাইমটা নষ্ট করবে। স্পিকার স্যার, সুদীপ বাবু যেই আজকে শর্ট ডিউরেশন, আমি মনে করেছি এটা দরকার আছে সময়। সুদীপ বাবু এবং জিতেন বাবু সমেত আমার ভালো লেগেছে কনস্ট্রাকটিভ। আমি বলবো ইট ইজ ট্রু যে আমাদের এই যে নতুন সরকার এসেছে 2018-19-এ, অ্যাকর্ডিং টু দ্য বাজেটের প্ল্যান 2018-19-এ রিটায়ারমেন্ট হয়েছে 3828, 19-20-তে হয়েছে 4596, 20-21-22-22 হয়েছে রিটায়ারমেন্ট
আমার তথ্য না, যে আপনাদের 4,678 এবং 23-24 হয়েছে রিটায়ারমেন্ট 4,604, এই 5 বছর ধরে রানিং। কিন্তু স্যার এটা সবটা যোগ করলে 26,410 হবে। অ্যাকর্ডিং টু ইউ। আরো তো অনেকভাবে কেউ মারা গেছে, কেউ বিআরএস, এটা হয়েছে। স্যার এটা ম্যাটার অফ গভর্নমেন্ট এখানে কাউন্টার করবেন। আমাদের আমরা যা বলি, আমরা বলি যদি সূর্য পূর্ব দিকে উঠেছে, আপনারা পশ্চিম দিকে বলি, এখানে 10,323 সেদিন থেকে এই 13 শুরু হলো আজকে পঞ্চম, তখনই 10,323 আমরা তখন আপনাদের এখানে যারা রেজিডেন্সি যারা মন্ত্রী আছেন ওরাও এখানে, আমরা চিৎকার করেছি কিরেন বাবুরাও ওখানে, ওনারা নিয়ম মোতাবেক করেন না, তাই তো সুপ্রিম কোর্ট বলেছে নো ইট ইজ ক্যান্সার। যেহেতু এই কথা ওনারা যদি, আমি আগে এখন কি আপনারা জেনে শুনে মিশন ডকুমেন্টে বলেছিলেন স্থায়ী সমাধান। আনফরচুনেটলি আপনারা গত 6 বছরে স্থায়ী সমাধান করতে পেরেছেন 170-75 জন বটতলা শ্মশানে বা বিভিন্ন শ্মশানে বা আপনার কবরে, ওদের স্থায়ী সমাধান হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অপোজিশন লিডার ছিলেন আমাদের অনিমেষ বাবু, আমাদের তার 5 জন সুইসাইড করেছে, তার মধ্যে 2 জন জনতা, ইফ আই এম নট রং। তাইলে এই যে এটা হয়েছে তখনকে আমরা দোষারোপ করছি, হ্যাঁ দে আর লাইফ, ইফ দে আর টু বি পানিশ, এটা লাইফ লং ইমপ্রিজনমেন্ট খারাপ। কিন্তু আমি বলি জেনে শুনে আপনারা মিশন ডকুমেন্টে বলেছেন যে আমরা স্থায়ী সমাধান করব, তাইলে আপনারা 6 বছরে কয়জন করেছেন? ইট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন এন্ড গ্রেট গ্রেভিয়ার। আমি আপনাদের হওয়া উচিত হাসি, ওনাদের হওয়া উচিত যাবতীয় 10-15 অ্যাকর্ডিং টু। কিন্তু এগুলি বারবার এখানে উপস্থিত করা আমি মনে করি না এটি যে ওয়াইজ ম্যানার। আমার বক্তব্য হল আপনারা এই যে আপনাদের অ্যাকর্ডিং টু বুকস রাজনীতি রেফারেন্স থেকে এই যে পদগুলি খালি, এগুলি কি করেছে? এগুলি 1 বছরের মধ্যে যদি পূর্ণ না করে অটোমেটিকলি অ্যাকর্ডিং টু ডিসিশন, ক্যাবিনেট ডিসিশন যা নেওয়া হয়েছে 1 বছরের মধ্যে এগুলি লেফট হয়ে যায়। সুতরাং পোস্ট লেফট সাইকেল কাজ দিতে পারবেন আপনারা। আমি ট্যাগ নিয়ে বলেছি নতুনবাবুকে, প্রিলিমিনারি এবং এই সেকেন্ডারি এডুকেশনের কত পদ খালি বলতে পারছেন না, কিন্তু স্কুলগুলিতে পদ খালি আছে হাজারো হাজার। আমি যেটা বলছি, আমি এখানে প্রদীপ বাবুর যে প্রস্তাব যে এনেছেন শর্ট ডিউরেশন, এটা আপনাদের মনে মনে আছে। আপনারাও আপনাদের রিলেটিভস বা সোসাইটি বা অ্যাসেম্বলি যারা বেকার, সব বেকারকে চাকরি কেউ দিতে পারে। ইট ইজ দ্য ন্যাশনাল প্রবলেম হচ্ছে কোনো গভর্নমেন্টই সব বেকারদের চাকরি দিতে পারে না। কিন্তু আমি তো বলবো মাননীয় লিডার অফ দ্য হাউস এসছেন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনারা যদি কাইন্ডলি গত 6 বছরে একটা হোয়াইট পেপার দিয়ে দেন যে আমরা এতজনকে চাকরি দিয়েছি, তাই আমি কিন্তু এখানে পলিটিক্যাল ডিবেট করতে দাঁড়াইনি। প্রদীপ বাবু সুন্দরবাবু বলেছে, জিতেন বাবু বলেছে, আপনাদের যারা বলেছে ওনারা ঠিক বলেছে, অল আর রাইট, কিন্তু রেজাল্ট ছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার তো আর্টস এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন আপনাকে দেখছি, এখন চেয়ার আছে। আমার বক্তব্য হলো, আমার মনে হয় লেট আস বি আমরা সবাই মিলে একটা কি করে বেকার সমস্যা কিছুটা সমাধান করা যায়। কারণ ত্রিপুরার যে কোনো ইন্ডাস্ট্রি যা ছিল শ্মশানে, এটাও ওই ডেজার্ট। এখন ইন্ডাস্ট্রি আপনার চেষ্টা করছেন ঠিকই, যেটা বলেছেন যে এখানে নিউ ইনভেস্টমেন্ট আমরা দেখিনি। তারপরে প্রদীপবাবু ইলেবরেট বলেছেন, আই ডোন্ট লাইক টু কিল ইউর ইম্পর্টেন্ট টাইমস, কারণ মুখ্যমন্ত্রী মহোদয় এসেছেন দিল্লি থেকে, এসে এখানে এসেছেন। থ্যাংক ইউ।
মেনি থ্যাঙ্কস, হি ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন। উনি দাঁড়িয়ে উত্তর দেবেন। আমার বক্তব্য, আমাদের বেকাররা তো কিছু খেতে পারবে না, এখানে ইন্ডাস্ট্রি হলো এমপ্লয়মেন্ট, এর ছাড়া তো আর কিছু নেই। ইন্ডাস্ট্রি খতম, আমাদের প্রাইভেট বড় ইন্ডাস্ট্রি এখানে নেই। বড় বড় সিটিতে প্রাইভেট কাজ থাকে, এখানে শুধু ছেলেরা ঘুরে এই জন্য কাজের জন্য। কি এটা বিশ্বাস? আপনি কি জানেন গ্রুপ ডির জন্য MA পাস অ্যাপ্লাই করে, ম্যাটার অফ সেই ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করে? আপনি বলুন, হিউম্যানিটি থাকতে হবে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সম্বন্ধে সবাই বলে হি সিমস টু বি গুড ম্যান, এটা সবাই, কিন্তু প্রোডাক্টিভিটি থাকতে হবে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী, আমি দীর্ঘদিন ছিল ওনার মাননা করতে, কিন্তু স্যার ঠিক আছে আপনার বন্ধ ভালো কথা তো শুনবেন না। আমি স্যার আমি নিরপেক্ষ কথা বলছি, এখানে রাজনীতির কথা হাউ টু সলভ দ্য প্রবলেম। আমরা বলছি না যে মেবি 6 লাখ 7 লাখ আনএমপ্লয়েড, সবাইকে আপনার চাকরি না, আমরা বলছি কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট যে যেগুলি পদ খালি ল্যাক্স হবে কেন? আপনার মানসিকতা এমন থাকার কথা নয়। আই নো ইউ মোর দেন 50 ইয়ার, আমি এখানে অনেক মন্ত্রী দেখি, কারোর মানসিকতা এমন থাকার কথা কেন? ইউ ফাইন্ড আউট দ্য রিজন কি কিছু আছে, এটা কোথায়? আমি কাউকে দোষারোপ করছি, হোয়াট ইজ দ্য প্রবলেম? এখন আপনার পোস্ট ক্রিয়েট করতে না পারে, আপনাদের এখন আপনি বললেন পলিটিক্সে যাচ্ছি, ডাবল ইঞ্জিন, টাকার কি অভাব? এখানে যদি কোনো রাজ্য 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা পেতে পারে, কোনো রাজ্য যদি এমনিতে 15,000 কোটি টাকা পেতে পারে, আমরা কি ডাবল ইঞ্জিনের চড়ামৃত পেতে পারি? বাইরে টাকার ব্যবস্থা করাটা আপনাদের দায়িত্ব, ইউ আর ইন পাওয়ার। আমরা অপোজিশন, আমরা কি করি? আমরা আন্দোলন করলে আপনারা পুলিশ দিয়ে পেটাবেন, আমরা আন্দোলন করতে যাবো। আপনারা ইউ আর টেকেন দ্য রেসপন্সিবিলিটি, ইউ আর টু ডিসচার্জ ইউর ডিউটি। এটা হলো নর্মস। আমি লাস্ট নট দ্য লিস্ট সবাইকে বলি, এখানে আমাদের আর্লিয়ার অপোজিশন লিডার মন্ত্রী আছেন অনিমেষ বাবু, ওনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি, ভালো লোক অনিমেষ বাবু, আমার অনুযায়ী সবাইকে প্রায় সবাইকে আমি বলছি প্লিজ আপনারা সিরিয়াসলি দেখুন, আমরা যা বলছি তার বিরোধিতা করা নয়, আপনারা যা বলছেন আমরা বিরোধিতা করবো এটা নয়। বেকারদের সাথে আজকে সুদীপবাবু যে ইস্যুটা এনেছেন অত্যন্ত মর্মস্পর্শ এবং অত্যন্ত যুগোপযোগী। বেকারদের 30%, আমার কাছে খুব খারাপ লেগেছে। আই ওয়াজ আউট অফ দ্য স্টেটমেন্ট এট টাইম। এখানে দেখা গেছে ড্রাগ HIV স্টুডেন্টদের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা খুব খারাপ। কেন বেকাররা ওই অধঃপতনের দিকে যাচ্ছে? বিকজ দে আর নট গেটিং দেয়ার জবস অর আর্নিং সোর্স। আমি আপনাদের সবাই কাছে এই হাউস অগাস্ট হাউস পজিশন আমি বুঝি বেকারদের একটা যে যতদূর সম্ভব তাদের যা যা আপনাদের ভ্যাকেন্ট পোস্টগুলি তো এই জানে না, এগুলি আপনারা ফিল আপ করুন এবং ইফ পসিবল লিডার অফ দ্য হাউসকে বলছি যে গত 6 বছরে আপনারা একটা কি চাকরি দিয়েছেন, কোন ডিপার্টমেন্টে কত, এক এক মিনিস্টার এক এক রকমের স্টেটমেন্ট। ওকে প্লিজ ডু দ্য নিড। থ্যাংক ইউ। পার্লামেন্ট সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় সময় দেওয়ার জন্য। মাননীয় বিধায়ক